আরেকটু অ্যাড করে দিই, স্যার সিনারিও দিবেন, সিনারিও দেওয়ার পর কোয়েশ্চেন দেখাবেন, আপনারা যারা ভলান্টিয়ার হিসেবে ইন্টারেস্টেড কোয়েশ্চেন অ্যান্সার করবেন, যে যে কোয়েশ্চেন গুলো থাকবে এগুলো অ্যান্সার দিবেন, তাহলে মোর ইন্টারেক্টিভ হবে এবং স্যার তো পরে আমাদেরকে অ্যান্সার দেখাবেন। ঠিক আছে স্যার? হ্যাঁ, আমরা শুরু করি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ফার্স্টে এই ছবিটা আমরা একটু বাংলাতেই আমি যাই, তাহলে সুবিধা হবে। এই ছবিটা একটু ঠান্ডা মাথায় সবাই একটু খেয়াল করো। এটা একটা কিছু একটা ছবি তো বসি, আমরা কোশ্চেনের সময় তো আমরা বলে দেবো না এটার উপরে কোশ্চেন হয়, তাই তো? যদি এটার উপরে কোশ্চেন হয়, এটা একটা ছবিটা তোমরা দেখো ঠান্ডা মাথায়, আগে ছবিটা দেখো কিসের ছবি। এটার পরে কোশ্চেন যখন আসবে তখন তো আর ছবিটা তুমি যখন অস্পি দিবা তখন তো তুমি দেখতে পাচ্ছ আসলে, কিন্তু এখানে তো তুমি দেখতে পাচ্ছ না, সেই জন্য মানে একটু ছবিটা দেখে রাখো। ওকে, তাহলে আমি এবার নেক্সট আসল কোশ্চেনে চলে যাই। আমরা কি ধরনের কোশ্চেন করতে পারি? দেখো, এফ 25-year-old ম্যান প্রেজেন্টেড উইথ হাইপারটেনশন ফর 2 years, তার 2 বছর ধরে তার দেখো প্রেশার আছে। হ্যাঁ, তারপর হচ্ছে দেখো স্টাডি দ্য, সরি চলে গেল, স্টাডি দ্য হ্যাঁ ডিসপ্লেড এমআরআই অফ দ্য অ্যাবডোমেন এন্ড অ্যান্সার দি ফলোইং কোশ্চেন্স। তাহলে কোশ্চেন নাম্বার 1 ছিল মেনশন দ্য ইম্পর্টেন্ট রেডিওলজিক্যাল ফাইন্ডিংস। বলো কি কি হতে পারে? নওশাবা তুমি জিজ্ঞাসা করো, দেখো কি কি হতে পারে, মেনশন দ্য ইম্পর্টেন্ট রেডিওলজিক্যাল ফাইন্ডিংস। ডক্টর রায়হান সাজ্জাদ, আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনি অ্যান্সারটা বলেন। আসসালামু আলাইকুম স্যার। বলো। স্যার মানে দেখা যাচ্ছে স্যার এমআরএ, এটা একটা এমআরএ পিকচার। ভেরি গুড, ভেরি গুড। আর স্যার এখানে স্মল স্মল কিডনি দেখা যাচ্ছে। ভেরি গুড। আর লেফট রাইট সাইডে স্যার ফিলিং ডিফেক্ট আছে স্যার। ভেরি গুড। তারপর? আর স্যার লাইকলি ডায়াগনোসিস হচ্ছে স্যার রাইট রেনাল স্টেনোসিস, রাইট আচ্ছা, রেনাল আর্টারি দেখো তাহলে, স্টেনোসিস। আচ্ছা দেখো, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? আচ্ছা, তাহলে রাইট রেনাল স্টেনোসিস না, রেনাল আর্টারি স্টেনোসিস। রেনাল আর্টারি স্টেনোসিস। হ্যাঁ, তারপর দেখো, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি আন্ডারলাইং কজ ইন দিস কেস? এখানে স্যার এখানে স্যার ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়া হতে পারে স্যার। ফাইব্রোমাসকুলার ডিসপ্লেসিয়া। হোয়াই নট? ইয়াং পেশেন্ট। হোয়াই নট তোমার অ্যাথেরোস্ক্লেরোসিস? স্যার ইয়াং পেশেন্ট, ইয়াং পেশেন্ট। হোয়াই নট টাকায়াসু? স্যার টাকায়াসু স্যার একটা ডিডি আসতে পারে। আমি বললাম হোয়াই নট? মেল পেশেন্ট। ভেরি গুড। তাহলে এখানে দেখো, অস্পিতে যখন একটা থাকে, তোমার ইনস্ট্রাকশন যেটা থাকে বা সিনিয়রে যেটা দেওয়া থাকে, এখানে প্রত্যেকটা শব্দ চয়নের মধ্যে তোমার কতগুলো ইনস্ট্রাক্টর থাকে, ডিস্ট্রাক্টর থাকে কতগুলো। এখানে দেখো 25-year-old ম্যান প্রেজেন্টেড উইথ হাইপারটেনশন ফর 2 years। খেয়াল করে দেখো, এখানে হচ্ছে টাকাইসুটা কমন ভাস্কুলারিটি যে হতে পারে, এটা ফিমেলের ক্ষেত্রে কমন হবে, তার মানে এটা ওমেন যদি আমি দিতাম তাহলে এটা কিন্তু টাকাইসুটা চলে আসতো, আসার একটা পসিবিলিটি ছিল। তুমি দেখো এখানে লেখা আছে হাইপারটেনশন ফর 2 years। টাকাইসিতে হাইপারটেনশন কিন্তু এত কমন নয়। কমন টাকাইসিতে হাইপারটেনশনটা কমন নয়, কারণ টাকাইসিতে আমাদের কতগুলো ক্লাস আছে, আমার টাইপ 1, টাইপ 2, টাইপ 3 কোথায় ধরলো তুমি, তাই না? কোন জায়গাটা ইনভলভমেন্ট হলো, এখানে ক্যারোটিড আর্টারি ইনভলভমেন্ট হয়, এটা হয়, এটা হয়। তার মানে এখানে তো সাধারণত যখন ইনভলভমেন্ট হচ্ছে, তোমার সাধারণত আপার লিম্বটা ইনভলভমেন্ট অনেক বেশি থাকে। আপার লিম্ব যদি ইনভলভমেন্ট থাকে, তোমার সেখানে তো তোমার পালস আর অ্যাবসেন্ট থাকবে। পালস যদি অ্যাবসেন্ট থাকে তাহলে ব্লাড প্রেশার লো থাকবে, তাহলে লো থাকবে, কারণ শুধু রেনাল নাটার ইনভলভমেন্ট হতে পারে, বাট এটা একটা কমন না এখানে। তাহলে দেখো, ম্যান একটা কথা বলা আছে, হাইপারটেনশন একটা কথা বলা আছে, তাহলে ম্যান এবং হাইপারটেনশন ফর 2 years, এই দুটোর জন্য তোমার চলে যায়। হোয়াই নট এটা কনজেনিটাল, মানে হেরিডিটারি না কেন, কনজেনিটাল না কেন? কারণ এটা 25 বছরে, 25 বছরে, তাহলে এই 25 ইয়ার্স, 25 ইয়ার্স এবং হাইপারটেনশন ফর 2 years। তাহলে দেখো, কারণ যদি এটা যদি ছোটকাল সময় থেকে যদি এটা হতো, তাহলে হাইপারটেনশনটা থাকতো, তাহলে বলতাম সিন্স চাইল্ডহুড। আমাদের এখানে লেগেছে দেখো হাইপারটেনশন ফর 2 years। তাহলে হাইপারটেনশন ফর 2 years যখন আমি বলছি, এখানে আমাকে আসলে এখানে এই ফাইব্রোমাসকুলার ডিসপ্লেসিয়ার বাইরে যাওয়ার কোনো স্কোপ নাই। যদি বয়স আমি দিতাম তাকে 65-70, তখন কিন্তু ফাইব্রোমাসকুলার ডিসপ্লেসিয়ার জায়গায় আমার কিন্তু চলে আসতো কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিস আগে চলে আসতো। তার মানে এই প্রত্যেকটা ঠান্ডা মাথায় আমাকে খেয়াল করতে হবে, এই কি কি দিচ্ছে, লাভ দিয়ে আমরা অ্যান্সার দেবো না, আমরা প্রত্যেকটা জিনিস পড়ে নেব। নেক্সট দেখো, মেনশন দ্য এক্সপেক্টেড ফাইন্ডিং, হ্যাঁ, অন দি অ্যাবডোমিনাল অসকালটেশন। তাহলে আমি অসকালটেশন করে কি পেতে পারি? রাইট রেনাল বুড়ি। রাইট রেনাল বুড়ি, কারণ এটা তো আমাদের অস্পি আর একটা হচ্ছে অস্কি। হ্যাঁ, আমরা আর একটা বঙ্গবন্ধুতে যখন দিবা তখন বলে এসসিএ, তাই না? যে রেজাল্ট কিন্তু তাই। এবং আইইউই হচ্ছে তোমার ইন্টারেক্টিভ, এটাও আমাদের ধরো বঙ্গবন্ধুতেও ইন্টারেক্টিভ থাকে, ইন্টারেক্টিভ ওরাল এক্সামিনেশন, আর আমাদের বঙ্গবন্ধুতেও তোমার ইন্টারেক্টিভ একটা স্টেশন থাকে। তাহলে 2টা স্টেশন থাকে তোমার। তার মানে ওইটা দেখা যায় মোরালেস ভাষা নাম কিছু চেঞ্জ, কিন্তু কিন্তু তোমার হচ্ছে প্রায় কাছাকাছি। তাহলে এক্সপেক্টেড ফাইন্ডিংটা হচ্ছে এটা, দেখো মেনশন 4 আদার ইনভেস্টিগেশনস পার্টিনেন্ট টু রিচ দ্য ডায়াগনোসিস। স্যার একটা হচ্ছে স্যার এনজিওগ্রাম করতে পারি টোটাল।
আমি তো এটা তো সিটি এমআরএ তো করাই আছে, মানে মানে তোমার এটা এমআরএ তো করাই আছে তাই না, হ্যাঁ করা আছে না, তাহলে এটা কি করে আমি কতটুকু কি হবে আমার বলো, এনজিওগ্রাম করতে পারি আমি, অবশ্যই করতে পারি, বলো অবশ্যই করবো। সিরাম ইলেক্ট্রোলাইট করতে পারি, পটাশিয়াম লেভেল তাহলে আমার পটাশিয়ামটা এখানে থাকতে পারে, হাইপারক্যালিমিয়া থাকবে, পটাশিয়ামটা ইম্পর্টেন্ট, ইলেক্ট্রোলাইটও লিখতে পারি আমি, পটাশিয়ামও লিখতে পারি, ভেরি গুড। তারপর তারপর রেনিন অ্যাক্টিভিটি স্যার, ইউরিনে রেনিন অ্যাক্টিভিটি স্যার, রেনিন অ্যাক্টিভিটি দেখবো, রেনিন অ্যাক্টিভিটি কি হবে এখানে, কি হবে তোমার, রেনিনটা বেড়ে যাবে স্যার, রেনিনটা বেড়ে যাবে এখানে, রেনিনটা বেড়ে যাবে, তার রেনিনটা অ্যালডোস্টেরন রেশিওটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, রেনিনটা বেড়ে যাবে, কেন বেড়ে যাবে, রেনিনটা বেড়ে যাবে কেন, হাইপার অ্যালডোস্টেরনের জন্য সেকেন্ডারি স্যার, এখানে তো পেশেন্ট হাইপারটেনসিভ, হাইপারটেনসিভ পেশেন্টের জন্য রেনিন বাড়বে কেন, তার পেশেন্ট ইজ হাইপারটেনসিভ, রেনিন বাড়বে কেন, স্যার হাইপার অ্যালডোস্টেরনের জন্য স্যার, অ্যালডোস্টেরন বাড়বে কেন, এখানে তো পেশেন্ট হাইপারটেনসিভ, তাতে রেনিন বাড়ার কোনো প্রয়োজন নেই, কেন বাড়বে, পারফিউশন প্রেসারটা কমে যাবে স্যার, ভেরি গুড, তাহলে অ্যান্সার হচ্ছে এখানে রেনিনে কিডনিতে যে তোমার রাইট কিডনিতে তোমার হাইপোক্সিয়া হচ্ছে, কারণ কিডনি তাকে ফিল্ট্রেট করে, তোমার কতটুকু সে ব্লাড পেলো সেটার উপর নির্ভর করে, কারণ সে তো ওই সেন্স তার নাই যে আমি ব্লাড কম পাচ্ছি, দিস ইজ ডিউ টু রেনাল আর্টারি স্টেনোসিস, তার মানে সে রেনিনকে আরো বেশি সেক্রেশন করতে থাকবে, প্রেশার আরো বেশি বাড়তে থাকবে, তার মানে এখানে রেনিন, আমরা যদি বলি অ্যালডোস্টেরন রেশিওটা, তাহলে রেশিওটা আমরা দেখবো রেনিনটা এখানে বেড়ে যাবে, রেনিনও বাড়বে অ্যালডোস্টেরনও বাড়বে, তার মানে দুটোই আমার বেড়ে যাবে। তারপর আল্ট্রাসাউন্ড করা যাবে স্যার, আল্ট্রাসোনোগ্রাফি, যার আমি আল্ট্রাসাউন্ড করতেই পারি, আমরা ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড করতেই পারি, যার আমরা এমআরআই করে ফেলছি, হ্যাঁ তার আবার আল্ট্রাসাউন্ড করার কি দরকার আছে, কতটুকু, স্যার লিপিড প্রোফাইল করা যায় স্যার, অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ আছে কিনা লিপিড প্রোফাইলটা আমাকে করতে হবে, ভেরি গুড। আর কিছু, সিরাম ক্রিয়েটিনিন, এখন দেখো অ্যান্সার গুলো কিভাবে থাকে একটু খেয়াল করে দেখো, কি কি মিস করছো তোমরা, পয়েন্ট গুলো বাদ পড়ে যায় কিভাবে, দেখো এখানে মার্কিংটা আমরা যখন করি এগুলো কোনো না কোনোটা না কোনো পরীক্ষায় যাওয়া অস্পিক সবগুলো এগুলো, তাহলে দেখো কি লেখা থাকে, দেখো আমরা দেখো এটা এখানে কিন্তু দেখো রাইট কিডনিতে দেখো কন্ট্রাস্ট দেখা যাচ্ছে, তোমরা কিন্তু কন্ট্রাস্টের কথা বলো নাই, তাহলে কন্ট্রাস্টের কথাটা বাদ পড়ে গেল, তাহলে তোমাকে লিখতে হবে তাহলে কন্ট্রাস্ট এনহেন্সড, তাহলে এমআরএ, আমরা যখন অস্পিটা যখন অ্যান্সার কি তৈরি করি, এমআরটা আমরা পুরোটাও লিখে রাখি, আমরা কন্ট্রাস্ট এনহেন্সমেন্টটা পুরো লিখে রাখি, এখানে যে স্লাইডের জন্য আমি ছোট করে লেখা, কারণ তোমরা যেটাই অ্যান্সার করো না কেন জানো আমরা তোমাদেরকে মার্ক দিতে পারি, তোমাদের যেন কোনোভাবে তোমরা বঞ্চিত না হও সেটা থেকে আমাদের সবসময় থাকে, তাহলে এই অ্যান্সার কিটা ঠিক এভাবে তৈরি করা থাকে, কন্ট্রাস্ট এনহেন্স এমআরএ, তাহলে এমআরএ যে বলছো সে পাবা 0.125, কন্ট্রাস্টটা কিন্তু বাদ পড়ে গেল, আর কেউ যদি শুধু এমআরআই লেখো তাহলে কিন্তু তুমি কিন্তু একটা মার্ক পাচ্ছ না, এটা কিন্তু এমআরএটাকে মেইনলি কিন্তু করে, এমআরএ কিন্তু এটা এমআরআই তো অবশ্যই উইথ এমআরএ, তাহলে শোর এ ন্যারোইং স্টেনোসিস তুমি যাই বলো না কেন, দেখো মার্কিংটা থাকে কিভাবে, দেখো অফ দি রাইট প্রক্সিমাল রাইট রেনাল আর্টারি, দেখো কোন পার্টটাতে, প্রক্সিমাল না ডিস্টাল, দেখো প্রক্সিমালটাতে থাকে, প্রক্সিমালটা না লিখলে অনেক সময় আমরা মার্ক করে যাই, ওভারলুক করে যাই, কিন্তু প্রক্সিমালটা যখন আরো বেশি একুরেট হবো, প্রক্সিমালের জন্য এই রাইটে প্রত্যেকটা সেক্টরের জন্য আলাদা, সেগমেন্টের জন্য আলাদা করে মার্ক দেওয়া থাকে, দেখো রাইট কিডনি স্মার্টলি স্মলার, এখন দেখো স্মুথলি মার্জিনেটেড, এই কথাটা তোমরা কিন্তু কেউ বলো নাই, এবারে বলার কথাও না, সেজন্য এটা দেখো মার্ক কম দেওয়া থাকে, যেন তুমি যেন কোনো মিস না করো, কারণ এখানে অন্য কিছু আছে কিনা সেটা একটা থাকে তোমার, এখন যদি মনে করি যে এইটা যদি কে দেখো, তারপর লেখা দেখো প্যারেনকাইমাল এনহ্যান্সমেন্ট অফ দ্য রাইট কিডনি ইজ ডিলেড, তুমি লেফট কিডনিটা তাকাও, লেফট কিডনিটা দেখো সাদা সাদা দেখা যাচ্ছে, বা রাইট কিডনিটা দেখো কালো হয়ে আসছে, তার মানে কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্টটা কিন্তু হচ্ছে না, তার মানে এটার জন্য মার্ক, এবং এই অ্যান্সারটা তোমরা কেউ করবে না বলি দেখো আমরা এটা মার্ক কম দিয়ে রাখি সাধারণত, কারণ এটা মেজরিটির ছেলে এটা মিস করে যাবে, এটা মেজরিটির ছেলে মিস করে যাবে, বাট যখন একটা রিপোর্টিং করা হয় এই প্রত্যেকটা জিনিসকে খেয়াল করা হয়, কারণ তোমরা দেখো আইভিউ যখন তোমরা পড়ো, আইভিউতেও যখন লেখা থাকে যে এইটা একটু ডিলেট আছে, ডিলেট, এই ডিলেট টার্মটা কিন্তু সবসময় উল্লেখ করা হয়, তুমি দেখো লেফট কিডনিটা দেখো সাদা হয়ে আছে কম্পারেটিভলি, দেখো অনেক বেশি হোয়াইটিশ, তার মানে লেফট কিডনিটা তোমার কন্ট্রাস্টটাকে এনহ্যান্সমেন্ট হচ্ছে, রাইট কিডনিতে দেখো আমার কন্ট্রাস্ট কিন্তু এনহ্যান্সমেন্ট হচ্ছে না, তার মানে এটার জন্য আলাদা মার্ক করা থাকে, দেখো তুমি রায়হান সব পেরেও দেখো এই মার্কগুলো কিন্তু তোমার ছুটে যাচ্ছে, তার মানে এটা প্রত্যেকটা জিনিস আমাকে এটা লিখতে হবে, হ্যাঁ এই মার্কগুলো এইভাবে ছুটে যায়, ছোট ছোট করে একটু একটু করে ছুটে যায়, এবং ছুটে যাওয়াটা যেন না যায় সেটার জন্যই আছে এই মেডিসেলের এই জাস্ট উদ্যোগটা, তুমি দেখো আমরা কি লেখা ছিল, রাইট রেনাল আর্টারি স্টেনোসিস, মার্কিংটা এইভাবে থাকে, রাইট রেনাল আর্টারি স্টেনোসিস, ফাইব্রোভাস্কুলার ডিসপ্লেসিয়া রাইট সাইডে রেনাল বুড়ি, এটা রাইট সাইডে কিন্তু বলতে হবে, কারণ আমি রাইট সাইড প্রত্যেকবার কি ফাইন্ডিং পাচ্ছি, আমরা কিন্তু বলিনি রাইট সাইডে কি পাচ্ছি, দেখো অ্যান্সার কিটা দেখো, সিরাম কি হচ্ছে, সিরাম ক্রিয়েটিন করতে হবে মাস্ট আমাকে, দেখো সিরাম পটাশিয়াম বা ইলেকট্রোলাইট যেটা আমি লিখি না কেন, বারবারই বলছি আমরা এখানে কম কথা লিখছি কেন, যে স্লাইডটা তাহলে হয়ে যায় এক পেজে আসে না, তারপরে দেখো অ্যালডোস্টেরন টু রেনিন রেশিও, তাহলে অ্যালডোস্টেরন টু রেনিন রেশিও কি হবে, এখানে অ্যালডোস্টেরনও বাড়বে রেনিনও বাড়বে, দুটোই বাড়বে, হ্যাঁ দুটোই বাড়বে, তারপরে দেখো কন্ট্রাস্ট বা কনভেনশনাল এনজিওগ্রাফি, এই এনজিওগ্রাফিটার জন্য দেখো মার্ক রাখা আছে, দেখো সিরাম কোলেস্টেরল
কার জন্য, এটা হচ্ছে আমার কার জন্য, তার জন্য যদি আমার একটা অ্যাথেরোস্ক্লেরোসিস থাকে তার জন্য, কিন্তু আমি তো অ্যাথেরোস্ক্লেরোসিস তো মনে করতেছি না, সেই জন্য তুমি যদি কেউ সিরাম কোলেস্ট্রলটাকে আগে লিখে ফেলো, সে কিন্তু কম মার্ক পেয়ে গেল। ইউরিনারি যে কোনো কিডনি ডিজিজ থাকলে আমরা ইউরিনারি করবো যে আরবিসি বা অন্য কিছু যাচ্ছে কিনা সেটা আমরা করবো। কেউ যদি লেখে তাহলে 0.25, কেউ যদি লেখো, দেখো ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড লেখো বা আল্ট্রাসোনোগ্রাম বলছো তোমরা, আল্ট্রাসাউন্ড যদি করো, যার আমি এমআরআই করে ফেলছি তার আল্ট্রাসাউন্ড করে কি এক্সট্রা বেনিফিট আমি তাকে দিব, তাই দেখো এটার জন্য কেউ যদি লেখো সে 0.25 পাবা। এখন দেখো সিটি কনভেনশনাল এনজিওগ্রাফিটা আমার দরকার, কিন্তু আমার অন্য কোনো জায়গায় ব্লক আছে কিনা, যার ফাইব্রোমাসকুলার ডিসপ্লেসিয়া এই জায়গায় থাকতে পারে, তার অন্য কোনো জায়গাতেও থাকতে পারে, তাহলে অন্য কোনো জায়গায় আমার আছে কিনা সেটা আমার জানা দরকার। তাহলে স্টেন্টিং যখন আমাকে করতে হবে বা করতে হবে, সেই জায়গাটাকে আমাকে অ্যাসেস করে নিতে হবে। দেখো সেই জন্য সিটি কনভেনশনাল এনজিওগ্রাফিটা এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। ঠিক আছে, তাহলে এই যে দেখো মার্কিং এর সময় যে তোমার ভুল হয়, আমরা যখন বিসিবিএস খাতা দেখি বা বঙ্গবন্ধুতে যখন থাকি আমরা, তখন দেখো প্রত্যেকটা জায়গায়, এই দুইটা জায়গায় তো পরীক্ষা মিলি, এফসিএস বা দুইটা যদি আমরা ধরি, এই দুটাই আমরা ধরে নিচ্ছি পরীক্ষা। হ্যাঁ, তো সেটা যদি হয়, তোমরা খেয়াল করার সময় দেখো কোন জিনিসটা ইম্পর্টেন্ট সেটা আগে লিখবা। এবং আমরা মার্ক যখন দেখি, আমরা যদি ভুল করো, নিয়ম হচ্ছে যে তুমি যদি প্রথম 4টা ভুল লেখো, ওই 4টার পরে তোমাকে মার্ক দেওয়া উচিত না। আমরা অনেক সময় ধরো মার্কটি করে দিয়ে দিই, দ্যাটস ডিফারেন্ট ইস্যু, কিন্তু এটা দেওয়াটা উচিত না। তার মানে তুমি যদি ইউরিনারি বা সিরাম কোলেস্ট্রলটাকে কেউ লিখে ফেলো, পরে যদি ক্রিয়েটিনিন সে লেখো, এই নিচের 4টা আগে লিখে যদি পরের যদি লেখা শুরু করো ওগুলো, তাহলে কিন্তু তুমি মার্ক কিন্তু কম পেয়ে যাচ্ছ। ঠিক আছে, কিন্তু মার্কটা দেখো লেখা আছে এনি 4 ম্যাক্সিমাম 2, তুমি 2 বেশি তুমি পাচ্ছ না। ঠিক আছে, তাহলে এইগুলো একটু অ্যান্সার লেখার সময় একটু ঠান্ডা মাথায় ধীরে ধীরে লিখতে হবে। আমরা তাহলে নেক্সটটাতে চলে যাই। ঠিক আছে, এটা থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা আগে বলো, জিজ্ঞাসা করার কিছু আছে কিনা? স্যার ওখানে যদি ক্রিয়েটিনিন ইলেক্ট্রোলাইট আলাদা করে না থাকে, যদি সরাসরি আমরা রেনাল ফাংশন টেস্ট তাহলে কি হবে কিনা? না, রেনাল ফাংশন টেস্ট, আচ্ছা রেনাল ফাংশন টেস্ট বলতে গেলে তো একটা ভেগ টার্ম, এটা হলো এমবিবিএস লেভেলের টার্ম। রেনাল ফাংশনটা আমি বলতে কি মিন করবো, কোনটা লিখবো, ইউরিয়া লিখবো না ক্রিয়েটিন লিখবো না কোনটা লিখবো? স্পেসিফিক মেনটেন করা ভালো, মেনশন করা ভালো। তবে রেনাল ফাংশন টেস্ট লিখলে, বারবারই বলছি, এটা অফ দ্য রেকর্ড, এটা বলা ঠিক না, আমরা অনেক সময় মার্ক দিয়ে দিই, আসলে মার্ক দিয়ে দিই। সেটা হচ্ছে তো এখন কথা হচ্ছে যে মার্ক দিয়ে দিই, কথাটা হচ্ছে খাতা কিন্তু অনেকে দেখে। এখন আমি দিলাম, কথাটা হচ্ছে দিলাম, কিন্তু আরেকজন সে নাও দিতে পারে। নিয়ম হচ্ছে অ্যান্সার কিতে যা লেখা থাকবে তার বাইরে মার্ক দেওয়ার যে অ্যাসেসর, তার কোনো রাইট নাই। হ্যাঁ, আমরা বলে দিই কি, যদি আপনি মনে করেন, কারণ আমি যে টিচার যে কোশ্চেন করি, আমি কিন্তু ভুলের ঊর্ধ্বে না, আমার ভুল হতেই পারে, আমার কিন্তু ভুল হতে পারে, তাহলে আমার যদি ভুল হয়, তখন কোনো টিচার যদি তার চোখে যদি ধরা পড়ে, বলে দিই ঠিক আছে আপনার একটা মার্ক দিয়ে দেন, বলে দিই, কিন্তু ইট শুড বি জাস্টিফাইড, ইট শুড বি ইকুয়াল, সবার জন্য ইকুয়াল থাকতে হবে। যদি দেখি যে কোনো স্টুডেন্ট একটা অ্যান্সার বেশি লিখতেছে যেটা আমরা লিখি নাই, যদি মনে করি যে হ্যাঁ এটা দেওয়া উচিত ছিল আমাদের, আমরা তখন এটাকে মার্কের মধ্যে দিয়ে দিই। ওকে, দেয়ার ইজ এ ফ্লেক্সিবিলিটি থাকে, প্রচন্ড ফ্লেক্সিবিলিটি থাকে, কারণ প্রত্যেকটা টিচার ছাত্রদেরকে বসে পাস করানোর জন্য, কেউ ফেল করাতে বসে না, অতএব এখানে ফ্লেক্সিবিলিটি থাকে। কিন্তু এই যে অ্যান্সার কি গুলো আসছে, এগুলা দিস ইজ রেশনাল, কারণ এটা দেখো তুমি, কারণ এই রেনাল ফাংশন টেস্ট বললে আমি তো অনেক কিছু চলে আসে। রেনাল ফাংশন টেস্টের মধ্যে ইউরিনারি তো রেনাল ফাংশন টেস্ট, তোমার ক্রিয়েটিনিন তো রেনাল ফাংশন টেস্ট, ইউরিয়া তো রেনাল ফাংশন টেস্ট, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন তো রেনাল ফাংশন টেস্ট। তো কোনটা আমি করবো এখানে? কারণ এখানে তো হচ্ছে আমার হচ্ছে ইউরিয়া আমরা করি কখন, যখন হচ্ছে তোমার হাইপোভলিমিয়া থাকে যখন বেশি, বা তখন আমরা ইউরিয়া করি, যখন ব্লিডিং যখন বেশি হয় তখন আমরা ইউরিয়ার দিকে বেশি চলে যাই। কিন্তু এখানে ক্রিয়েটিনটা হচ্ছে মোর স্পেসিফিক, কারণ আমার হচ্ছে আমার এখানে সিকিডি ডেভেলপ করছে কিনা, আমার এখানে এইটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তার মানে ক্রিয়েটিনটা সেজন্য স্পেসিফিক লিখে দেবা, তুমি স্পেসিফিক লিখে দিলে তাহলে তোমার ভয়ের কোনো কারণ নেই, স্পেসিফিক লিখে মার্ক হারানোর কোনো সুযোগই থাকে না। এনিথিং মোর? তাহলে নেক্সটটা চলে যাই। দেখো, a 25-year-old woman presented with low grade fever, body ache, palpitation and pain in front of the neck that radiates to the angle of jaw, ears and দেখো and that worsens on deglutition for last 2 weeks. Okay, question to be asked. আমাকে একটু বিসি স্যার ফোন করছে, বুঝছো, আমি একটু দাঁড়াও। আচ্ছা ঠিক আছে স্যার। না বিসি দেখেন স্যার কে লিখছে, হ্যাঁ যাই স্যার ফোন করছে, একটু ধরেন বিসি স্যার তো। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। গ্যালাক্সি নোট 9, আপনার নামটা একটু বললে ভালো হয়, আমি তাহলে ওভাবে ডাকতাম। আপনার নাম তো গ্যালাক্সি মোহাম্মদ সাদিকুর রহমান। ওকে ঠিক আছে। স্যার যখন কোয়েশ্চেন দেখাবে, যে ইন্টারেস্টেড যারা আছেন, আপনারা তো হ্যান্ড রেজ করছেন, এভাবে করবেন, তাহলে আমরা ওভাবে ডাকবো আর কি, কল করতে পারবো। জি ম্যাডাম।
স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার, আপনার ফোন এসেছিল তো আমি মিউট করেছিলাম স্যার, আপনি একটু আনমিউট করতে হবে স্যার। স্যার স্যার আবার মিউট হয়ে গেছে স্যার। হ্যাঁ এবার ঠিক হ্যাঁ আছে। জি স্যার জি স্যার ওকে এবার ঠিক আছে তো? জি স্যার ঠিক আছে জি স্যার জি স্যার শোনা আচ্ছা যাচ্ছে স্যার। সরি আমাদের প্রবেশের শিক্ষা স্যার ফোন করেছিলেন, যাই স্যার। জি স্যার আচ্ছা জি দেখো স্যার। তাহলে and years that worsen on declaration for last 2 weeks, okay? Question to be asked, এটা দেখো হচ্ছে আমরা আইউই যেটা বলি বা ইন্টারেক্টিভ যেটা সেটা, এটা আইউই গুলো তোমাদের এরকম থাকে। Question to be asked to the candidates are on the scoring sheet, okay? কি রকম থাকে দেখো তোমার এখানে আরো অনেক কিছু লেখা থাকে, এটা একটু ছোট করে নিচ্ছি আমরা। এটা কি আবার হ্যাং হয়ে গেল কেন? এটা হ্যাং হয়ে গেল কেন? আচ্ছা ঠিক আছে চলে আসছে দেখো। হ্যাঁ আচ্ছা এখানে অ্যান্সার কিটা দেওয়া আছে, আমি এটা চলে আসবে সামনে তোমাদের, কিন্তু পরীক্ষার সময় আমি আমরা তো স্লাইডটা থাকে ওটা থাকবে না। দেখো বলি এটা চলে আসছে এখানে, হোয়াট ফিজিক্যাল ফাইন্ডিংস উইল ইউ লুক ইন দি জেনারেলাইজেশন অফ দিস পেশেন্ট, যেটা চলে আসছে। আমার একটা স্লাইড রাখলে ভালো হতো, খালি স্লাইড রাখলে। আচ্ছা দেখো যে কারণ আমি অনেকগুলো স্লাইড নিয়ে আসছি নুসাইবের বলাতে প্রায় 27-28টা, তো শেষ করতে পারবো না, সেই জন্য দেখো আমাদের দেখো গলায় যদি ব্যথা থাকে, দেখো লো গ্রেড ফিভার, বডি এক, প্যালপিটেশন, তাহলে বডি একটা হচ্ছে জ্বরের জন্য একটা ভাইরাল ফিভার ইন্ডিকেট করার জন্য, দেখো লো গ্রেড ফিভার, তার মানে লো গ্রেড ফিভার একটা ভাইরাল ফ্লু ছিল। দেখো তাহলে প্যালপিটেশন and pain in front of the neck that radiates to the angle of the jaw and ears that also not deglutition, তাহলে deglutition যখন হচ্ছে এটি ইন্ডিকেট করে দেখো থাইরয়েড তোমার এটা। দেখো বলা ছিল হোয়াট ফিজিক্যাল ফাইন্ডিংস উইল ইউ লুক ইন জেনারেলাইজেশন অফ দিস পেশেন্ট, তাহলে আমরা দেখবো তাহলে দেয়ার ইজ তাহলে থাইরোটক্সিকোসিস আছে কিনা, তাহলে সেই জন্য আমরা কি দেখবো দেখো এটা অ্যান্সার কিটা চলে আসছে। আইইউ গুলো একটু ঝামেলা হবে, আমরা কিভাবে করি সেটা খালি দেখে রাখো। দেখো আমরা তাহলে জেনারেল বলা ছিল জেনারেল এক্সামিনেশন, তাহলে একটা সাবেগো থাইরয়েডাইটিস বা যদি মনে করি যে যেটা আমরা ডিকোরবেন থাইরয়েডাইটিস বলি, তার জন্য কি হবে তাহলে তাহলে ট্যাকিকার্ডিয়া থাকবে, তাহলে থাইরোটক্সিসিসের জন্য আমরা ট্যাকিকার্ডিয়া পাবো, তাহলে পাস তাহলে দেয়ার উইল বি ট্যাকিকার্ডিয়া। আর আমরা জেনারেল এক্সামিনেশন কথাটা বলা ছিল সেজন্য থাকবে কি দেখো ফাইন ট্রেমর ইন দ্য হ্যান্ডসে। এখন আমরা ওয়ার্ম সোয়েটি হ্যান্ড বলবো কিনা, গ্রেপসে আমরা আসলে যেরকম ওয়ার্ম সোয়েটি হ্যান্ড পাই আমরা সাবেকো থাইরয়েডে কিন্তু সেরকম ওয়ার্ম সোয়েটি হ্যান্ড আমরা পাই না আসলে। তাহলে না পাওয়ার জন্য দেখো এটা কিন্তু আমরা লিখি না এটা, কারণ এখানে থাকে এই থাইরোটক্সিসের এইটা কোর্সটা থাকে অ্যাব্রাপ্ট এবং ভেরি শর্ট ব্রিফ, একটা শর্ট একটা কোর্স থাকে, একটা শর্ট কোর্স থাকার জন্য তাড়াতাড়ি চলে আসে, এবং এখানে ওয়েট লসটাও যে হয় তাও বেশি সিগনিফিকেন্ট হয় না, কারণ ওয়েট লস হওয়ার আগেই রোগীগুলো সাধারণত চলে আসে। সেই জন্য আমরা জেনারেলাইজেশনে আমরা কি বলতেছি দেখো পালস হচ্ছে ট্যাকিকার্ডিয়া এন্ড ফাইন ট্রেমরস ইন দি হ্যান্ড, তার মানে কেউ যদি ওয়েট লসের কথা বলো, কেউ যদি ওয়ার্ম সোয়েটি হ্যান্ডের কথা বলো, সেটা চলে যায় কিন্তু আসলে গ্রেপসের জন্য কমন বেশি, কারণ গ্রেপসটা ডায়াগনোসিস একটু ডিলেড হয়, গ্রেপসটা ডায়াগনোসিস সাধারণত লম্বা সময় পরে আসে, কারণ রোগী সাধারণত ডায়রিয়া হতে থাকে, হয়তো তোমার ওয়েট লস হয়, হিট ইনটলারেন্স হয়, যে কোনো একটা হয়, রিয়ারলি হাইপারক্যালসিয়াম, এগুলো অনেক দিন পরে হয়তো 1 মাস 2 মাস পরে গ্রেপসগুলো ডায়াগনোসিস হয়। কিন্তু সাবেকো থাইরয়েডাইটিস গুলো সাধারণত 5-7 দিনের মধ্যে ডাক্তারের চেম্বারে চলে আসে, যে সময়টাতে চলে আসে সাধারণত ওয়েট লস হওয়ার সুযোগ পায় না, কোনো কোনো ক্ষেত্রে আমরা পাই, বাট দিস ইজ ভেরি রেয়ার। তাহলে ওয়ার্ম সোয়েটি হ্যান্ডও আমরা খুব একটা পাই না, তাহলে এটা হচ্ছে ভেরি রেয়ার। রেয়ার যেহেতু না, আমরা কিন্তু এটা দেখো অ্যান্সার কিতে টোটালি আসে নাই, তাহলে আমরা বলছি কিন্তু দেখো আমরা কোনটা ইম্পর্টেন্ট হচ্ছে যদি বলি আমরা পরীক্ষার সময় এখানে সংখ্যা লিখে দিই 2টা বা 3টা, এখানে সংখ্যাটা আমি লিখি নাই, আমরা বলে মেনশন করে দিই 3টা, তোমরা কি কি দেখবা, তাহলে 3টা যদি হয় তাহলে হচ্ছে পালস শুড বি ট্যাকিকার্ডিয়া এন্ড ফাইন ট্রেমরসটা চলে আসে, এন্ড দেখো টেন্ডার থাইরয়েড বলতে পারো, কেউ টেন্ডার থাইরোমেগালিও বলতে পারো, কারণ থাইরোমেগালি অনেক সময় ইউজুয়ালি আমরা থাইরোমেগালি পাই, তাহলে মানে থাইরোমেগালি আমরা পাই, সেজন্য টেন্ডার থাইরোমেগালিটা হবে অ্যান্সার। কিন্তু থাইরয়েড বললেও আমরা অনেক সময় মার্ক দিয়ে দিই, কেউ সে পাবে কতটুকু, দেখো সে পাবে টেন্ডারের জন্য মার্ক পাবে, থাইরয়েডের জন্য এখানে যদি ফুল মার্ক দিয়ে দিচ্ছি, কিন্তু পরীক্ষার সময় আমরা ইউজুয়ালি এটা থাইরোমেগালি থাকে, তাই টেন্ডার থাইরোমেগালিটা। এন্ড দেখো হোয়াট ল্যাবরেটরি ইনভেস্টিগেশনস উইল ইউ অ্যাডভাইস ফর দ্য ডায়াগনোসিস, আমরা যদি করি এখানে কি কি করব দেখো সিবিসি উইথ ইএসআরটা করব, কারণ এখানে কি থাকে অ্যান্সার কিটে যখন থাকে টিচার এখানে সাধারণত বলে দেয় ইএসআর রেস, তার মানে তোমাকে এখানে গাইড দেবে এইটা যে গ্রেভস থাইরোটক্সিকোসিস না, তাহলে হোয়াট ল্যাবরেটরি ইনভেস্টিগেশনস উইল ইউ অ্যাডভাইস ফর দ্য ডায়াগনোসিস, তাহলে ইএসআর রেস টিচার উত্তর দিয়ে দেবে ইএসআর রেস। আর এখানে অনেক সময় নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস থাকি, আমরা সেজন্য অনেক সময় বলতেও পারি ডিএস নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস উইথ হাই ইএসআর, তখন তুমি প্রশ্নটা তাহলে উত্তর দেবা, তাহলে আমি করবো তাহলে টিএসএস করব, টিচার তখন উত্তর দিয়ে দেবে তোমাকে টিএসএস ইজ লো, তখন তোমার নেক্সট কোশ্চেন উত্তর থাকবে আমি FT4 করব, FT3 করব। এখন দেখো এখানে আমরা দুটা মার্কই রাখছি, এখানে FT4 FT3, কারণ কি তোমার সাবেগো থাইরয়েডাইটিস FT3 FT4 দুটোই বাড়ে। আমরা যদি মনে করি আমরা যদি থাইরোটক্সিসিসে যদি চলে যাই, তাহলে সেখানে হতে পারে টক্সিক নোডুলার হতে পারে, গ্রেভস হতে পারে, আমারিক হতে পারে, মাল্টিনোডুলার হতে পারে। টক্সিক নোডুলার গয়টা যেটা, সেটাতে অনেক সময় বলা হয়
T3 থাইরোটক্সিকোসিস, সেখানে অনেক সময় শুধুমাত্র T3টা বাড়ে। তাহলে সেই জন্য যদি গ্রেভসের ক্ষেত্রে যদি মনে করো বা থাইরোটক্সিকোসিসের জন্য মনে করো তোমাকে যদি দুইটা ইনভেস্টিগেশন করতে বলা হয়, তাহলে তুমি করবা TSS অ্যান্ড FT3, নট FT4। যখন এখানে যেহেতু আমাদের বলা আছে কি কি তুমি করবা, তোমার জন্য ওপেন করা আছে, তখন উত্তর হচ্ছে তোমার TSS, FT3, FT4। কারণ আমি যদি FT4 করি তাহলে কিন্তু আমার যেটা হচ্ছে টক্সিক নডুলার গয়টা, যেটা টক্সিক নডুলার গয়টা, সেটা কিন্তু এসকেপ করে যেতে পারে, যেটাকে প্লামাস ডিজিজও বলে, বা যেটা টক্সিক নডুলার সেটা কিন্তু আমরা মিস করে যেতে পারি। তাহলে তুমি যখন বলবা FT3, টিচার তখন উত্তর দেবেন FT4, FT3 হাই। FT4 এ যখন কথা তুমি বলবা তখন আমরা বলবো FT4 হাই। তখন তোমার নেক্সট কোশ্চেন হবে, তোমাকে করতে হবে, এখন তোমার কাজই হচ্ছে এটাকে গ্রেভস থেকে তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে গ্রেভস থেকে ডিফারেন্সিয়েট করার জন্য উপায় হচ্ছে রেডিওয়াইডিন আপটেক অ্যান্ড স্ক্যান অফ দ্য থাইরয়েড। এখন আমি পার্সোনালি স্ক্যানটাকে করা পছন্দ করি না, রেডিওয়াইডিন আপটেক বলেই হয়ে যায়। কারণ এই বারবারই বলছি এগুলো কোনো না কোনো পরীক্ষাতে আসা, তার মানে টিচাররা বলেন এটা দিতে হবে। কেন আমি এটার পক্ষপাতী না? কারণ রেডিওয়াইডিন আপটেকটা হচ্ছে দরকার হচ্ছে, কারণ এখানে হবে কি আমার হচ্ছে লো রেডিওয়াইডিন আপটেক হবে এখানে। যদি গ্রেভস হয় তাহলে হবে কি তোমার হাই রেডিওয়াইডিন আপটেক হবে এবং র্যাপিড টার্নওভার হবে। যদি তোমার মনে করো টক্সিক নডুলার হয় তাহলে টক্সিক নডুলটা আপটেক করবে, বাকিগুলোতে তোমার আপটেক হবে না। আর তোমার যদি মনে করো মাল্টি নডুলার গয়টার হয় তখন তোমার হবে কি মাল্টি নডুলার আপটেক হবে, বাকি যেগুলোতে আপটেক হবে না। তাহলে বাকিগুলোতে আপটেক হবে না, এই কথাটা কার জন্য প্রযোজ্য? এই কথাটা প্রযোজ্য হচ্ছে টক্সিক নডুলার গয়টারের জন্য প্রযোজ্য, এটা হচ্ছে মাল্টি নডুলার গয়টারের জন্য প্রযোজ্য। তাহলে এই গয়টারের জন্য যদি প্রযোজ্য হয় তাহলে তোমার হচ্ছে তাহলে ওইটার জন্য দরকার। কিন্তু এখানে যে দেখো গ্রেভসে হচ্ছে ডিফিউজ আপটেক, আবার টক্সিক নডুলার, আবার যদি মনে করো যে সাবেকুর থাইরয়েডিস হয় সেখানে আপটেক হচ্ছেই না। আপটেক হচ্ছে না কেন? কারণ এখানে হচ্ছে তোমার ইনফ্লামেশন অ্যান্ড নেক্রোসিস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড অ্যান্ড রিলিজ অফ দি প্রি সিনথেসাইজ যত তোমার থাইরয়েড হরমোনগুলো ছিল সেগুলো রিলিজ হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু ওই টোটাল গ্ল্যান্ডটা যেহেতু তোমার নেক্রোসিস হয়ে যায়, তখন আর আপটেক না করে সবগুলো রিলিজ করে দেয়, সেজন্য আপটেকটা লো থাকবে। সেই জন্য এখানে আপটেকটা স্ক্যানটা করার কোনো প্রয়োজন হয় না। মানে স্ক্যান করতে গেলে তোমাকে রেডিয়েশন বেশি দিতে হয়, রোগী টক্সিসিটি বেশি হয়, আমার দরকার কি এটা? তাহলে আপটেক দিলে হয়। সেই জন্য দেখো মার্কিংটা কিন্তু আমরা লো রেডিয়েশন আপটেকের ক্ষেত্রে কিন্তু আমরা এটা করি এটা। এখন আসলে এখানে তোমার তারপরে দেখো লেখা আসছে থাইরয়েড অটো অ্যান্টিবডি, টিপিও অ্যান্টিবডি, এটাতে মার্ক দেওয়া আছে 0.5, বাট আমার কিন্তু মন ইচ্ছা করে এখানে আরো বেশি মার্ক দিতে। কেন? কারণ সাবেকুর থাইরয়েডিজের ক্ষেত্রে ডেভিডসনের ছোট করে একটা লাইন লেখা আছে যে এই পরীক্ষাটা করতে বলা হয় যাদের টিপিওটা বেশি হয়, এটা একটা প্রগনোস্টিক মার্কার। যাদের টিপিওটা বেশি থাকে, টিপিওটা যাদের বেশি থাকে, দে আর মোর চান্স টু ডেভেলপ পার্মানেন্ট হাইপোথাইরয়েডিজম। তার মানে এই গ্রুপটা তোমার হাসিমতোসের দিকে চলে যায়। তার মানে এই গ্রুপটা হাসিমতোসের দিকে চলে যায় এবং এই রোগীগুলো যে ওই যে থাইরয়েডটা যখন হয় তখন এই রোগীগুলো হাইপোথাইরয়েডিজমের দিকে চলে যায়। তার মানে এই রোগীগুলোকে ফলো আপে রাখতে হয় এবং এই রোগীগুলোকে থাইরয়েড রিপ্লেসমেন্ট লাগে অনেক সময়। তার মানে আর মেজরিটি ক্ষেত্রে সাবেকুর থাইরয়েডিসটা স্পন্টেনিয়াসলি তোমার ভালো হয়ে যায়। আচ্ছা দেখো এইটা দেখো, তারপরে দেখো হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস। হ্যাঁ, তোমরা ছাত্ররা উত্তর দিবে সাবেকুর থাইরয়েডিস এন্ড ডিক্রুভেন্ট থাইরয়েডিস। কারণ তোমাকে দেখো আগে তো আমি তোমাকে বলেই দিছি তাই না, ইএসআরটা হচ্ছে রেইজ, ওগুলো সবগুলো বেশি, বাট আয়োডিন আপটেকটা হচ্ছে লো আর এনটিটিপিও পজিটিভ। তার মানে এখানে দেখো এখানে উত্তরটা হচ্ছে তারপরে আসলে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, সাবেকুর থাইরয়েডিস অর হচ্ছে তোমার ডিক্রুভেন্ট থাইরয়েডিস। হ্যাঁ কিছু বলবা? না স্যার, এটা মানে নয়েজ হয়েছে আমি বাইরে। আচ্ছা ঠিক আছে, দেখো হোয়াট উইল বি দ্য ডিজিজ কোর্স। হ্যাঁ, নর্মাল ডিজিজ কোর্স কি জিনিস? তাহলে থাইরোটক্সিকোসিস ফলোড বাই হাইপোথাইরয়েডিজম এন্ড দেন ইউথাইরয়েড। এখন দেখো এই রোগীটার জন্য যদি মনে করি তাহলে এই রোগীটার জন্য কিন্তু পার্মানেন্ট হাইপোথাইরয়েডিজম হতে পারে। ঠিক আছে, এখন যদি টিচার যদি মনে করো আমি যদি তোমার সাথে একটু দুষ্টামি করতে চাই তাহলে আমি কিন্তু বলে দিতে পারি এনটিটিপি ভেরি হাই। তাহলে এনটিটিপিও ভেরি হাই আমি কোশ্চেন করতে পারি হোয়াট উইল বি দ্য আলটিমেট, হ্যাঁ তোমার কোর্স বা আলটিমেট ফেট অফ দিস পেশেন্ট। তাহলে এইটা আমি কোশ্চেন দিতে পারি। তাহলে এটা বলা আছে যে হোয়াট উইল বি দ্য ডিজিজ কোর্স, মানে ডিজিজ কি হয়, ডিজিজ সাধারণত থাইরয়েডক্সিকোসিস ফলোড বাই হাইপোথাইরয়েডিজম আর দেন ইউথাইরয়েড সাধারণত ইউজুয়ালি কনভার্ট করে। আর যাদের এনটিটিপিওটা বেশি হাই থাকে তাদের ক্ষেত্রে এরা পার্মানেন্টলি হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করতে পারে। তাহলে আমি এটা কোশ্চেনটাকে এখানে ঘুরে করতে পারি, যদি বলে দিই এনটিটিপিও ইট ইজ ভেরি হাই, মোর দ্যান আমরা বলি ভেরি হাই। তাহলে ভেরি হাই যদি বলি বা আমি যদি একটা ভ্যালু বলে দিই তোমাকে ভেরি হাই ভ্যালুটা আমরা বলবো না, কারণ এনটিটিপিও লেভেলটা কারো মনে থাকে না। যে লেভেলগুলো আমাদের মনে থাকে না সেগুলো আমাদেরকে সাধারণত রেফারেন্স দিয়ে দিতে হয়, সেটা আমরা বলবো ভেরি হাই যদি বলি তখন তাহলে তোমার উত্তর হবে, যদি বলি হোয়াট উইল বি দ্য আলটিমেট ফেট অফ দিস পেশেন্ট, তাহলে আলটিমেট ফেট দি পেশেন্ট উইল বি কনভার্টেড ইনটু বা টার্ন ইনটু পার্মানেন্ট হাইপোথাইরয়েডিজম। তাহলে উত্তর হবে সেটা। আর দেখো হোয়াট উইল বি দ্য ট্রিটমেন্ট অপশন ফর দিস পেশেন্ট কি হচ্ছে, তাহলে আমরা দিতে পারি
বিটা ব্লকার দেবো বা প্রোপ্রানল দেবো, এটি হচ্ছে ট্রিটমেন্ট। আর হচ্ছে এনএসআইডি আমরা সাধারণত দেই, এই রোগীগুলোকে এনএসআইডি দিই। আর যখন একটু সিভিয়ার ফর্মে যায় বা খারাপের দিকে যায়, আমরা এই রোগীগুলোকে পেনিসিলিন দিতে পারি। তার মানে আইইউতে যে জিনিসগুলো থাকে তোমার, যেমন এবার বিসিবিসি ছিল, তোমার ছিল একটা ছিল যেমন এই যে করোনা ভ্যাকসিনেশন নিয়ে, তার মানে আইইউ যেগুলো থাকে তোমার ঠিক এই ধরনের তোমার আইইউ গুলো থাকে। এই 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 ইন্টারেক্টিভ গুলো হচ্ছে মানে অ্যান্সার দেওয়া থাকবে, টিচার একটা রেসপন্স করবে, করে তোমাকে যেটাকে 2-3টা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হয় সেই দিকে তোমাকে গাইড করে নিয়ে ওই স্পেসিফিক পয়েন্টের দিকে তোমাকে পয়েন্ট করবে। আর যেটা এসসিএ বা আমরা যেটা বলি নর্মাল যেটা বা অসপি বলি, সেগুলো হচ্ছে তোমার ভেগ থাকে 3টা-4টা উত্তর তুমি দিবা বা সিনারিও গাইড করে তুমি সেটা আগাবা। ওকে, এটা নিয়ে কি কারো কোশ্চেন আছে? এটা একটা কমনলি পেইড একটা দেওয়া হয়, প্রায় দেওয়া হয় এটা। আমি নেক্সটটাতে প্রসিড করব। দেখো এটা আবার তোমাদের অ্যান্সার দেওয়া নাই, তাহলে এটা আবার একটু নসবা বলবো, এটা উত্তর দেবে যে কোনো একজন। এ 35-year-old man presented with shortness of breath for last 6 months. Study the displayed X-ray and answer the following questions. X-rayটা একটু দেখো। ডক্টর নজরুল ইসলাম পড়ান, আপনি ছবিটা দেখেন এবং তারপর গ্র্যাজুয়ালি স্যার কোশ্চেন দেখালে এগুলো অ্যান্সার করবেন। ঠিক আছে, আমি তাহলে প্রসিড করলাম নেক্সটে। হ্যাঁ, ওকে, আমি এখানে ছবিটা রাখা আছে, এবার তোমাদের অ্যান্সার দিতে একটু সুবিধা হবে। দেখো, ডেসক্রাইব দ্য ইম্পর্টেন্ট রেডিওলজিক্যাল ফাইন্ডিংস। কি কি আছে পড়ান বলো। এটা হচ্ছে X-ray shows the calcification in the pericardium encircling the heart. হ্যাঁ, তারপর বাবা বলো। আর কিছু নাই তাই তো? আর কিছু বোঝা যাচ্ছে না স্যার। আর কিছু চোখে পড়তেছে না? আচ্ছা দেখো, তুমি তোমার মার্কটা কিভাবে ছুটে যাবে তুমি পরে দেখবা। হ্যাঁ, আচ্ছা দেখো, রাইট ডাউন 6 ইম্পর্টেন্ট ফাইন্ডিংস অন এক্সামিনেশন অফ দিস পেশেন্ট। Examination sir, JBP, raised JBP, dependent edema, precordial sir, precordial knock sir, muffled heart sound, তারপর হচ্ছে enlarged tender liver, ascites. আচ্ছা ঠিক আছে, দেখো কি কি বাদ পড়ছে তোমার ইম্পর্টেন্ট, তুমি নিজে দেখবে এরপরে দেখে যাবে। হ্যাঁ দেখো, মেনশন 6 ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশনস টু ডায়াগনোস দ্য কেস। 6 ইনভেস্টিগেশন স্যার, এক্সট্রা চেস্ট হচ্ছে ল্যাটারাল ভিউ করতে পারি স্যার। এটা করাই যাচ্ছে, দেখাই যাচ্ছে। এটা কি খুব কিছু ইম্পর্টেন্স আছে এই যুগে ল্যাটারাল ভিউ? এটা আমাদের আগেকার যুগে, আমাদের যখন আব্দুল্লাহ স্যার পড়াতেন তখন খালি ল্যাটারাল ভিউ করতেন। তখন আমাদের সময় যখন ছাত্র ছিলাম সিটি স্ক্যানটা মাত্র বাংলাদেশে ঢুকলো। হ্যাঁ, আমাদের সময় আমরা খালি আর কথা ল্যাটারাল ভিউ আর ডিক্রিপ্টাস ভিউ এই করতাম খালি আমরা। হ্যাঁ, তারপর ইকোকার্ডিওগ্রাফি করব, সিটি স্ক্যান অফ দ্য চেস্ট, সিটি স্ক্যান অফ দ্য হার্ট, আর স্যার সিবিসি করব, ইয়েস আর রেস্ট পাবো স্যার, এমটি টেস্ট করতে পারি। ঠিক আছে, আগে অনেক কিছু বলছো বাদ পড়ছে কি। দেখো, হোয়াট উইল বি দ্য ডেফিনিটিভ ট্রিটমেন্ট অপশন ফর দিস পেশেন্ট? স্যার সার্জিক্যাল ট্রিটমেন্ট, পেরিকার্ডিওটমি। ওকে, এটা ঠিক আছে। দেখো পড়ান, এবার উত্তরগুলো একটু খেয়াল করো বাবা। ক্যালসিফাইড, দেখো শ্যাডোটা যেটা ছিল আমরা দেখো কোথায় স্পেসিফিক করতে হবে। দেখো এটা তো তুমি বলছো এন্ড অফ বর্ডার দ্য হার্ট, তোমার তো দেখো ইনফিরিয়র বর্ডারটা যেটা আমি যদি বলি, দেখো তোমার এই যে নিচের দিকে দেখো এই জায়গাটা দেখা যাচ্ছে, তোমার দেখো এই জায়গাটা দেখা যাচ্ছে বাবা, এই জায়গাটা তো আমার নাই, আছে? আমার কি রাইট বর্ডার আছে? তো নাই। আমরা সেজন্য অসপিতে যখন অ্যান্সার কি করা হয় বাবা, তোমরা এই ভুলগুলো করো। ট্রাই টু বি স্পেসিফিক, মোর স্পেসিফিক, যত তুমি স্পেসিফিক করতে পারো, কারণ এটাকে স্পেসিফিক করা হয় কোন বর্ডারটাতে আছে। এখানে দেখো এইখানটাতে আমার ক্যালসিফিকেশন, এই জায়গাটাতে এখানে ক্যালসিফিকেশন। এখন তুমি অ্যান্সার লিখলা এইটা, এখন আমি তোমাকে কি মার্ক দেবো? দেখো তোমাকে আমি দিয়ে দেবো যে ইনফিরিয়র বর্ডার, লেফট বর্ডার তুমি তো লিখছো। এখন যদি তোমাকে অ্যান্সার কি ধরি তাহলে কতটুকু মার্ক পাবা? আমরা অনেক সময় মার্ক দিয়ে দিই, দ্যাটস বারবারই বলছি, সেটা হচ্ছে ডিফারেন্ট ইস্যু। তার মানে কোন জায়গায় থাকে এটাকে একটু স্পেসিফাই করতে হয়। বারবারই বলছি, এগুলো কোনো না কোনো পরীক্ষার সময় আমরা এইভাবে দিই দেওয়া। তাহলে ক্যালসিফাইড শ্যাডো এট দ্য ইনফিরিয়র এন্ড দ্য লেফট বর্ডার অফ দ্য হার্ট, এই জায়গাতে তুমি দেখো। এখন তুমি খেয়াল করে দেখো যে তোমাকে বলা হলো যে তুমি এক্সামিনেশন, এখন এক্সামিনেশন যখন আমরা বললাম, আমরা কিন্তু ভেগ, এটা আমি এটাকে জেনারেলাইজেশন করতে পারতাম, আমি এটা থেকে প্রিকর্ডিয়াম পড়তে পারতাম, আমি এটাকে অ্যাবডোমেন করতে পারতাম, ভাগ করে দিতে পারতাম। পরীক্ষার সময় আমরা যে কোনো কোশ্চেন আমরা করতে পারি। তো আমরা কিন্তু এখানে ছিল এক্সামিনেশন। এখন দেখো এক্সামিনেশনের জন্য আমরা দেখো এখানে লিখছি NE6, তুমি যাই বলো না কেন, কারণ তুমি এখানে এক একজন এক একটা বলতে পারে। যখন তোমার পেরিকার্টাইটিস ডেভেলপ করে
তখন তোমার হচ্ছে অথবা কনস্টিটিউটিভ পেরিকার্ডিটিস ডেভেলপ করে, দিস এক্সিস কনস্টিটিউটিভ পেরিকার্ডিটিস, যেহেতু আমার ক্যালসিফিকেশন হয়ে গেছে, এটা কনস্টিটিউটিভ পেরিকার্ডিটিস। অথবা পেরিকার্ডিটিস ডেভেলপ করলে তখন তোমার এখানে ট্যাকিকার্ডিয়া ডেভেলপ করে। যখন তোমার পেরিকার্ডিটিস থাকে তখন তোমার এট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করতে পারে। সাধারণত এটাতে করার কথা না, সেই জন্য ট্যাকিকার্ডিয়া, কারণ ট্যাকিকার্ডিয়া এখানে থাকবে, এটা একটা কমন ফাইন্ডিং। কারণ হচ্ছে কি হার্টে তোমার ভলিউমটা তোমার দেখো ইন্ডাস্ট্রিয়াল ভলিউমটা তোমার কমে যাচ্ছে, আমার কার্ডিয়াক আউটপুটটা আমার কমে যাচ্ছে। তাহলে কার্ডিয়াক আউটপুট যখন কমে যাচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ভলিউম যখন আমার কমে যাচ্ছে, এটাকে কমব্যাট করার জন্য আমরা জানি যে ব্লাড প্রেশার মেনটেন করতে চাবে বডি। কারণ ব্লাড প্রেশার মানে কি, ব্লাড প্রেশার হচ্ছে তোমার হার্ট রেট, আমার বলে যেটা, হ্যাঁ তোমার স্ট্রোক ভলিউম, আর হচ্ছে তোমার যেটা যেটা কার্ডিয়াক আউটপুট ইনটু হচ্ছে হার্ট রেট। কার্ডিয়াক আউটপুট মানে কি ইন্ডাস্ট্রিয়াল ভলিউম, আর হচ্ছে তোমার এটার সাথে আর সাথে হচ্ছে দেখো, তার মানে আমরা ব্লাড প্রেশার, পেরিফেরাল, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স এন্ড হচ্ছে তোমার আমরা বলি কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক আউটপুট হচ্ছে কি, এটা হচ্ছে তোমার আমার ওই যে স্ট্রোক ভলিউম ইনটু হচ্ছে হার্ট রেট। তার মানে এই ব্লাড প্রেশারটা যদি পেরিফেরাল রেজিস্ট্যান্সে, তো এখানে কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে আমার স্ট্রোক ভলিউম বা কার্ডিয়াক আউটপুট আমার কমে যাচ্ছে। তাহলে এই কার্ডিয়াক আউটপুটটাকে মেনটেন করার জন্য বডি তখন তোমার করে কি ট্যাকিকার্ডিয়া হয়ে যায়, তাহলে সিম্পিথেটিক রেট বাড়ে। তার মানে যে কোনো কনস্টিটিউটিভ পেরিকার্ডিয়া রোগী সাধারণত পালস ট্যাকিকার্ডিয়া থাকে, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং। তাহলে পালসের যেগুলো আছে এইভাবে মনে রাখবা, পালসে কি কি চেঞ্জ হয়, তাহলে ট্যাকিকার্ডিয়া একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং। এইটা রোগীর জন্য পালসাস প্যারাডক্সাস একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং। আমরা যদি চাই, টিচার ইচ্ছা করলে পালসাস প্যারাডক্সাসে তোমার পয়েন্ট অনেক বাড়াই দিতে পারি, এখানে 0.75 করে দিতে পারি। কারণ পালসাস প্যারাডক্সাসটা হচ্ছে তোমার দেখো সিভিয়ার অ্যাকুট অ্যাজমা, এই যে দেখো এগুলোর জন্য কতগুলো স্পেসিফিক কতগুলো কন্ডিশন, তাহলে পালসাস প্যারাডক্সাস। তাহলে পালসাস প্যারাডক্সটা কারণ কেন বেশি ইম্পর্টেন্ট, কারণ তোমার দেখো ইন্ডাস্ট্রিয়াল ভলিউমটা তোমার এখানে যেটা ইউআর ছিল, এটা আরো বেশি কমে যায়, কমে যাওয়ার জন্য যেটা এটা দেখো অল্টার পালসাস প্যারাডক্সাসটা তোমার ডেভেলপ করবে। পালসের ভলিউমটা কেমন থাকবে, লো ভলিউম পালস, এগুলো সবগুলো রিলেটেড। দেখো এক পালস থেকে হচ্ছে আমার 3টা, দেখো জেবিপি রেস থাকবে। আচ্ছা, তারপর দেখো কুশমল সাইজটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, কুশমল সাইজটা তুমি বাদ দিয়ে চলে গেছো, তুমি ডিপেন্ডেন্ট এডেমা বলছো, এডেমা বলছো, ভেরি গুড, অ্যাসেটিস বলছো ঠিক। এখন টেন্ডার হেপাটোমেগালিটা আমাদের কিন্তু হেপাটোমেগালি থাকে, টেন্ডার হেপাটোমেগালিটা আসলে হার্ট ফেলিউরের সময় বেশি হয়, এখানেও হতে পারে, কিন্তু পেরিকার্ডিয়াল নকটা একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু। তুমি এখন বলো পরান, হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট পেরিকার্ডিয়াল নক? এই পেরিকার্ডিয়াল নক যদি থাকে, পেরিকার্ডিয়াল নকের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি? Okay. পেরিকার্ডিয়াল নকের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি? জানা নাই স্যার। পেরিকার্ডিয়াল নকের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হচ্ছে তোমার থার্ড হার্ট সাউন্ড। থার্ড হার্ট সাউন্ড আমরা যখন ভাইবার সময় যখন শর্ট কেস যখন নেই তখন এই প্রশ্নগুলো করি, হ্যাঁ, তাহলে থার্ড হার্ট সাউন্ড। তাহলে আমি যদি সুযোগ কখনো পাই তখন আমি সাধারণত জানি নসবা ছিল, আমি ইসিজি ধরে ধরে হার্ট সাউন্ড কার্ডিয়াক সাইকেল ধরে ধরে বলি, তো এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু, তোমাদের একটা ইসিজি পড়তে গেলে হার্ট সাউন্ডের সাথে মিলে বা কার্ডিয়াক সাইকেলের সাথে, এটা থার্ড হার্ট সাউন্ড। এখন আসো থার্ড হার্ট সাউন্ডের সাথে পেরিকার্ডিয়াল নকের ডিফারেনশিয়েশনটা কি? এই পেরিকার্ডিয়াল নকটা সাধারণত একটু খুব সাথে সাথে থাকে, আর থার্ড হার্ট সাউন্ডটা একটু পরে যায়। ওকে, তাহলে পেরিকার্ডিয়াল নকটা তোমার একটা ইম্পর্টেন্ট ইস্যু। তাহলে পেরিকার্ডিয়াল নকটা কনস্টিটিউটিভ পেরিকার্ডিটিসের একটা ফাইন্ডিং, তাহলে পেরিকার্ডিয়াল নক থাকে। তোমাকে হ্যাঁ ধন্যবাদ যে তুমি পেরিকার্ডিয়াল নকটা বলার জন্য, এটা ম্যাক্সিমাম ছেলেপেলে পেরিকার্ডিয়াল নকটা বলে না। তাহলে পেরিকার্ডিয়াল নক, হেপাটোমেগালি। এখন দেখো এখানে অনেক কিছুই বলতে পারে, দেখো এখানে আমাদের কয়টা অ্যান্সার কিতে দেখো রাখা আছে, দেখো 9টা রাখা আছে, এনি 6, আমরা কিন্তু বেশি দেই নেই, কারণ এখানে দেখো তুমি লো পালস ভলিউম বলছো, এটা বাদ দিয়ে গেছো, তুমি কিন্তু পালসাস প্যারাডক্সাস বাদ দিয়ে গেছো, কুশমল সাইন বাদ দিয়ে গেছো, জেবিপি বাদ দিয়ে গেছো। এই 3টা জিনিস কিন্তু আমরা অনেক সময় মার্কটাকে বেশি দিয়ে দিই, কারণ এইটা হচ্ছে তোমার প্যাথোগনমিক ফর হচ্ছে কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিস। যেহেতু প্যাথোগনমিক, এই জিনিসগুলোকে আমরা অনেক সময় মার্ক বেশি দিই, তখন আমরা দিয়ে দিই ম্যাক্সিমাম এত। আমি যদি দেই তাহলে 0.75, 0.75, 0.75, তোমাকে দিতে পারি এনি 5, তাহলে এনি 5 দিয়ে আমি এগুলোকে তোমাকে বাড়াই দিচ্ছি, তখন তোমাকে আমি দিয়ে দেবো তাহলে ম্যাক্সিমাম, এটার মধ্যে আমি চলে যাব। ঠিক আছে, এখন তাকে ইনভেস্টিগেশন কি করব? ইনভেস্টিগেশনের মধ্যে সিবিসি আমাকে পড়তেই হবে, এমটি আমরা রাখি বাংলাদেশে কমনলি করি, কিন্তু এমটি আসলে খুব একটা ইম্পর্টেন্ট নাই। ইসিজিটা আমাদের ইম্পর্টেন্ট, ইসিজিতে আমাদের অনেকগুলো চেঞ্জ আমার এখানে আসবে, তাই না? আচ্ছা, ইসি যখন আমরা আলাদা আলাপ করবো, এটা আলাপ করবো। ইকো আমাদের একটা ইম্পর্টেন্ট ইস্যু, সিটি এমআরআই আমাদের, এই সিটি আমরা পেরিকার্ডিয়াম লিখতে পারি, চেস্টও লিখতে পারি, যেটাই করি না কেন। তাহলে কনস্টিটিউটিভ পেরিকার্ডিয়াল যে ট্রিটমেন্ট একটাই, তাহলে হচ্ছে এটা পেরিকার্ডিওটমি। ঠিক আছে, ছবিটা এখন দেখো স্যার, পেরিকার্ডিয়াল নকের সাথে ডিফারেন্সিয়েটিং পয়েন্টটা যদি ওই বললাম যে থার্ড হার্ট সাউন্ড হচ্ছে একটা হার্ট ফেলিওর সাথে থাকবে, কারণ হার্ট ফেলিওর যদি তুমি বলো, হার্ট ফেলিওরে তো তোমার লেগেডিমা থাকে, হার্ট ফেলিওরে তোমার অ্যাসাইটিস থাকে, হার্ট ফেলিওরে তোমার জেপিপি থাকে, হার্ট ফেলিওরে তোমার হেপাটোমেগালি থাকে, তাহলে হার্ট ফেলিওরে তোমার ট্যাকিকার্ডিয়া থাকে, হার্ট ফেলিওরে তোমার লো ভলিউম পালস থাকে। তবে হার্ট ফেলিওরে তোমার ডায়েট হার্ট ফেলিওরে তো তোমার পালসাস অল্টারনেস থাকার দরকার নাই, আছে দরকার আছে? হার্ট ফেলিওর থাকার দরকার নেই, তাহলে হার্ট ফেলিওর থাকার দরকার নেই। হার্ট ফেলিওরে তোমার কুশমল সাইন থাকে না, কিন্তু বাকি সবগুলোতে তো তোমার থাকে। এবং হার্ট ফেলিওরে তোমার
থার্ড হার্ট সাউন্ড থাকে, সেজন্য যখন তোমাকে শর্ট কেস দেওয়া হবে, তার মানে কনস্ট্রাকটিভ পেরিকার্ডিয়াল একটা ভেরি গুড ডিফারেন্সিয়াল ডায়াগনোস হচ্ছে তোমার হার্ট ফেলিওর। কিন্তু হার্ট ফেলিওর যখন হবে তোমার, এই হার্ট পেরিকার্ডিয়াল যখন হবে, পালসাস অটারনেস হবে কার জন্য? সেটা হচ্ছে লেফট হার্ট ফেলিওরের জন্য। তাহলে এইগুলো ফেলিওর হবে তখন যদি হয় তোমার ইট শুড বি বাইভেন্ট্রিকুলার ফেলিওর। তাহলে ওই যে হার্ট ফেলিওরটা, তুমি পেরিকার্ডিয়াল নকটা আমি তখন কখন আমি পাবো? তুমি হার্ট সাউন্ড, থার্ড হার্ট সাউন্ড পাবো কোনটায়? তুমি লেফট হার্ট ফেলিওরে পাবো। তাহলে লেফট হার্ট ফেলিওর যদি থাকে, সাথে আমার লাংসে ক্রেপস থাকবে, ওই জিনিসগুলো থাকবে। তো ওই পরীক্ষার সময় তুমি এই ডিফারেন্সিয়াল পয়েন্টগুলো বলবা বাবা। কারণ রাইট হার্ট ফেলিওর যখন থাকে তখন হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর। রাইট হার্ট ফেলিওরে কি তোমার থাকতে পারে? রাইট হার্ট ফেলিওরে তোমার একমাত্র মাইট্রাল স্টেনোসিস যখন হয়, মাইট্রাল স্টেনোসিসে যখন থাকে, মাইট্রাল স্টেনোসিসে যখন প্রায়র টু ডেভেলপমেন্ট অফ পালমোনারি হাইপারটেনশন যদি ডেভেলপ করে, যখন যদি তোমার মনে করে এট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করে, স্পেশালি যদি তোমার প্রেগনেন্সির ক্ষেত্রে যদি হয়, তখন তোমার লেফট হার্ট ফেলিওর, আমরা বলি লেফট এট্রিয়াল ফেলিওর হতে পারে। তখন তোমার লেফট এট্রিয়াল ফেলিওর যখন হয়, তখন তোমার লাংসে তোমার ক্রেপস আসতে পারে, তখন তোমার রাইট হার্ট ফেলিওরের বাকি ফিচারগুলো থাকতে পারে। ওকে, তো একমাত্র তোমার মাইট্রাল স্টেনোসিস যখন থাকে তোমার প্রায়র টু পালমোনারি হাইপারটেনশন, কারণ প্রায়র টু পালমোনারি হাইপারটেনশন, কারণ যখন পালমোনারি হাইপারটেনশন যখন ডেভেলপ করে যায়, তখন তোমার আর এট্রিয়াল, তখন আর লেফট তোমার ওই পালমোনারি এডিমা ডেভেলপ করে না। হ্যাঁ, এই জন্য এই কোশ্চেনটা আমরা অনেক সময় ডেভেলপ করি যে একটা রোগীর তোমার তোমার পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে নাই, আর একটা রোগী পালমোনারি তোমার ডেভেলপ করে গেছে, কোন রোগীটার আউটকাম ভালো? কোনটা? প্রেগনেন্সিতে যদি এট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করে, অনেক সময় আমরা ট্রিকি কোশ্চেন করি, যদি প্রেগনেন্সিতে এট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করে গেল, কোন রোগীটা বেশি শ্বাসকষ্ট হবে? একটা রোগী পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করা আছে, তার হাইপারটেনশন ডেভেলপ করা, তার যদি এট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করে, তাহলে কোন রোগীটা প্রেগনেন্সিতে, মনে করো সেকেন্ড উইক বা থার্ড ট্রাইমেস্টার প্রেগনেন্সিতে, কোনটা তোমার শ্বাসকষ্ট বেশি হবে? উত্তর হবে যেটা তার পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে নাই সেটা শ্বাসকষ্ট বেশি হবে। এই জন্য, কারণ তার পালমোনারি হাইপারটেনশন, তার হাইপারটেনশনের জন্য তো একটি মানে তোমার হার্টের মধ্যে তো তোমার মানে লাংসের মধ্যে তো ব্লাডই কম যাচ্ছে, পালমোনারি আর্টারিতে ব্লাডই তো কম যাচ্ছে। তাহলে ব্লাডই যদি কম যায়, তাহলে তো তোমার ইও কম হবে, তোমার সে তো তার ফেলিওর হওয়ার সম্ভাবনা কমে যাবে। এগুলোতে যখন আমরা বেশি ভালো করতে থাকো, তোমরা ভালো মার্ক দিতে থাকি, তখন এসব ট্রিকি কোশ্চেন করি। এগুলোর জন্য কখনো পাস ফেল নেই, এটা নিয়ামক না। বাট আমরা যখন এনআইসিবিটি যখন পরীক্ষা নিতে চাই, তখন এই প্রশ্নগুলো আমরা করি। তখন এনআইসিবিটির পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে তখন এটা পাস ফেলে নিয়ামক, হবে। কিন্তু এফসিএস পরীক্ষা, এমডি পরীক্ষা, এমসিএস পরীক্ষায় কখন এগুলো পাস ফেলে নিয়ামক হয় না। এগুলোতে হচ্ছে ট্রিকি কোশ্চেন, যে তুমি 15 পেলা, 15 জায়গায় 16 হয়ে যাবে, 16 জায়গায় 17 হয়ে যাবে, 17 জায়গায় 18 হয়ে যাবে। আর একটা হচ্ছে 16-17 পাওয়াটা হচ্ছে একটা বিশাল, মানে তোমার হচ্ছে কেউ যদি কোনো বোর্ডে 16-17 পেয়ে যাও, 16 পেয়ে যাও, তাকে ওইবার ফেল করানো কোনোভাবে সম্ভব না। কারণ যেহেতু এখন আইইউ থাকার জন্য তোমরা একটু মার্ক বেশি পাও, রিটেনটা যদি পাস থাকে, 13.5 যদি কেউ পেয়ে যাও ক্লিনিক্যালে, তাহলে তোমার তার পাস হয়ে যায়। 13.5 পেলেই সে পাস করে যায়, তার সে আর ফেল করে না সাধারণত 13.5 পেলে। তার মানে কোনো বোর্ডে যদি তুমি 16 পাও, আর এক বোর্ডে যদি তুমি 11 পাও, তাহলে তোমার পাস হয়ে যাচ্ছে। 11 মাত্র 11 পেলা, তাহলে তুমি পাস হয়ে যাচ্ছ। সেই জন্য ট্রিকি কোশ্চেনগুলো যদি তুমি পারো, কোনোটাতে যদি শর্ট কেসে যদি তুমি 16 পেয়ে যেতে পারো, ধরে নিচ্ছ তুমি পাস করে গেছো এবার। কারণ মানে লং কেসে যদি তুমি মাত্র 11 পাও, তার মানে 13.5 আইইউ থেকে সাধারণত গ্রেস চলে আসে, দেড় গ্রেস চলে আসে, আর 5.5 তো বিসিএস থেকে মানে ওই চলে আসে, তার মানে দেড় গ্রেস হয়ে যায়, তার মানে এটা পাস হয়ে যায় অটোমেটিক। এবং মেজরিটি পাস এভাবেই হয়ে যায় আসলে। ফেল করেও মানে লং কেস শর্ট কেসে ফেল করেও দেখা যায় যে সেই ছেলেগুলো পাস করে যায় সাধারণত, এইভাবে পাসগুলো হয়ে যায় মেজরিটি ক্ষেত্রে। তার মানে সেই জন্য তোমাদের একটু ছোট ছোট জিনিসগুলো জানা থাকলে হয় কি পাস করতে সুবিধা হয়ে যায় বাবা। তারপরে দেখো আমাদের কোশ্চেন ছিল এটা, তারপরে পেরিকার্ডিওটমি তো হয়ে গেল উত্তর। এখন দেখো 4 নম্বরটা দেখো, আমরা কিন্তু পিছাই যাচ্ছি অনেক, আমাদের কিন্তু, তাই না, মাত্র কিন্তু 3টা হয়েছে। জি স্যার। আচ্ছা, অসুবিধা লাগলে সারা যদি সুযোগ দিয়ে আরেকদিন নেওয়া যাবে, আমরা ধীরে ধীরে আগে তাড়াহুড়া করার কিছু নেই। বলো, দেখো এটা, দেখো ছবিটা দেখো। ডক্টর রুহুল আমিন খান, আপনি বলবেন এটা অ্যানসার কোশ্চেনটা দেখে। থ্যাংক ইউ। হয়ে গেছে, আমি তাহলে প্রসিড করলাম। হ্যাঁ, প্রশ্নগুলো একটু দেখো বাবা, প্রশ্নগুলো দেখো, তারপর দেখো সিনেটা দেখো। দেখো, a 60-year-old man presented with generalized weakness and dysphagia to solid food for 6 months. He had anorexia and weight loss. On examination, there was left supraclavicular lymphadenopathy but no organomegaly. Study the displayed image and answer the following questions regarding this scenario. Okay, Yes, what is the most likely underlying cause of the findings in the tongue and hand? sir, iron deficiency anemia. Iron deficiency, very good. Mention 5 most common expected findings in peripheral blood film of this case. Microcytic, hypochromic, RBC, pencil cell, target cell,
তারপর চারটা হয়ে গেছে তোমার। আর আরেকটা বাবা, পেন্সিল সেল, টার্গেট সেল, আর হলো একটা স্যার মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক, পেন্সিল সেল, টার্গেট সেল, অ্যানেসোপয়কিলোসাইটোসিস। অ্যানিসোপয়কিলোসাইটিস। আচ্ছা, তাহলে 5 নম্বর লিখলে অ্যানিসোপয়কিলোসাইটিস। এখন মার্ক কি পাও পরে তুমি দেখবা। দেখো, আচ্ছা, Yes, sir. হোয়াট মে বি দ্য কজ অফ ডিসপ্লেজিয়া ইন দিস কেস? In this case, dysphagia, it may be due to carcinoma of the stomach, pylorus of the stomach. আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি পরে আমরা আলাপ করতেছি কি ভুলগুলো কেন বলছি তুমি পরে আমি বলতেছি। আচ্ছা, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি আন্ডারলাইং ডায়াগনোসিস অফ দিস পেশেন্ট? স্যার ওটা আমি একটু রিভিউ করতে চাই। ওটা স্যার পামার পিশন সিনড্রোম হতে পারে স্যার। আচ্ছা, তাহলে রিভিউ করতে চাও। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে অ্যানসার করার সময় খুব সতর্ক থাকতে হবে বাবা। আচ্ছা, ঠিক আছে। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি আন্ডারলাইং ডায়াগনোসিস অফ দিস পেশেন্ট? তাহলে এবার কি হবে স্যার? কার্সিনোমা অফ দ্য স্টোমাক। আচ্ছা, দেখো কিভাবে অ্যানসার গুলো ছুটে যায়, দেখবা, খেয়াল করবা। মেনশন টু কনফার্মেটরি ইনভেস্টিগেশনস ফর দিস ডায়াগনোসিস। এন্ডোস্কোপি অফ দ্য আপার জিআইটি এন্ড আয়রন প্রোফাইল। আচ্ছা, ঠিক আছে। কনফার্মেটরি ডায়াগনোসিস উত্তরটা দেখো, খেয়াল করে দেখো। আমরা কিন্তু আয়রন থেকে সরে গেছি। খেয়াল করে দেখো ভুলটা হয় কোথায়, দেখো, খেয়াল করে দেখো। দেখো, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, তুমি যা বলছো সব ঠিক আছে, কিন্তু কেন ভুল হচ্ছে তোমাকে আমি দিচ্ছি। দেখো, মাইক্রোসাইটোসিস, অ্যানিসোসাইটোসিস, পয়কিলোসাইটোসিস, হাইপোক্রোমিয়া, টার্গেট সেল, এটা হচ্ছে মোস্ট কমন ফাইন্ডিং বাবা। এই যে পেন্সিল সেল, টিয়ারড্রপ সেল, দিস ইজ মোস্ট কমন ইন কেস অফ হেমোগ্লোবিনোপ্যাথিস। ওকে, লিভার ডিজিজ, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে, লিভার ডিজিজ, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে। এই যে কোয়ার্টার মাস্টার রুম, এটাতে যাও। দেখো, দুই নাম্বারটাতে যাও। আচ্ছা, দেখো, তাহলে তোমার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে তোমার পেন্সিল সেল, টিয়ারড্রপ সেল থাকতে পারে, বাট এটা লেস কমন। দেখো ব্র্যাকেটে আমরা পরীক্ষার সময় মার্কটা লিখিনি, পরীক্ষার সময় আমরা এটাতে মার্ক দেব 0.25। আমাদের কোশ্চেন ছিল মোস্ট কমন। ওকে, কারণ অ্যানিসোসাইটোসিস, পয়কিলোসাইটোসিস, চেঞ্জ ইন সাইজ, চেঞ্জ ইন শেপ, চেঞ্জ ইন কালার, এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ আয়রন যে পাচ্ছে সেই সেলটা বড় হচ্ছে, সেই নর্মাল সাইজ চলে যাচ্ছে, যে পাচ্ছে না সেই ছোট হচ্ছে। তার মানে এই যে চেঞ্জ ইন সাইজ, শেপ, এই চেঞ্জটা হচ্ছে সবচেয়ে বেশি, এটা একটা ডায়াগনস্টিক। কারণ কি? কারণ যখন তুমি মাইক্রোসাইট পাচ্ছ, ইউ মাস্ট হ্যাভ টু ডিফারেন্সিয়েট ইট ফ্রম থ্যালাসেমিয়া অর হিমোগ্লোবিনোপ্যাথিস। তোমার ডিফারেন্সিয়েট করার জন্য তাহলে ওইটা, কারণ ওখানে যে সেলস গুলো হবে, সেলগুলো একই রকম হবে। তাহলে সেখানে মাইক্রোসাইটোসিস না হোক, তুমি সেলগুলো ছোট মাইক্রোসাইটোসিস থাকবে, বাট সেখানে তোমার অ্যানিসোসাইটোসিস, পয়কিলোসাইটোসিস থাকবে না, তাই না? সেগুলো থাকবে না। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। তাহলে ওইটার সাথে আমার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার সবচেয়ে বড় ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে আমার থ্যালাসেমিয়া, হিমোগ্লোবিনোপ্যাথিস। তাহলে সেটা যদি হয়, সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। তাহলে আমার হাইপোক্রোমিয়া, টার্গেট সেল। আর একটু আজকে বইটা খুলবা, খুলে দেখবা যে ডিগ্রোসি খুলবা বা বই খুলবা, খুলে দেখবা যে পেন্সিল সেল, টিয়ারড্রপ সেল থাকে, বাট এটা হচ্ছে লেস কমন। তাহলে লেস কমন যখন থাকে, ওই মোস্ট কমন কথাটাকে একটু ঠান্ডা মাথায় খেয়াল করতে হবে। তাহলে এটা প্লামার বিনসন সিনড্রোম দেখলে সেও মার্ক পাবে, প্যাটারসন কেলি সিনড্রোম লিখলে সেও মার্ক পাবে, পোস্ট ক্রিকেট ওয়েব লিখলে সেও মার্ক পাবে। কারণ এটাতে মেকানিজম হচ্ছে পোস্ট ক্রিকেট ওয়েব তৈরি হয়, কারণ এটা আয়রনটা ডিএসকমেশন হয়ে ওখানে একটা পোস্ট ক্রিকেট ওয়েব তৈরি হয়। ওকে, দেখো এইটা, দেখো এটা ডায়াগনোসিস কি? তাহলে ডায়াগনোসিস হচ্ছে গ্যাস্ট্রিক কার্সিনোমা বা সিএস্টোমা। তোমার এই যে লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডটা আমরা বললাম, আমি এটা লিখিনি, আমরা এটা পরীক্ষার সময় অ্যান্সার কিতে লিখে দেবো লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড মেটাস্টাসিস। কেন? ওটা হচ্ছে তোমার ফাইন্ডিং না, ওটা একটা বলো রুল আমিন। তুমি কি নাই, মিউট হয়ে গেছো বাবা? হ্যাঁ, তাহলে তোমার এই মাঠটা ছুটে গেল না বাবা? কারণ ওখানে তো বলা ছিল বাবা, এটা হার্ড লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড ছিল, সুপ্রাক্লাভিকুলার। তাহলে ওটা কি তোমার একটা ডায়াগনস্টিক না? কারণ লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডটা থাকা মানেই হচ্ছে এটাকে আমরা বলি ভার্কাস গ্ল্যান্ড বলতে পারি, অথবা এটা ট্রজেস নোডও বলতে পারি, ট্রজেস সাইনে বলতে পারি। তাহলে দুইটা কথাই বলা হয় এটা, তাই না? দুইটা জিনিস বলা হয়। এবং এই যে তোমার মনে করো সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডটা মেটাস্টাসিস হয় কোথা থেকে? এটা হয় স্টোমাক থেকে হতে পারে, এটা তোমার মনে করলে তোমার এটা তোমার অ্যাবডোমিনাল যে অন্যান্য মেলিগনেন্সি গুলো আছে সেখান থেকে হতে পারে, ইভেন তোমার এটা তোমার টেস্টিস থেকে যেতে পারে, ফিমেল গোনার থেকে যেতে পারে, এটা তোমার কোলন থেকে রেয়ারলি যেতে পারে, কোলন থেকে খুব একটা যায় না, ইভেন রেনাল সেল থেকেও যেতে পারে। এই জায়গাগুলো থেকে তোমার রেয়ারলি যেতে পারে। তার মানে এই যে ভার্কাস গ্ল্যান্ডটা যেটা, সেটা অনেক জায়গা থেকে আসতে পারে, বাট কিন্তু গ্যাস্ট্রিক কার্সিনোমা হচ্ছে মোস্ট কমন, ইট ইজ প্যাথোগনোমিক। তাহলে কারণ সাথে বলা আছে ওই যে কন্ডিশন গুলোতে, সেগুলোতে তোমার আয়রন ডেফিসিয়েন্সি হবে না। কারণ ওই যে রেনাল সেল কার্সিনোমা সেটাতে হয় সাধারণত, হতে পারে হেমাচুরিয়া যদি হয়, আমরা এখানে হেমাচুরিয়া বলি নাই, সেখানে পলিসাইথেমিয়া থাকতে পারে, আমরা তো পলিসাইথেমিয়ার কথা বলিনি, আমরা দিচ্ছি এখানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তাহলে আয়রন ডেফিসিয়েন্সি যদি হয়, তাহলে এখানে ডায়াগনোসিস একটাই হবে, গ্যাস্ট্রিক কার্সিনোমা
উইথ, তাহলে আমার হচ্ছে লেফট সুপ্রাক্লিভিকুলার লিম্ফ নোড, তাহলে মেটাস্টেসিস। তাহলে মেটাস্টেসিস এখন আছে ফর দা ডায়াগনোসিস। এই যে ডায়াগনোসিসটা কনফার্ম হয়, আমার তো আগের কোশ্চেনটা ছিল কি, আগের কোশ্চেনটা ছিল বাবা তোমার তাহলে আন্ডারলাইন কজ কি, আমার নেক্সট কোশ্চেনটা কিন্তু আন্ডারলাইন কজে ডায়াগনোসিস করার জন্য। তাহলে মার্কটা ছুটে যায় কেমন করে দেখো, আমরা এন্ডোস্কোপি আপার জিআইটি এন্ড বায়োপসি করতে পারি, কিন্তু আমার এখানে তো আরো কিছু ডিফারেনশিয়াল ছিল, সেগুলো তো একটা হতে পারে রিয়ারলি। তাহলে সেটা যদি হয় তার জন্য আমরা এফএনসি ফ্রম দ্য লেফট সুপ্রাক্লিভিকুলার লিম্ফ নোড করতে পারি, অথবা এক্সিশন আমরা বায়োপসি উইথ হিস্টোপ্যাথোলজি করতে পারি। তাহলে তোমার অ্যান্সার যা বলছো সব ঠিক আছে, কিন্তু তুমি কিন্তু এখানে মার্ক পাচ্ছ, ওখানে ছুটে গেছে 2টা, এখানে ছুটে গেছে 1টা, আর এখানে 1টা। তাহলে তুমি 8-এর মধ্যে মার্ক পাচ্ছ কিন্তু বাবারে, তাহলে পাচ্ছ 5.5। তুমি কিন্তু পেরেও কিন্তু পেলা কত, 5.5 পেলা, তোমার মার্ক কিন্তু ছুটে গেল। তাহলে পরীক্ষার আমাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে পরীক্ষার মার্কগুলো তোমাদের কিভাবে ছুটে যায়। তুমি কিন্তু সব পারো, পেরেও তুমি এখানে মার্ক পেলা 5, বাট কিন্তু তুমি এখানে কিন্তু 8-এর মধ্যে বাট এটাকে যদি আমি 10 করি বিসিবিএস এর মতো, যেহেতু আমি বঙ্গবন্ধুর মতো করা, বঙ্গের মতো আমাদের এখানে 8 থাকে, বিসিবিএস এ 10 থাকে, তাহলে বঙ্গবন্ধু বিসিবিএস এর মতো যদি করি তাহলে 10-এর মধ্যে তুমি পাবে এটা 7 বা 7.5। তুমি পেরেও কিন্তু সম্পূর্ণ পেরেও তোমার এখানে 3 থেকে 3.5 মার্ক তোমার ছুটে যাচ্ছে। ওকে, কারণ এখানে কিছু করার নাই। তাই না, এখানে অনেকগুলো ক্যান্সার। বলো বাবা। লং কেসের ক্ষেত্রে যদি আমরা সুপ্রাক্লিভিকুলার লিম্ফোডেনোপ্যাথি বা সার্ভাইকাল লিম্ফোডেনোপ্যাথি পাই, সেক্ষেত্রে আমরা কি এফএনসির কথা বলবো আগে নাকি বায়োপসির কথা বলবো? আচ্ছা, রাইট, ভেরি গুড। এখন আসো বাবা, এফএনসি করবা না বায়োপসি করবা? তুমি সিনারিওটা যাও, আমরা হ্যাঁ দেখো লেফট হার্ট, আচ্ছা লিম্ফ নোড। এখন আমার কথা দেখো যে তোমার একটা জিনিস দেখো, তোমার যে আমাদের টিউবারকুলোসিস ডায়াগনোসিস করার জন্য এফএনসি ইজ মোর দ্যান এনাফ, কারণ এফএনসি তে কেজিয়েশন পাওয়া যায়। ওকে, নাম্বার 1। যদি তুমি মেলিগনেন্সি বলো, মেলিগনেন্সিতে এফএনসি এনাফ, অথবা কোর বায়োপসি তুমি করতে পারো। তুমি যদি লিম্ফোমা বলো, লিম্ফোমা এফএনসি বললে তুমি পরীক্ষা ফেল হয়ে যাবা, কারণ লিম্ফোমাতে লিম্ফোমার জন্য যে জিনিসটা হচ্ছে ডায়াগনস্টিক, সেটা হচ্ছে লিম্ফেটিক আর্কিটেকচারটা সেটা হচ্ছে তোমার লিম্ফেটিক আর্কিটেকচারটা তোমার অল্টার হয়ে যায়। তার মানে লিম্ফোমা হচ্ছে যদি করতে হয় তোমাকে সবসময় করতে হবে, তোমার বায়োপসি করতে হবে। যদি বায়োপসি করা সম্ভব না হয় বা ফিজিবল না হয়, তাহলে আমাকে করতে হবে কোর বায়োপসি করতে হবে। তাহলে আমাকে লিম্ফোমা যখন বলবো তখন হচ্ছে আমার এটা। কিন্তু এই জায়গাটা দেখো, লিম্ফোমাতে তোমার এখানে কিন্তু তোমার দেখো আমাদের দেখো এক্সিশন বায়োপসি আর মার্ক লেখা আছে। কেউ যদি আমাকে এখানে এফএনসি বলে, তার প্রতি আমি টিচার হিসেবে দয়াপূর্ণ থাকবো, কারণ এখানে সিনিয়রটা হচ্ছে সিএস্টোমাকের জন্য যায়। তাহলে সিএস্টোমাকের জন্য যদি বাবা যায়, তাহলে হচ্ছে এফএনসি ইজ মোর দ্যান এনাফ সিএস্টোমাকের জন্য। যদি আমি লিম্ফোমা বলি, তাহলে যেহেতু এখানে লিম্ফোমাও কিন্তু একটা ভার্কোস গ্ল্যান্ডের একটা কারণ, তাহলে ভার্কোস গ্ল্যান্ডের কারণটা আজকে একটু পড়ে নিও। ভার্কোস গ্ল্যান্ড কিন্তু আমার লিম্ফোমাতে পাওয়া যায়। এখন যদি তোমার এই যে কোশ্চেনটা যদি আমাদের টিচারদের মধ্যে যদি কোয়ারি আসে, তখন আমি এটা হার্ড করে দেবো। আমি এখানে হার্ড করি না, হার্ড লিখি নাই, কিন্তু যে কারণে দেখো আমাদের অবলিক দেওয়া আসছে, কেউ যদি ওইটা লেখে তাকেও আমি মার্ক দেবো, সে 2টা। সেজন্য আমরা বারবারই বলি, আমরা ছাত্রদের প্রতি সবসময় একটু সদয় থাকার চেষ্টা করি, অ্যান্সার কিটা ছাত্রদের ফেভারেবল রাখার চেষ্টা করি। সেজন্য এফএনসি যে লিখবে সেও মার্ক পাবে, যে এক্সিশন বায়োপসি লিখবে সেও মার্ক পাবে। কারণ এক্সিশন বায়োপসি হচ্ছে সার্জনকে রেফার করতে হয়, সার্জনকে কাটতে হয়, আর এখনকার সার্জনদের কাছে রেফার করলে জিএফিডিস লাগে, অনেক কিছু লাগে বাবা, অনেকেই করতে চায় না, যেটা আমরা আমাদের ছাত্র লাইফে ধমাধম কেটে ফেলতাম। তাহলে মানে এইটার জন্য অনেক হ্যাসেল থাকে, সেজন্য আমরা এফএনসি করে অনেক সময় মেজরিটি ক্ষেত্রে কাজ চালাই দিই। সেজন্য এফএনসিটা অবশ্যই এখানে আসবে, কারণ এখানে মেটাস্টেসিস ইজ এ ভেরি গুড ডায়াগনোসিস। ওকে, এবং এটাই হচ্ছে তোমার ডায়াগনোসিস। দেখো আমার অ্যান্সার কি, যেখানে গ্যাস্ট্রিক সিএস্টোমাক যদি আমি বলি মেটাস্টেসিস, তাহলে এফএনসি ইজ মোর দ্যান এনাফ। ওকে, সেজন্য তুমি যেটা বলছো তোমারটা দেখো আমার এক্সিশন বায়োপসির জন্য মার্ক রাখা আছে, বাট যদি এটা লিম্ফোমার সিনারিও হতো, তখন যদি তুমি এফএনসি সুপ্রাক্লিভিকুলার লিম্ফ নোড লিখতা বা এপিকেসি আমরা যদি বলতাম যে এটা এপিটোক্লিয়ার লিম্ফ নোড বা অন্য কোনো সার্ভাইকাল লিম্ফ নোড, তখন তুমি মার্কটা পেতা 0। কারণ লিম্ফোমা নেভার এন্ড এভার কখনো আমরা এফএনসি করে আমরা ডায়াগনোসিস করতে পারি না। লিম্ফোমা করতে গেলে আমাকে এক্সিশন বায়োপসি করতে হবে, আরো একটা কারণে, কারণ লিম্ফোমা করতে গেলে আমাকে সাইটোলজিতে আমার এটা করতে হবে, আমাকে বিভিন্ন ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করতে হবে, আমাকে CD4 মার্কার গুলো করতে হবে। তাহলে মার্কার গুলো করতে গেলে আমাকে এফএনসি করে মার্কার করা সম্ভব না, কারণ আমাদের এখন ট্রিটমেন্ট দিতে গেলে সম্পূর্ণ ওরিয়েন্টেড হচ্ছে তোমার ওই তোমার সেল মার্কার গুলো করতে হবে। তার মানে এক্সিশন বায়োপসি অথবা করতে না পারলে কোর বায়োপসি হচ্ছে ম্যান্ডেটরি, আর এই ক্ষেত্রে হচ্ছে এফএনসি ইজ মোর দ্যান এনাফ। আমরা নেক্সটটাতে চলে যাই, এটা তো দরকার নাই। স্যার এটা সিএসএফএগাস হতে পারে সলিড। আচ্ছা সিএসএফএগাস, আচ্ছা হ্যাঁ আচ্ছা সিএসএফএগাস হতে পারে কি? আচ্ছা রাইট, সিএসএফএগাসটা দেখো বাবা, ভার্কোস গ্ল্যান্ডটা তোমার হচ্ছে হোয়াই ভার্কোস গ্ল্যান্ড, কেন ভার্কোস গ্ল্যান্ড আসে? ভার্কোস গ্ল্যান্ডটা আসে এই জন্য দেখো, কারণ আমাদের এই যে জায়গাগুলোতে অ্যাজাইগাস ভেইন, হেভি অ্যাজাইগাস ভেইন, এই ভেইনগুলো ড্রেইন করে, তাহলে এই সাবক্লেভিয়ান আর্টারি দিকে এগুলো ড্রেইন করে। ড্রেইন করার জন্য তোমার এই জায়গাতে যখন হয়, এবং ওইখানে থ্রাসিক ডাক্ট বলো যাই বলো, থ্রাসিক ডাক্টটা ওইখানে ড্রেইন করে, তাহলে ড্রেইন যখন করে ওইটার সাথে করেসপন্ড করার জন্য লিম্ফ নোডটা মেটাস্টেসিস হয়। ইসোফেগাসের লোয়ার যে এন্ডটা, সেটা হচ্ছে তোমার কি
সেটা হচ্ছে সাপ্লাই হচ্ছে এখানে, আর উপরের গুলো হচ্ছে সরাসরি ওখানে চলে যায়। তার মানে ওখানে ওটা যাওয়ার কোনোই সম্ভাবনা নাই। ইসোফেগাসে যদি ক্যান্সার হয় সেটাতে হবে মেডিসিনাল মেটাস্টেসিস হয়, অথবা তোমার ওই জায়গাটাতে সুপ্রাক্লাভিকুলারে বাবা যায় না, কারণ ড্রেনেজে যায় ওইটা, ওই কারণে এখানে যায়। তুমি যদি বলো, তুমি বলতে পারো যে সিএ স্টোমাক কিনা বলতে পারো, সিএ কোলন বলতে পারো কিনা, সিএ কোলন কিনা। সিএ কোলন রেয়ারলি যেতে পারে, কারণ সিএ কোলনের জন্য সাধারণত লিম্ফ নোড মেটাস্টেসিসটা ওই নিচের দিকে চলে যায়, কারণ এটা সাধারণত হয় কি কোন কোন আর্টারি দিয়ে যায়, কোন কোন ড্রেনেজ দিয়ে যায়, সেটার উপরে মেটাস্টেসিস গুলো হয়। তার মানে এটা হচ্ছে সেজন্য এটা ওই মেটাস্টেসিসটা এখানে আসবে না, সিএসএফ এখানে কখনোই এটা হয় না। আর ডিসপ্লেসিয়া যদি বলি আমি, তুমি একজন উত্তর দিচ্ছ যে ওই যে দেখো প্রথমে ভুল করতেছো সিএস্টোমাক। হ্যাঁ, সিএস্টোমাক ডিসপ্লেজিয়া মানে কি? ডিসপ্লেসিয়া যদি আমরা ক্লাসিফিকেশন বলি, ডিসপ্লেসিয়া দুই ধরনের ডিসপ্লেজিয়া বাবা, একটা হতে পারে ফেরেঞ্জিয়াল ডিসপ্লেজিয়া, একটা হচ্ছে ইসোফেজিয়াল ডিসপ্লেজিয়া। তাহলে ডিসপ্লেজিয়া হচ্ছে বাবা আমার দু ধরনের ডিসপ্লেজিয়া হয়, আমার ডিসপ্লেজিয়া হচ্ছে দু ধরনের ডিসপ্লেজিয়া, ফেরেঞ্জিয়াল ডিসপ্লেজিয়া, ইসোফেজিয়াল ডিসপ্লেজিয়া। ইসোফেজিয়াল ডিসপ্লেজিয়া যখন হয় সেটা হয় তোমার ইসোফেজিয়াল কজের জন্য, ইসোফেজিয়াল কম্প্রেশন অথবা বাইরে থেকে, অথবা ইসোফেগাসের নিজের কোনো ডিজিজ, সেটা হতে পারে সিএস্টোমাক, সেটা হতে পারে যদি উপরে কোনো কারণে একাশে কার্ডিয়া অথবা ইসোফেজিয়াল স্ট্রাকচার, যে কোনো কিছু হতে পারে। আর এটা আসতে পারে তোমার ফেরেঞ্জিয়াল ডিসপ্লেজিয়া যখন আসে তখন তোমার চলে আসতেছে কেন, সেটা হতে পারে মোটর নিউরন ডিজিজ হতে পারে, পালসি হতে পারে, অথবা ফ্যারিংসের কোনো কারণে যদি মনে করো, ইভেন যদি অ্যাডেনয়েডের জন্য হতে পারে, টনসিলের জন্য হতে পারে, যাই বলি না কেন আমরা ফ্যারিংসের কারণে। তাহলে ইসোফেজিয়াসটা আমাদের গাইটনে আমরা পড়ছি, আমাদের ডিগ্লুটেশনের কতগুলো পাথে আছে তাই না, কোন কোন কম্পোনেন্ট গুলো, তাহলে এই কম্পোনেন্ট ধরে ধরে ডিসপ্লেজিয়া আমার হতে পারে। আর একটা হতে পারে আমরা বলি ওডাইনোফেজিয়া। তাহলে আমরা যদি বলতাম টনসিল হতো, অ্যাডেনয়েড হতো বা এগুলো হতো, তখন আমরা ডিসপ্লেজিয়া বলতাম না, আমরা বলতাম ওডাইনোফেজিয়া। কারণ ওডাইনোফেজিয়া মানে কি, এটা হচ্ছে পেইনফুল ডিগ্লুটেশন, আর ডিসফেজিয়া হচ্ছে বাবা ডিগ্লুটেশন করতে পারতেছে না বাবা, দুই জিনিস বাবা। হ্যাঁ, তাহলে এইটা একটু মাথায় রাখতে, আমরা অনেক সময় যদি মনে করি তাহলে এখন টার্মটা উল্লেখ করে দিই ওডাইনোফেজিয়া। সেই জন্য এই শব্দ চয়নগুলো যখন আমরা করি, প্রত্যেকটা শব্দ চয়নকে আমাকে ইম্পর্টেন্স দিতে হবে ও ঠান্ডা মাথায় অ্যান্সার কিটা বাবা 2 বার পড়তে হবে, 3 বার পড়তে হবে, একবার পড়ে ঠাস করে লেখা শুরু করতে হয় না, মাথার মধ্যে বুঝতে হয় কি বলতে চাচ্ছে টিচার, কি চাচ্ছে আমার কাছ থেকে, সেটা একটু ঠান্ডা মাথায় নিতে হয় এবং করে অ্যান্সার গুলো দিতে হয়। সেজন্য ওখানে বারবার শুরুতে বলছি অনেকগুলো ডিস্ট্রাক্টর থাকে যেগুলো দিয়ে এইটা ডিডি গুলোকে বাদ দেওয়া হয়, অনেকগুলো তোমার পয়েন্ট থাকে যেটা দিয়ে তোমাকে একেবারে লোকালাইজ করে নিয়ে যাওয়া হয়, যে পয়েন্টিং সাইনের মতো বলি, যে এটার বাইরে তুমি যেন কোনোভাবে কোনো কথা বলতে না পারো এটা রোগীটার জন্য। সেজন্য দেখো সরাসরি আমরা সিএস্টোমাক উইথ মেটাস্টেসিস লিখে দিচ্ছি, কারণ ডিসফেজিয়া যদি আমি বলতাম, অন্যগুলো যদি বলতাম লিম্ফোমা বা এইসব কিছু, যে আমার যে প্রোস্টেটিক ক্যান্সার বা যে ফিমেল গনাডাল ক্যান্সার যদি আমি বলতাম, তখন কোনোভাবেই আমার ডিসফেজিয়া থাকতো না। তাহলে ডিসফেজিয়া থাকতো না, আমরা বলতাম মেনোরেজিয়া, আমরা বলতাম যে হ্যাঁ মানে আর্জেন্সি হেজিটেন্সি বা কিছু একটা আমরা দিতাম, অথবা রিটেনশন অফ দ্য ইউরিন, সেগুলো তো আমরা দেইনি আমরা জেনারেল স্টিমুলেটর কথা বলিনি যে আমি তাকে লিম্ফোমা বলবো। তার মানে আমি তোমাকে এমন ভাবে নিয়ে গেছি, তুমি সিএস্টোমাক এন্ড এটার বাইরে কোনো কথা বললে তোমার রেজাল্ট হচ্ছে 0, মানে এই পয়েন্ট করে সরাসরি ওই জায়গাটাকে লোকালাইজ করে নিয়ে যাওয়া। এসিজিটা একটু ঠান্ডা মাথায় দেখো, যে কোনো একজন অ্যান্সার দেওয়ার জন্য প্রিপেয়ার হয়, যে কোনো একজন। স্যার কি আর হাত তুলতেছে না স্যার? কেন, এটা তো আমাদের ইউনিটে যারা আমাদের ইউনিটে ভর্তি ছিল রোগী আর 2-1 দিন আগে। হ্যাঁ, একটা পারার কথা রুল আমিন খান বারবার বলে। আচ্ছা রুল আমিন বলো বাবা, তুমি বলো। এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। ডক্টর রুল আমিন আপনি বলেন। এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, কারণ গত পরশুদিন আমারই একটা চেম্বারের রোগী আর একটা ডায়াগনস্টিক সেন্টার থেকে ইসিজি করে আসছে, রিপোর্ট করে নিয়ে আসছে, যে ডিসি রিপোর্ট করছে সেই রিপোর্টটা বোঝে নাই বাবা। সে লিখছে পেশেন্ট কোরিলেট ক্লিনিক্যালি, লিখেছে খালি ফান্ডিং লিখছে, এরকম চেঞ্জ কোয়ার্ডিনেট লিখে রাখছে আইএসডি। দেখো একটু দেখে রাখো বাবা, এই ইসিজিটা খুব ইম্পর্টেন্ট ইস্যু ইসিজি, কারণ এই ইসিজিটার উপর রোগীর জীবন মরণ নির্ভর করে। একটু 19-20 হলে এই রোগীগুলো মারা যাবে, এবং রোগী মারা যাবে মানে একটাই, তোমার জীবন বিপন্নপন্ন হবে, তাই না? কারণ আমাদের লিটন দাস ক্যাচ ফেলে দিলে কোনো দোষ হয় না, কিন্তু আমাদের একটা যদি ক্যাচ ফেলে দিই আমরা, তাহলে আমাদের জন্য মাইট বা পেপারে লেখার বাইরে কোনো কথা থাকে না, অতএব আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদের কোনো ক্যাচ ফেলা যাবে না, তাই না? জি স্যার। বলো বাবা, দেখছো তো হয়ে গেছে, আমি কোশ্চেনে চলে গেলাম। জি স্যার। দেখো, a 35-year-old woman presented with weakness of all 4 limbs for 3 hours. She had similar episodes in last 6 months. 6 similar episodes. এটা দিয়ে আমি একটা পয়েন্টের দিকে চলে যাচ্ছি। She is hypertensive and on amlodipine 10 mg per day, মানে ভালোই প্রেসার তার আছে। Study heart failure rate ECG tracing and answer the following questions. আমার রোগীটা অন্যরকম ছিল, তার জ্বর ছিল, তার একটু ছিল অ্যানোরেক্সিয়া ছিল, সেটা অন্য কেস।
ধরো এটা আমি অন্যভাবে সিনিয়রটা তৈরি করার জন্য। ওকে, রাইট ডাউন 4 ইম্পর্টেন্ট অ্যাবনর্মাল ফাইন্ডিংস ইন দিস ট্রেসিং। এখানে কি কি আছে বলো রুহুল? Sir, appearance of the U wave, sir. ভেরি গুড। And তাহলে flattened. আর কিছু নাই বাবা? Yes, sir. বলো বলো। Flattened T wave. Flattened T wave. না, appearance of flattened T না, wave. হ্যাঁ বলো। And T inversion and ST depression. হ্যাঁ আচ্ছা, ভেরি গুড। তাহলে দেখো তোমার ফ্ল্যাটেন না, এটা তুমি দেখো এসটিটা কি হচ্ছে, একটু ডিপ্রেশনে যাচ্ছে। আচ্ছা, তারপরে দেখো এইটা টিটা দেখো, এটা টিটা দেখো, টিটা হচ্ছে তোমার ইনভার্টেড, এটা হচ্ছে টি। এসটিটা ডিপ্রেশন হয়ে এটা টিটা ইনভার্টেড হয়ে যায়। কেউ যদি ফ্ল্যাটেন বলো তাকে আমি মার্ক দেবো। তাহলে ফ্ল্যাটেন, কারণ এখানে আবার দেখো ফ্ল্যাটেন্ড আসছে, এটা ফ্ল্যাটেন্ড। এটা কিন্তু যেহেতু টেনে নিয়ে আসছে এটা ডিপ্রেশনের মতো হয়ে গেছে। এটা দেখো তোমার টি ইনভার্সন আসছে, এটা হচ্ছে তোমার ইউএফ চলে আসছে। তাহলে ইউএফ চলে আসছে, এটা কিন্তু টি না। তাহলে আমরা এটা হচ্ছে কিউটি ইন্টারভ্যাল। তাহলে কিউটি ইন্টারভ্যালটা কিসের জন্য? হ্যাঁ, প্রলং কিউটি। তাহলে কিউটিটা ইন্টারভ্যাল, আমি এটা কিউটি ইন্টারভ্যালও বলতে পারি অথবা কিউ ইউ ইন্টারভ্যালও বলতে পারি, এটা কিউ ইউ। তাহলে আমাদের দেখো, কারণ এই কিউটি ইন্টারভ্যালটা যেটা পোরশনটা সেটা হচ্ছে কার সাথে যাচ্ছে, এটা তোমার রিপোলারাইজেশনের সাথে যাচ্ছে। তাহলে রিপোলারাইজেশনের সাথে সময়টা যখন চলে যাচ্ছে দেখো, তার মানে এইটা জিনিস হচ্ছে দেখো কিউটি ইন্টারভ্যালটা কতটুকু থাকে। আমরা যদি বলি হার্ট রেট যদি 72 থাকে বা 75 থাকে, তখন ছেলে আর মেয়ে, মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে, তাহলে সহজে যদি মনে রাখো 40 বা 45, 40-45 মনে রাখাটা সহজ উপায় যদি হার্ট রেট 72 থাকে, তাহলে 40 আর 45। এখন যদি এটা যদি ধরি, এইটার ক্ষেত্রে এখানে একটা কিউটি আছে, কার্টের আছে, লগ আছে, এটা আমাদের মনে রাখার দরকার নেই, এটা কার্ডিওলজিস্টরা মনে রাখবে। আমরা এটা যদি দেখি ইসিজিতে দেখো 4 ঘরের কাছাকাছি, তার মানে এটা 72 যদি হয়, কিউটি ইন্টারভ্যালটা আমরা শুরু করতেছি এখান থেকে দেখো 1 ঘর পুরা, 2 ঘর পুরা, আর 1 ঘরের অর্ধেক। তার মানে এটা যদি ধরি তাহলে আমার, হ্যাঁ তাহলে আমার এটা দেখো কত হয়ে গেছে, তার মানে 5 এর তো বেশি, আর এখানে আরো আছে, তার মানে প্রায় 0.6। তার মানে এখানে কিউটি ইন্টারভ্যালটা হচ্ছে আমার প্রলংড আছে। তাহলে কিউটি ইন্টারভ্যালটা একটা প্রলংড আছে, তাহলে এইটা হচ্ছে আমার ফাইন্ডিং। তাহলে কিউটি ইন্টারভ্যালটা প্রলংড আছে, তাহলে এসটি আমরা যদি বলি, এসটি আমরা হরিজন্টাল আছে বা ফ্ল্যাটেনিং আছে অথবা ডিপ্রেশন আছে, অর্থাৎ কি আমাদের টিটা ইনভার্সন আছে, কিউটি ইন্টারভ্যালটা আমার তাহলে প্রলংড আছে, এন্ড অ্যাপিয়ারেন্স অফ দা ইউএভ আছে। তাহলে এই ফাইন্ডিং গুলো আছে। আর হার্ট রেট, এক্সিস, এগুলো নিয়ে আমাদের এমন কোনো চেঞ্জ নাই, কারণ এক্সিসটা কত। এক্সকিউজ মি স্যার, একটা কোশ্চেন স্যার। স্যার কিউটি প্রলংশন এখানে কোন লিডে মেইনলি আমরা মেজার করব কিউটি প্রলংশন? রাইট, কিউটি ইন্টারভ্যাল প্রলংটা। আচ্ছা, কিউটি ইন্টারভ্যাল দেখো তুমি, এটা আমাদের এটা হচ্ছে, এটার ক্ষেত্রে কোনো স্পেসিফিক বলা নেই যে এই লিডটাকে আমাকে দেখতে হবে। আমরা দেখো যে লিডটাতে তুমি ভালো দেখা যায় সেটা দেখো বাবা। এক্সিসের ক্ষেত্রে একটা ব্যাপার থাকে না, ভিওনে বললো বাবা, তুমি এখানে ভিওন আমি দেখতে পাচ্ছি না বাবা, এখানে তো ভিওনে নাই বাবা, নিচে ভিওনে নাই, এখানে নাই, একদম নিচে না, এটা তো লিড 2 বাবা, এটা তো লিড 2, না এটা লিড 2 বাবা, এটা লিড 2, লিড 2 বাবা, এটা লিড 2। সেজন্য এটা আমরা কখনো কোনো ছাত্রকে পড়ে না, কোথায় দেখবো, তুমি যেখানে পাও সেখানে দেখো। হ্যাঁ, তাহলে সেখানে আমরা দেখো। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে তোমার, আমরা এক্সিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এক্সিস যদি কোনোদিন আমি সুযোগ পাই এসিজিতে, তাহলে এসিজিতে আমি দেখাবো। ওইটাতে এখন বলে যে অনেকগুলো সাইন আছে কিভাবে এক্সিস বের করা যায়, এক্সিস আমার এখানে ইম্পর্টেন্ট কিছু না। তাহলে এখানে হচ্ছে তোমার দেখো এটা, সেজন্য এই V1 মানে কঠিন জিনিস কখনো মনে রাখতে যাও না রুহুল, সবসময় পড়াশোনা মনে রাখবা সোজা ভাষায়, কারণ আমরা কেউ কার্ডিওলজিস্ট না। হ্যাঁ, এটা হচ্ছে যেমন কার্ডিওলজিস্ট সে মনে রাখবে, আমরা মনে রাখবো যেখানে পাবো সেখানে দেখবো। আমি সোজা কথা, এইখানে দেখো সবচেয়ে ভালো দেখা যাচ্ছে আমার এই লিডটাতে, V4 এ দেখা যাচ্ছে, V4, V3 আর হচ্ছে দেখো এই জায়গাটা, এই জায়গাটাও বোঝা যাচ্ছে না, এই জায়গাটা দেখো V3 আর V4 এ সবচেয়ে ভালো বোঝা যাচ্ছে। তাহলে আমি এখানে V3 V4 দিয়ে কাউন্ট করে দেবো। আমাদের জন্য আমাদের দরকার পাস করা, আমরা এখানে চলে যাবো। কারণ V1টা যদি দেখতে যাই, তাহলে V1 দেখলে মনে হয় যেন অ্যাবসলিউটলি নরমাল, তাহলে V1 দেখলে সে ফেল করে যাবে, অর্থাৎ V1 দেখারই দরকার নেই, এটা চলে যাও। তাহলে এটা হচ্ছে দেখো, এন্ড হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি আন্ডারলাইং কজ অফ দিস ইসিজি, কি হবে সোজা সোজা, এটা কি হবে, এটা কজ বলো, এটা আনমিউট করে বলতে হবে। হাইপোক্যালেমিয়া, দেখো। আচ্ছা দেখো, হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড ব্লাড পেস ইন হার, কি হবে তার পিপিএস, কি পাবো আমি আশা করবো এখানে, বলো তো। অ্যালকালোসিস থাকবে, আমি এখানে অ্যালকালোসিস পাবো। আচ্ছা, অ্যালকালোসিস কেন পাবো তাকে দেখো আমি বলে দিচ্ছি। তার এটা এই ঘটনাটা তার বারবার, তাই দেখো তার বারবার না, প্রথম হচ্ছে তার বারবার হচ্ছে, তার বারবার যখন হচ্ছে তার মানে এটা ডায়রিয়া না, এটা ডায়রিয়া না, ডায়রিয়া না। আচ্ছা, বারবার যখন হচ্ছে তার মানে এটা আমার রেনাল লস না, মানে হতে পারে রেনাল লস, এটা হতে পারে, ডায়রিয়া তো বারবার না, রেনাল লস হতে পারে, রেনাল লস হলে আমার পারসিস্টেন্ট থাকার কথা। আচ্ছা, এটা রিকারেন্ট বলতেছে, মাঝে মধ্যে হচ্ছে, কিন্তু আমার রেনাল লস হলে হাইপারটেনশন থাকবে না, কারণ এটা যদি রেনাল হয় তাহলে এটা হচ্ছে CIN বা ক্রনিক ইনিশিয়াল নেফ্রাইটিস। আমার
ক্রনিক গ্লোমেরুলোনেফ্রাইটিসে প্রেশার বাড়বে, বাট গ্লোমেরুলোনেফ্রাইটিসে হাইপোক্যালেমিয়া হবে না, দেয়ার শুড বি হাইপোক্যালেমিয়া। আর যখন আমার ক্রনিক যখন হ্যাঁ তাই না, যখন আমার যখন হবে ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস যখন থাকবে বা টিউবুলার ইন্টারস্টিশিয়াল ডিজিজ যখন থাকবে তখন থাকবে হাইপোক্যালেমিয়া। তো ক্রনিক টিউবুলার ডিজিজ যখন গ্লোমেরুলোনেফ্রাইটিস যখন গ্লোমেরুলার ইনভলভমেন্ট না ধরে তখন পর্যন্ত প্রেশার বাড়বে না, যখন বাড়বে তখন আর এটা হাইপোক্যালেমিয়া থাকবে না, তার মানে এটা বাদ পড়ে গেল। তারপরে রিকারেন্ট যখন হচ্ছে প্রেশার আছে, তার মানে আমাকে ওই বক্সটাতে চলে যেতে হবে ডেভিডসনের যে হাইপোক্যালেমিয়া উইথ হাইপারটেনশন, সেখানে কিন্তু লেখা আছে কি কি, তাহলে কোনস, তারপরে আমার লেকোডিস হতে পারে, আমার হতে পারে লিডাস হতে পারে, আমার লিকোডিস হতে পারে, লিকোডিস হতে পারে, এগুলো হতে পারে, তারপরে আমার এনজাইম ডেফিসিয়েন্সি হতে পারে। তাহলে এগুলো হচ্ছে আমরা আনলাইকলি, আমরা ক্লিনিক্যাল পাই না, আমরা পাই কোনস পাই, আমরা কুশিং পাই, এগুলো আমরা পাই, তাই না, এগুলো আমরা কমনলি পাই। তাহলে এগুলোতে কি হবে, অ্যালকালোসিস। আর হাইপোক্যালেমিয়ার আরেকটা কারণ হচ্ছে তোমার রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, সেখানে অ্যাসিডোসিস, বাট সেখানে কিন্তু হাইপারটেনশন থাকে না, তাই না, হাইপারটেনশন থাকে না। তাহলে এই ডেভিডসনের বক্সেরটা কিন্তু খেয়াল করে দেখো, যে বক্সে একটু লিখে ফেলছে, এই জিটেলম্যানটা লিখে ফেলছে, ওটা একটু ভুল লিখছে। জিটেলম্যান কিন্তু তোমার এখানে কিন্তু অ্যাসিডোসিস অ্যালকালোসিস করে না, জিটেলম্যান কিন্তু হাইপোক্যালেমিয়া থাকে, বক্সটার মধ্যে জিটেলম্যান দেওয়া আছে, জিটেলম্যানটা বাদ যাবে, জিটেলম্যানটা তোমার হাইপোক্যালেমিয়া ভিতরে কিন্তু আবার ঠিকই লেখা আছে যেটা হাইপোক্যালেমিয়া করে না, তাহলে জিটেলম্যানটা বাদ পড়ে। তাহলে এই জিনিসগুলো দেখো, তাহলে এই পিএসটা কি হবে, পিএস শুড বি অ্যালকালোসিস। দেখো মেনশন টু মোস্ট ইম্পর্টেন্ট আন্ডারলাইং কজ ইন দিস কেস, আমরা বলে ফেলছি অলরেডি। তাহলে মেনশন ফর মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন ফর দা ডায়াগনোসিস, কি হবে এখানে most important investigation for the diagnosis serum electrolyte? আমি যদি একটা বলি কি, ইলেক্ট্রোলাইট লাগবে ডায়াগনোসিসের জন্য, ইলেক্ট্রোলাইট হাইপোক্যালেমিয়া নাম্বার 1, নাম্বার 2 স্যার এবিজি করব স্যার, তারপরে দেখলাম আমি হ্যাঁ দেখো, তারপর এবিজি স্যার রেনিন অ্যালডোস্টেরন রেশিও স্যার রেশিও করব। আচ্ছা রেনিন রেশিও করব। আচ্ছা এখন যদি আমি এটাকে তোমাকে আমি কোশ্চেন করব, তাহলে এটা কি পাবা, রেনিন রেশিওটা কি পাবা এখানে বলো স্যার? রেস্ট হবে স্যার। কোনটা রেস্ট হবে, কোনটা বাড়বে স্যার? এখানে স্যার অ্যালডোস্টেরনটা রেজ হবে স্যার, রেনিনটা লো হবে। শিওর তোমরা তো? ঠিক আছে, সবাই শিওর তো? তাহলে আমি একটু নেক্সট টাইম প্রসেস করে যাই। শিওর তো? জি স্যার, অ্যালডোস্টেরন রেস্ট হবে না বাবা, শোনো আমার কথাটা খেয়াল করে দেখো। একটা রোগী সিরোসিস, মেকানিজম কি, আন্ডারফিলিং থিওরি, ওভারফিলিং থিওরি, স্প্রাঙ্কলিং ভ্যাসোডাইলেশন থিওরি, ঘুরে ফিরে ওই একটাই কথা লেখা আছে ডেভিডসনে, যে বা সরি এটা হেডিসনে লেখা আছে যে কি এখানে অ্যালডোস্টেরন আমার রিটেন করে। ওকে, হার্ট ফেলিওর কি করে, সিম্পাথেটিক অ্যাক্টিভিটি অ্যালডোস্টেরন রিটেন করে, তাই না, তাই তো? আচ্ছা এখানে খেয়াল করে দেখো, তাহলে ওই যে ডাইলেশনাল যেটা হয় বা ওই যে সেকেন্ডারি যে ওই যে জিনিসগুলো হয়, সেগুলোতে কি করে, হাইপোক্সিয়া হয়, রেনাল আর্টারি রেসিস্টেন্স আমরা আলাপ করছি, হাইপোক্সিয়া, তোমার রেনিন সিক্রেশন, অ্যালডোস্টেরন বাড়বে। আচ্ছা এখানে টিউমার কার, টিউমার হচ্ছে অ্যাড্রেনাল, জি স্যার, অ্যালডোস্টেরন টিউমার, অ্যালডোস্টেরনটা সিক্রেশন হচ্ছে, যখন অ্যালডোস্টেরন সিক্রেশন হচ্ছে তার কি রেনিন দরকার আছে? না স্যার, সে তো অটোনমিক, সে তো নিজে অটোনমিক হয়ে গেছে, তার মানে এখানে রেশিওটা হচ্ছে নরমাল না লো থাকবে বাবা, নরমাল আর লো, অ্যালডোস্টেরন বেড়ে যাবে, রেশিও উইল বি অল্টারড, ওগুলোতে যা থাকে এটা তার অল্টার থাকবে, এইটা হচ্ছে ডায়াগনস্টিক। অ্যালডোস্টেরন বাড়বে, রেনিন নরমাল হবে বা কমবে, উল্টো হবে, এটাই বলছি স্যার। না তুমি বলছো অ্যালডোস্টেরন রেনিন বাড়বে বলছো না স্যার, আমি দুইবার জিজ্ঞেস করছি। জি স্যার, ইয়েস স্যার। আবার খেয়াল করে দেখো রেকর্ডিংটা শোনো, তুমি রেনিন বেশি বলছো কোনো, তাহলে স্লিপ অফ টাং হয়েছে, এটা সেজন্য দুইবার জিজ্ঞেস করছি, ঠিক বলছো, আমি সেজন্য আবার জিজ্ঞেস করছি, তাহলে এটা রেনিন বাড়বে নট অ্যালডোস্টেরন। না কি বলছো, সরি ভুল বলছি আমি, তুমি রেনিন বাড়বে বলছো, অ্যালডোস্টেরন বাড়বে, রেনিন কমবে, তুমি বলছো রেনিন বাড়বে বলছো, আবার খেয়াল করে দেখো রেনিন বাড়বে বলছো, এটা হবে অ্যালডোস্টেরন বাড়বে, রেনিন কমে যাবে। তাহলে এটাকে আমরা ইচ্ছা করলে ইন্টারঅ্যাক্টিভ করে দিতে পারি, ইন্টারঅ্যাক্টিভ করে দিয়ে আমি বলতে পারি তাহলে করবো কি আশা করো তুমি, এক্সপেক্টেড ফাইন্ডিং কি আশা করো তুমি, তাহলে এটা যদি আবার যদি এখানে সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন বলি, তাহলে এই ইনভেস্টিগেশন হচ্ছে এইটা, কারণ এইটা হচ্ছে একটা ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন, প্রত্যেকটা ডিজিজের একটা বলা প্যাথোনমিক বা ডায়াগনস্টিক একটা জিনিস থাকে, তাহলে এইটার ডায়াগনস্টিক পরীক্ষা হচ্ছে এইটাকে আমাকে করতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো মেনশন টু ইম্পর্টেন্ট আন্ডারলাইং কজ আমরা দিতে পারি, মেনশন টু ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন আমরা দিতে পারি এইটা। আর কি পরীক্ষা করব স্যার? আমরা আরেকটা করতে পারি স্যার, সিটি স্ক্যান অফ দা অ্যাবডোমেন করতে পারি স্যার। সিটি অ্যাবডোমেন না করলে আমি অ্যাড্রেনাল বলে ফেলবো, শর্ট আমরা অ্যাড্রেনাল করব, কোনো অসুবিধা নেই, তাহলে আমরা সিটি অ্যাড্রেনাল করতে পারি। আরেকটা স্যার ইনভেসিভ করা যেতে পারে, অ্যাড্রেনাল ভেন ক্যাথেটারাইজেশন করা যেতে পারে, অ্যাড্রেনাল ক্যাথেটার করা যেতে পারে। আচ্ছা এখন আসো, তোমাকে আমি সিনারিওটা দিলাম এরকম, এ 35 ইয়ার সব দিলাম, patient is hypertensive and patient is on
amlodipine and atenolol combination, and patient blood pressure is well controlled. ওকে, আচ্ছা ঠিক আছে, সাথে দিলাম অথবা দিলাম and patient is on, অথবা দিলাম যে and patient is on, তোমার দিলাম যে losartan potassium. ওকে, যে patient is on losartan potassium. আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমি দেব যে how will you prepare the patient prior to sending this investigation. এই যে অ্যালডোস্টেরন রেনিন ইনজেকশন তুমি পাঠাবা, তার আগে তুমি কিভাবে রোগীটাকে প্রিপেয়ার করবা? স্যার লোসারটেন পটাশিয়াম স্যার অফ করতে হবে স্যার। লোসারটানটা পটাশিয়ামটা অফ করতে হবে, ভেরি গুড। তাহলে আমি রোগীটাকে প্রেশারটাকে কন্ট্রোল করব অ্যামলোডিপিন আর এটিনোল দিয়ে কম্বিনেশন দিয়ে কন্ট্রোল করব, তাই তো? এটা দিয়ে প্রেশারটাকে কন্ট্রোল করার চেষ্টা করব, তাই তো? বিটা ব্লকার বন্ধ করতে হবে, বিটা ব্লকার বন্ধ করতে হবে স্যার। স্যার বিটা ব্লকার এবং লোসারটেন পটাশিয়াম দুটোই স্যার বন্ধ থাকবে স্যার। তাহলে বাবা বারবার বলছি, আমরা যখন কথাগুলো বলি খেয়াল করতে হবে, কারণ তোমার আমরা জানি যে অ্যালডোস্টেরন যে রিলিজ হয়, অ্যালডোস্টেরনটা রিলিজ হয় কিভাবে? অ্যালডোস্টেরনটা রিলিজ হচ্ছে তোমার হতে গেলে তোমার কিন্তু ওখানে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে, তাই না? সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি ইম্পর্টেন্ট ইস্যু আছে। তাহলে সিম্প্যাথেটিক যদি হয় তাহলে বিটা ব্লকারটাকে বন্ধ করে দিতে হবে। সেই জন্য ওই যে বারবার বলি আমরা যে কতগুলো প্রত্যেকটা কথা বলি, এখানে আমি অ্যামলোডিপিন দিচ্ছি এই জন্য যে অ্যামলোডিপিন দেওয়ার জন্য তুমি জানো ওইটার জন্য পটাশিয়াম কমে গেছে। ডায়াবেটিস দিলে তুমি বলতে পারতে যে ডায়াবেটিসের জন্য পটাশিয়াম কমে গেছে, আমি এটা কিন্তু রাখি নাই। তাহলে হাইপারটেনশনের সাথে হাইপোক্যালেমিয়ার একটা বড় কারণ হচ্ছে ডায়াবেটিস, তাহলে এই জন্য আমরা ডায়াবেটিস দিইনি, ঠিক আছে? তাহলে আমরা ডায়াবেটিসটাকে আমরা দিইনি, তাই না? আচ্ছা, আর বিটা ব্লকার কি? বিটা ব্লকার যদি পায় তাহলে কি এটা হাইপোক্যালেমিয়া করবে না হাইপারক্যালেমিয়া করবে? বিটা ব্লকার হাইপারক্যালেমিয়া করবে, ভেরি গুড, হাইপারক্যালেমিয়া করবে, হাইপারক্যালেমিয়া করবে। ওকে, দেখো অ্যানসার কি লেখা আছে দেখো, এসটি ডিপ্রেশন, টি ওয়েভ ইনভার্সন, প্রমিনেন্ট ইউ ওয়েভ, লং কিউটি এইভাবে মার্কটা। হাইপোক্যালেমিয়া, অ্যালকালোসিস, কোন সিনড্রোম, দেখো ডিডি গুলো হচ্ছে আমরা বলে ফেলছি অলরেডি। এখন দেখো কি ইনভেস্টিগেশন করবা। দেখো তোমাদেরটা ভুল হয়ে গেল, কেন ভুল হলো এবার একটু খেয়াল করো, ঠান্ডা মাথায় খেয়াল করো। আমরা তো হাইপোক্যালেমিয়া বাবা বলে দিছি, ডায়াগনোসিস আমরা করে ফেলছি বাবা, হাইপোক্যালেমিয়া নিয়ে তো আমরা ইসিজি তে আসছি। তোমাকে তো বললাম যে তুমি কোন পিএস তুমি পাবা, তুমি তো অ্যালকালিসিস বলে ফেলছো, তুমি অ্যালকালোসিস, তুমি আবার কেন তাকে এবিজি করতে পাঠাবা বলো তো আমাকে? তুমি তো হাইপোক্যালেমিয়া বলে ফেলছো, তুমি তো অ্যালকালোসিস বলে ফেলছো, এবিজি করে ফেলছো, তুমি কোনটা অ্যালকালোসিস আমি তোমার কাছে অ্যানসারটা পেয়ে গেছি, তুমি ওই পরীক্ষাটা তুমি তাহলে কেন কভার করবা তাহলে, যেটা তোমার অ্যানসার দিয়ে ফেলছো? আমি তোমাকে বলছি কনফার্ম দি ডায়াগনোসিস, এই যে কোনটাতে আমরা এখন তোমার তো আমি বারবার বলি তোমরা খেয়াল করো, আমরা তো ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে চলে আসছি যে এই রোগটার আন্ডারলাইং কজ কি, যে ভুলটা বারবার তোমরা করো। দেখো মেনশন টু মোস্ট ইম্পর্টেন্ট আন্ডারলাইং কজ ইন দিস কেস, তারপরের কোশ্চেনটা হচ্ছে মেনশন ফোর মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন ফর দি ডায়াগনোসিস, কোনটা ওই আন্ডারলাইং কজ ডায়াগনোসিস করার জন্য। তুমি যা বলছো সব ঠিক, কিন্তু মার্ক পেলা তুমি 0। খেয়াল করছো তুমি? তাহলে দেখো আমরা রেনিনটাকেও করবো, কারণ রেনিনটা করবো, অ্যালডোস্টেরন করবো, আমরা রেশিও করবো, কারণ অ্যালডোস্টেরন রেশিওটা পাঠানো হয় না, এটাকে রেশিওটা বের করা হয়, তাই না? তারপরে আমাদেরকে সিরাম কর্টিসল করতে হবে, কারণ তুমি কেমন করে শিওর হলা এটা যে কুশিং না? কারণ মাঝখানে আজ থেকে প্রায় 2-3 মাস আগে আমি আমার ইউনিটে একটা রোগী ভর্তি করছিলাম, আমার চেম্বার থেকে নিয়ে এসে আমার ডায়াগনোসিস ছিল কোনস, রোগী কোনো হিস্ট্রি পাওয়া যায় না কিছু, পরে দেখা গেলো যে এটা মোটাও না কিছু না, এটা আসলে কুশিং ডায়াগনোসিস এসে কুশিং, তার মানে মোটা ছিল না, ওয়েট গেইন ছিল না, কোনো কিছু ছিল না রোগীটা, কিন্তু আলটিমেটলি হলো তার কর্টিসল ভেরি হাই, এবং প্রথমবার রিপোর্ট ছিল নরমাল, সেকেন্ড টাইম করার পর দেখা গেল কর্টিসল ভেরি হাই। তার মানে কর্টিসলটা তোমাকে করতে হবে, তোমাকে তাহলে ওই যে কর্টিসল ডায়াগনোসিস দেখো, সিরাম কর্টিসল, স্যালাইভারি কর্টিসল, 24 ইউরিনারি কর্টিসল আমরা বলি, তাহলে কুশিং ডায়াগনোসিস করতে গেলে 2 আউট অফ 3। আমরা এখানে যেহেতু এইটার জন্য এত করছি না, আমরা যাবো না, এগুলো করবো আমরা। আর এসিটিএসটা এত বেশি ইম্পর্টেন্ট, এসিটিএস আমরা মার্ক কম দিব কেন? কারণ যে অ্যালডোস্টেরন এগুলো যে রিলিজ হচ্ছে বা এগুলো হচ্ছে, কারণ কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে কুশিং গুলোর জন্য আমার ইম্পর্টেন্ট, তার মানে এসিটিএসটা একটা কম মার্ক থাকবে, তাহলে মেইন মার্ক চলে যায় উপরে, আর থাকবে আল্ট্রাসোনোগ্রাম আর সিটি স্ক্যান বা অ্যাডেনার। আমরা এটা ভাগ করি নেই, তাহলে মার্ক দেওয়ার জন্য সবচেয়ে বেশি মার্কটা ওয়েটেজ আসবে, রেশিওতে আসবে, আর আসবে সিটি গ্ল্যান্ড অফ দ্য অ্যাবডোমেনে, ওকে, আর আসবে কর্টিসল। এই তিনটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট, কারণ আমি যদি আবার অ্যালডোস্টেরন রেনিন রেশিও লিখে দিই তাহলে ওই পরীক্ষা দুটো না করলেও চলে, তাই না? ওই দুটো যদি আমি লিখে দিই তাহলে আমার পরীক্ষা না করলেও চলে, পরীক্ষা মার্কিং করার সময় আমি ওই দুটো বাদও দিয়ে দিতে পারি, তাহলে আমি শুধু লিখতে পারি এলিভেটেড অ্যালডোস্টেরন রেনিন রেশিও। কিন্তু আমরা মার্কটা রাখি কেন বাবা? রাখি এই জন্য তোমাদের প্রতি দয়া আমরা পরামর্শ, কারণ কোন ছেলেটা শুধু রেনিন যেন লেখলে সে যেন মার্ক পায়, শুধু যদি আমি লিখে দিই এলিভেটেড অ্যালডোস্টেরন রেনিন রেশিও, তাহলে সেই ছেলেটা মার্ক পাবে না, সেই ছেলেটা হয়তো বা 0.5 এর জন্য পাস করে যেতে পারতো, সে এইবারের জন্য 0.5 এর জন্য এফসিএসটা ফেল করে যাচ্ছে। এই জন্য আমরা একটু
পরীক্ষা অ্যান্সার কিতে যতটুকু পারি রিল্যাক্টেন্ট থাকি, এবং খেয়াল করে দেখো যে রিল্যাক্টেন্ট থাকার পরে লাভটা কি হচ্ছে আমাদের, দেখো আমরা দিচ্ছি এনি 4, তার মানে আমরা অ্যান্সার কিতে অনেকগুলো অ্যান্সার দিয়ে রাখি যে তুমি যেখান থেকে পারো মার্ক পেয়ে নাও। কিন্তু আমরা এখানে পরীক্ষার সময় যেটা করব যে এলিভেটেড অ্যালডোস্টেরন রেনিন রেশিওটাকে দেবো আমরা 1 মার্ক, আমরা আল্ট্রাসোনোগ্রামটা আমরা দেবো 1 মার্ক, কর্টিসলটা থেকে দেবো বেশি মার্ক, মানে 0.75, বাকিগুলোকে দেবো কম মার্ক। কারণ কম মার্কটা এই জন্য কারণ যে অ্যালডোস্টেরন রেশিওটা বলে ফেলতে পারছে তার তো ওই দুটো করার দরকার নাই, ঠিক আছে? তখন আমি দিয়ে দিতে পারি NE3 যদি দেই অ্যান্সারটা হবে তাহলে C, D and F, এই তিনটা হবে অ্যান্সার। কিন্তু কেউ যদি ওগুলো লেখো তাকেও কিছু মার্ক দেওয়া হবে, হয়তো 0.25। ওকে, আমরা আগাই, তারপর নেক্সট টাইম। স্যার আমরা যদি কর্টিসল স্যার এখানে যদি কোশ্চেন সাবস্ক্রাইব করি তাহলে স্যার আমরা ডেক্সামেথাসোন সাপ্রেসন টেস্ট করতে হবে না স্যার? না বাবা, আগে তো তুমি সাসপেক্ট করবা, সাসপেক্ট করার পর কর্টিসল বাড়লে তো বাবা তুমি তখন ডেক্সামেথাসোন সাপ্রেশন করবা বাবা। কর্টিসল যদি বাড়ে, আপনার ক্লাস আর কয় মিনিট? কথা বোঝো নাই, তোমার যদি কুশিং হয়, ওটা তো কুশিং এর ইনভেস্টিগেশন যখন আমরা আলাপ করবো তখন আমরা এটা যাবো বাবা। কুশিং যদি হয় তখন তো যদি তুমি সাসপেক্ট করো তখন তো তোমাকে লো ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন তোমাকে তখন আসবে লো ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন অথবা ওভারনাইট ডেক্সামেথাসোন সাপ্রেশন তোমাকে করতে হবে। যদি করে তুমি সাপ্রেশন পাও, দিস উইল ডিফারেন্সিয়েট ফ্রম সিউডো কুশিং, দ্যাট মিন্স ওবেসিটি, অ্যালকোহল এন্ড ডিপ্রেশন। তোমার যখন ডিপ্রেশন হয়ে যাবে দেন নেক্সট ইনফেকশন ইজ এসিটিএস, তখন তুমি কেন তুমি এসিটিএস করবে না? এসিটিএস আনডিটেক্টেড অথবা ভেরি লো, অথবা এসিটি ডিটেক্টেড অথবা হাই। তাহলে এসিটিএস যদি ভেরি হাই হয় তখন তোমাকে করতে হবে হাই ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট। ওকে, দিস ইজ সাপ্রেশন অর সাপ্রেস না। যদি সাপ্রেশন হয় তাহলে তোমার এটা হচ্ছে তোমার পিটুইটারি ডিপেন্ডেন্ট, সাপ্রেশন হলো না তাহলে হচ্ছে অ্যাক্টিভিটি ডিপেন্ডেন্ট, তাহলে তুমি সিআরএফএস করতে পারো, তার মানে এগুলো করতে পারো। তাহলে এটা হচ্ছে বাবা, সেটা তো আলাদা জিনিস বাবা। তাহলে সিটি পিটুইটারি তুমি লিখতে পারো না? তুমি সবই তো লিখতে পারো। তাহলে এটা হচ্ছে ওই ডিজিটাল স্পেসিফিক পরীক্ষা, কিন্তু এইটা হচ্ছে কোন স্টার ফেভারে আসলে যায়। যেহেতু আমি ওয়েট গেইনের কথা তো বলি নাই, আমি তো ওয়েট গেইনটা দেইনি। যদি ওয়েট গেইনটাকে আমি চাইতাম তাহলে বলতাম যে উইথ হিস্ট্রি অফ রিসেন্ট ওয়েট গেইন। যদি আমি রিসেন্ট ওয়েট গেইন দিতাম তখন তুমি কর্টিসল দিয়ে, যে বললাম যে আমি ভুল করছি, আমি কোনস বলে ওদেরকে পড়াইছি, পরে দেখা গেল কোশ্চেনটা আমাদের ডিডির মধ্যে ছিল, কোশ্চেন ছিল আমাদের ডিডি, কিন্তু ডিডি হয়ে গেল ডায়াগনোসিস আর কোনস হয়ে গেল ডিডি, কারণ রোগীটার কোনো ওয়েট গেইন ছিল না। কথা বুঝছো? তাহলে এইটা যখন হয় বাবা, যখন ওয়েট গেইন না থাকলে তখন আমরা ওয়েট গেইন দিয়ে আমরা চিন্তা করি। তার মানে কর্টিসলটা নিয়ে আমরা এটা আগাবো না কেন? কারণ আমি তো আগে এটা ডায়াগনোসিস করব, তাই না? আল্ট্রাসাউন্ড অফ দ্য অ্যাড্রেনাল, এটা তো ইম্পর্টেন্ট। কারণ কর্টিসল কোথা থেকে আসে? কর্টিসল আসে অ্যাড্রেনাল থেকে আমাদের। তাহলে এই যে বলতেছে যে আমার যে ইগুলো আসছে ক্যাটাকোলামাইন বা বলি যাই বলি না কেন, সেটা কোথা থেকে আসতেছে? সেটা তো আসতেছে আমার অ্যাড্রেনাল থেকে। তাহলে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের আল্ট্রাসাউন্ড সিটি স্ক্যান এটা আমার ইম্পর্টেন্ট। তাহলে এইটা আমার ইম্পর্টেন্ট, তাই না? আমার ওই ডিজিজটার জন্য আমার অ্যালডোস্টেরন রেনিন রেশিওটা আমার ইম্পর্টেন্ট, কর্টিসলটা এইটা আমার ইম্পর্টেন্ট। তাহলে একটা হচ্ছে তোমার কোন দিকে আমি যাব সেটার জন্য ইম্পর্টেন্ট, আমি সেজন্য বলছি CDF আমরা করব। সি ফর কোনস, ডি ফর কুশিং, আর এফ ফর হচ্ছে অ্যাডেনোমা বা কিছু আছে কিনা সেটা দেখার জন্য। তাহলে এফ ফর কমন হচ্ছে কার জন্য? সির জন্য কমন, ডির জন্য কমন, আর বাকিগুলোতে বললাম আমরা কম মার্ক থাকবো। যদি কোনোটাতে স্পেসিফিক আমি ইন্টারঅ্যাক্টিভে আমি হই, এটাকে আমি ইন্টারঅ্যাক্টিভ বানাতে পারি। যদি ইন্টারঅ্যাক্টিভ চাই বা আমি যদি বলি যে আইইউ আমি করতে চাই, তখন আমি তোমাকে বলে দিতে পারি ইয়েস হার সিরাম কর্টিসল লেভেল ইজ হাই। তখন আমি বলবো, যদি আমি ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন করি তখন আমি এটা হবে ইয়েস তার হার কর্টিসল সিরাম কর্টিসল লেভেল হাই। তখন তুমি বলবা হোয়াট উইল বি দ্য নেক্সট ইনভেস্টিগেশন, তখন তুমি বলবা ইয়েস আই উইল ডু পারফর্ম দ্য ওভারনাইট ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট অর লো ডোজ ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট। তখন আমি বলবো ওকে এই ডেক্সামেথাসোন টেস্ট ইজ কর্টিসল ইজ নট সাপ্রেসড, দেন তখন তুমি বলবা আই উইল পারফর্ম দ্য এসিটিএস, ওকে এসিটিএস ইজ হাই, দেন স্যার আই উইল ডু দি হাই ডোজ মানে ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট। তখন তুমি বলতে পারি ওকে হাউ ক্যান ইউ পারফর্ম হাই ডেক্সামেথাসোন সাপ্রেশন। তখন তুমি বলবা যে ওকে 2 মিলিগ্রাম করে 6 আওয়ারলি আমি দেবো ফর 2 ডেজ, দেন সাপ্রেস অর সাপ্রেস না। তখন এইটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ আমরা এইভাবে বানাই। ওকে ইট ইজ নট সাপ্রেসড, দেন তখন তুই বলে যে স্যার সরি নট সাপ্রেসড, সরি নট সাপ্রেসড, তখন বলে স্যার ইট ইজ হোয়াট ইজ উইল বি ডায়াগনোসিস, স্যার দিস একটোপিক, ওকে নেক্সট ইনভেস্টিগেশন। তখন বলে স্যার আই উইল ডু দ্য সিটিএস স্ক্যান অফ দ্য অ্যাবডোমেন, সিটি স্ক্যান অফ দ্য চেস্ট। কেন করবো? কারণ আমাদের ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, স্পন্সর কার্সিনোমা হতে পারে, আমাদের কার্সিনোম টিউমারগুলো হতে পারে, তাই না? প্যানক্রিয়াটিক কার্সিনোমা হতে পারে, গ্যাস্ট্রিক কার্সিনোমা সব দিকে হতে পারে। তখন আমি এটা হতে পারে। তখন আমি আর কি করবো? তখন কার্সিনোম যদি হয় কার্সিনোর সাথে অন্যগুলো আমাকে করতে পারে, তখন আমাকে তাহলে হিয়া করা লাগতে পারে। তখন আমি কি করতে পারি? কার্সিনোর সিনড্রোম যদি হয় আমাকে আল্ট্রাসাউন্ড অফ দ্য লিভারও দেখতে হতে পারে, লিভার মেটাসে কিনা সেটা দেখা লাগতে পারে। যখন আমি আইইউটা আমি কোন দিকে নিবো বাবা, সেটা আমি সেদিকে আমি যাব। আমরা কিন্তু আগাচ্ছি না, কিন্তু মাত্র 5 নম্বরে আসছি না 4 নম্বরে আসছি। আচ্ছা থাকে অসুবিধা নেই, তোমাদের কোশ্চেন অসুবিধা নেই, আমরা আগে এটা কোশ্চেন একটা দিয়ে আমাদের 10টা কোশ্চেন, এটা দিয়ে কোশ্চেন আসবে, আমরা 5টা অসুবিধা 5 ভাবে যাবে। অসুবিধা তোমাদের কোশ্চেন থাকলে যত কোশ্চেন জিজ্ঞাসা করো। আমরা যেহেতু কোশ্চেন বানাই যখন একবার একই তো সিনারিও তো আমরা নতুন করে তৈরি করতে পারি না বাবা, তাই না? একবার এক একটা জিনিস চেয়ে বসি, মানে আজকে এইবার এটা চাইলাম, আগের বারই হয়তো এই সিনারিও দিব, কিন্তু আমরা কোশ্চেন চলে যাবো অন্যদিকে।
সেজন্য তোমাদের যত কোশ্চেন থাকে করো, যাদের কোনো কোশ্চেন থাকলে কেন আমরা করি সেটা তোমাদের উত্তরগুলো দিয়ে দেবো, তাহলে তোমাদের এটা কনসেপশনটা ক্লিয়ার হয়ে যাবে যে এইটা হচ্ছে আমাদের থিঙ্কিং গুলো থাকে, বুঝছো? সেজন্য কেউ যদি এখানে ওভারনাইট বা লো ডোজ বা হাই ডোজ দেখে সাফিসিয়েন্ট টেস্ট বল, সে কোনো মার্ক পাবে না। কারণ আমার এখানে তো ইম্পর্টেন্ট হচ্ছে তিনটা, আমরা তো বলছি ডায়াগনস্টিক। এই তিনটা কোন ডায়াগনস্টিক বলতে আমরা কিন্তু পরীক্ষার সময় রিটেনও আসে ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন, সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন এন্ড সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন গভর্নিং দিও ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, কতগুলো কথা লেখা থাকে। মানে এই যে ডায়াগনস্টিক এটা কেন আমরা করব, এইটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। দেখো এটা দেখো, দেখো এই 55-year-old obese diabetic woman presented with rash in her leg. Study the photo and answer the following questions. আচ্ছা, তাহলে যে হাত তুলছে সে বলতে থাকো। মেনশন দ্য পজিটিভ ফাইন্ডিংস। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো রাশেদ। স্যার এক্সরে আগে বলো হোয়াট ইজ দ্য লাইকলি ডায়াগনোসিস সেটা বলো, তাহলে তুমি বুঝতে পারবা। লাইকলি ডায়াগনোসিস স্যার পায়োডার্মা গ্যাংগ্রিনোসোম। পায়োডার্মা গ্যাংগ্রিনোসোম তুমি জীবনে দেখো নাই বাবা। পরে যে পাশ থেকে যারা বলছে তাদেরটা হচ্ছে, হ্যাঁ তুমি দেবা বা পায়োডার্মা গ্যাংগ্রিনোসোম কোনোদিন দেখো নাই, তাহলে এটা দেখো। তাহলে এবার দিয়ে বলছে, এবার দেখো তাহলে এবার সেকেন্ড পাশ থেকে যারা বলছে তারা তাহলে যে পারো উত্তর দেয়, এবার উত্তর দাও। দেখো মেনশন দ্য পজিটিভ ফাইন্ডিংস। Atrophic yellowish plaque with violaceous edge over the shin of the foot. হ্যাঁ ভেরি গুড। আরো অনেক কথা আছে সেটা পড়বে, যেহেতু এটা আমরা খুব একটা ইয়েলো স্যার ইয়েলো অক্সি, হ্যাঁ ইয়েলো অক্সি, ভেরি গুড। এই দেখো রুল খালি সব কিছু রুল উত্তর দিচ্ছে। আন্ডারলাইন ভেসেলস আর ইজিলি সিন, আন্ডারলাইন ভেসেলস আর ইজিলি সিন। ভেরি গুড। দেখো হোয়াট ইজ দ্য লাইকলি ডায়াগনোসিস, আমরা পরে দেখাবো সবগুলো। হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস হয়ে গেছে। মেনশন দ্য নেম অফ কনফার্মেটরি ইনভেস্টিগেশন উইথ এক্সপেক্টেড ফাইন্ডিং। Mention the confirmatory investigation with biopsy from the lesion. Biopsy from the lesion. আচ্ছা, লিস্ট 5 ট্রিটমেন্ট অপশন ফর দিস কন্ডিশন। আমরা অ্যানসার কিতে চলে যাই। দেখো এটা হচ্ছে তোমরা অভ্যস্ত না, বেশি কোশ্চেন করে লাভ নেই। দেখো এই দেখো আমরা এই দেখো কি লেখা, দেখো শাইনি ওয়াক্সি। আমরা দেখো এটা দেখো জিগ 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 করতেছে, মনে হচ্ছে লাইট ফেলার পরে দেখো মনে হচ্ছে যেন একেবারে দেখো দেখতে পাচ্ছ, তার মানে মোম দেওয়ার মতো মনে হচ্ছে। দেখো শাইনি ওয়াক্সি, আমরা শাইনি লিখলেও মার্ক পাবা, ওয়াক্সি লিখলেও মার্ক পাবা। দেখো দেখো ইয়েলো আছে কিছু জায়গায়, দেখো ইয়েলো দেখা যাচ্ছে। দেখো এই জায়গায় দেখো আমার লালের মধ্যে মধ্যে ইয়েলো আছে, দেখো এই জায়গাটা ইয়েলো। দেখছো এটা হচ্ছে দেখো নেক্রোস লিপিডিকা ডায়াবেটিকামের ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিং, এটা দেখো ইয়েলো দেখা যাচ্ছে, সেজন্য ইয়েলো লিখলেও মার্ক দিয়ে দেবো। আবার দেখো রেডিশ ব্রাউন, দেখো রেডিশ ব্রাউন এই জায়গাটা দেখো রেডিশ ব্রাউনের মতো মনে হচ্ছে, রেডিশ ব্রাউনে আমরা মার্ক দেবো। তারপরে দেখো আমরা মার্কটাকে ভাগ করি নাই কেন, এটা জাস্ট পড়ানোর জন্য। দেখো হ্যাঁ এটা কোনো পরীক্ষাতে দেইনি আমি এখন পর্যন্ত, সেজন্য মার্কিং করা নাই। হ্যাঁ হয়তো কোনো একটা পরীক্ষা দিয়ে দেবো সামনে। দেখো রেডিশ ব্রাউন প্যাচ অর প্লাক, দেখো এটা এই জায়গাটা দেখলে মনে হয় যেন প্যাচ মানে কি, দেখো প্লাক মানে কি এলিভেটেড। হ্যাঁ দেখো এটা দেখো অ্যাট্রোপিয়া লেগে গেছে, এটা দেখো প্লাকের মতো মনে হচ্ছে। দেখো রেইস মার্জিন আছে, দেখো খেয়াল করে দেখো এই যে দেখো ইরাথিমেটাসিস, দেখো এই মার্জিন গুলো দেখো সবগুলো লাল 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 হয়ে আছে। দেখো প্রত্যেকটা মার্জিনটা দেখো লাল, ভিতরে দেখো সাদা, ভিতরে দেখো তার মানে স্কিউরি দেখো অ্যাট্রোপি হয়ে গেছে। দেখো মার্জিনটা দেখো লাল হয়ে আছে। দেখো সেন্ট্রাল অ্যাট্রোপিক অ্যাপিয়ারেন্স, দেখো সেন্ট্রাল এই জায়গাটা একেবারে অ্যাট্রোপি হয়ে গেছে। এই জায়গাটা দেখো অ্যাট্রোপি হচ্ছে, এখনো অ্যাট্রোপি হয় নাই। দেখো টেলাঞ্জেকটেশিয়া, যেটাকে রুল মনে বলছে যে ব্লাড ভেসেল গুলো দেখা যাচ্ছে, ব্লাড ভেসেল গুলো দেখাচ্ছে মানে হচ্ছে টেলাঞ্জেকটেশিয়া, মানে হি ইজ রাইট। তার মানে এই যে টেলাঞ্জেকটেশিয়া সে বলতেছে মানে ভিতর থেকে ব্লাড ভেসেল দেখা যাচ্ছে। হ্যাঁ দাঁড়াও একটু বাসার ফোন, কোনো ঝামেলা কিনা একটু দেখে নিই, দাঁড়াও একটু বাসার ফোন। হ্যাঁ হ্যাঁ বাবা হ্যালো, না এই আর কিছুক্ষণ কেন আসবো বাবা, আর আধা ঘন্টা হয়ে যা। আচ্ছা আমি একটু আধা ঘন্টা চলে আসতেছি বাবা, আধা ঘন্টা ওদের একটু বল। আচ্ছা আমি চলে আসবো, ঠিক আছে বাবা, ওকে। আচ্ছা তাহলে দেখো হ্যাঁ তাহলে শাইনি ওয়াক্সি ইয়েলো প্লাক। আচ্ছা দেখো সেন্ট্রাল অ্যাট্রোপিক অ্যাপিয়ারেন্স এন্ড টেলাঞ্জেকটেশিয়া, হ্যাঁ অন দি সিন, ঠিক আছে টিপিক্যাল সাইট এটা, ঠিক আছে। ডায়াগনোসিস কি দেখো নেক্রোবায়োসিস লিপিডিকা ডায়াবেটিকোরাম, হ্যাঁ স্কিন বায়োপসি উইথ হিস্টোপ্যাথোলজি। দেখো আমাদের কথা ছিল অ্যাট্রোফিক জায়গাটা বললে কেন স্যার? অ্যাট্রোপিটা বললাম কেন বাবা? হ্যাঁ অ্যাট্রোপিক দেখো, অ্যাট্রোপিক দেখাচ্ছি দাঁড়া বাবা, এই যে অ্যাট্রোপিক, এই যে দেখো বাবা অ্যাট্রোপিক, এই জায়গাটা অ্যাট্রোপিক, এই দেখো ডিপ্রেস মনে হচ্ছে, দেখো অ্যাট্রোপি, দেখো ডিপ্রেস গর্তের মতো হয়ে গেছে। দেখো এই জায়গাটা বিশেষ করে দেখো দেখা যাচ্ছে একেবারে, দেখো গর্তের মতো, দেখছো অ্যাট্রোপি ডিপ্রেসড হয়ে আছে। দেখো সেন্ট্রাল অ্যাট্রোপিক অ্যাপিয়ারেন্স, এই জায়গায় দেখো অ্যাট্রোপিক। হ্যাঁ দেখো আমরা কথা ছিল কি পরীক্ষা করব কি পাবো, উইথ এক্সপেক্টেড ফাইন্ডিং। দেখো স্কিন বায়োপসি উইথ হিস্টোপ্যাথোলজি, গ্রানুলোমা এন্ড গ্রানুলোমাটাস ইনফ্লামেশন, ঠিক আছে, গ্রানুলোমা এন্ড গ্রানুলোমাটাস ইনফ্লামেশন। ওকে এবার চলে আসো
আমাদের ওইটা কি পাওয়া যায়, এটা হচ্ছে বইয়ের পিকচার। বইতে এই কথাগুলো লেখা আছে এরকম, দেখো শাইনি ওয়াক্সি ইয়েলো রেডিশ ব্ল্যাক ভায়োলেশিয়াস এনিথেমেটাস আছে, আমাদের এটা ভায়োলেশিয়াস কোয়াটা ছিল না, যে টেলাঞ্জেক্টিসিয়া টিপিক্যাল অ্যাপিয়ারেন্স অন দ্য সিনস এন্ড প্রোন টু আলসার। যেহেতু এই রেখাটা আমাদের কোনো আনসার ছিল না, আমরা প্রোন টু আলসারটা লিখি নাই। ট্রিটমেন্ট কি করব, তাহলে ট্রিটমেন্ট হচ্ছে স্টেরয়েড দিতে হয়, এখানে মেইনলি আমরা দিয়ে আসলে ট্যাক্রোলিমাস দেওয়া হয়, আসলে স্টেরয়েড ট্রপিক্যাল ইন্টারন্যাশনাল স্টেরয়েড ট্রপিক্যাল, হ্যাঁ, যেটা ক্যালসিনিউরিন ইনহিবিটর সাইক্লোস্পোরিন বক্লোস্পোরিন অথবা ট্যাক্রোলিমাস ওরা সাইক্লোস্পোরিন অথবা পুবা থেরাপি দেওয়া যেতে পারে। আর অ্যাসপিরিন এন্ড ওই তো বই কথা লেখা আছে ডাইপারিডামন, আমরা অ্যাসপিরিন দিতে পারি, এন্ড পেন্টক্সিফাইলিন দেওয়া হচ্ছে ভ্যাসোডাইলেটেশন হিসেবে পেন্টক্সিফাইলিন দেওয়া হয়। ওকে, আমি আগাচ্ছি কারণ প্রায় 12টা বেজে গেছে, আমাদের ভিসি স্যার ভিসি স্যার ডাকছেন তো যেতে হবে, না রিমাইন্ড করবে স্যার, সে যেহেতু বসে ক্লাস আগে শেষ করো, আমি তাহলে একটাই শেষ করে দেবো, না স্যার মাইন্ড করবে, যেহেতু স্যারের চাকরি করি। দেখো এখন দেখো এবার এটা খেয়াল করো সিজিটা, বলবো বলে ফেলো, হ্যাজেন্ট করে বলে ফেলো, সে সময় নষ্ট না করি বেশি, আমরা কারণ আমরা তাড়াতাড়ি টাকায় যাই। হ্যাঁ, ইনফ্লোরামাইড কমপ্লিট হার্ট ব্লক উইথ পোস্টেরিয়র এক্সটেনশন। ভেরি গুড, দ্যাট ডায়াগনোস হয়ে গেছে। তাহলে দেখো এই চেঞ্জ গুলো কি কি আছে, দেখো এইটা সিনিয়রটা আমরা পরে দেখি। এইখানে দেখো তোমার একটা, দেখো আমরা কার্সারটা এই যে হ্যাঁ চলে আসছে 2 3 ABF, হ্যাঁ আমার এটা ST এলিভেটেড আছে, তাই তো একটা ফাইন্ডিং হয়ে গেল। আচ্ছা এখানে দেখো তোমার এটা রেসিপ্রোকাল চেঞ্জ আছে, তাই না, এখানে তো আমার রেসিপ্রোকাল চেঞ্জ আছে, এখানে একটু ইনভার্সন আছে, একটু রেসিপ্রোকাল চেঞ্জ আছে, তাই না, আমার রেসিপ্রোকাল চেঞ্জ গুলো আছে। আচ্ছা এখানে যদি দেখো P ফলোড বাই QF এর মতো মনে হচ্ছে, বাট এখানে তো একটা আছে, এটার মাঝখানে তো আবার অনেক গ্যাপ, তাহলে এটা তো P ফলোড বাই QRS কমপ্লেক্স না। আচ্ছা তাহলে এটা কোশ্চেন হচ্ছে, তাহলে কি আমাকে এটাকে আমি মানে কি মবিস টাইপ 2 বলতে পারি? মবিস টাইপ 2 বলতে পারার তো কোনো কারণ নেই, কারণ এখানে দেখো তাহলে এটা যদি হয় একটা লেন্থের পরে গিয়ে একটা গ্যাপ থাকবে, বাট এখানে গ্যাপটা তো আরো বেশি, তাহলে মবিস টাইপ 2 কোনোভাবে বলতে পারি, তাহলে এটা কমপ্লিট হার্ট ব্লক। এখানে একটা, তাহলে আমার দেওয়া উচিত ছিল একটা, আমার লং লিড 2 দেওয়া উচিত ছিল, লং লিড 2 যদি নাও দেই, এখানে দেখো দেখা যাচ্ছে দুইটা পাওয়া যাচ্ছে এখানে, তাহলে এখানে দুইটা পাওয়া যাচ্ছে, এই দুইটার মাঝখানে গ্যাপ কতটুকু, 1 ঘর 2 ঘর 3 ঘর বা 4 ঘর মতো, তাহলে মানে এটা মানে ওই এটা কতটুকু গ্যাপ আমরা বের করে নেব। আচ্ছা আর এখানে দেখো আর ইন্টারভেল কতটুকু, আমার দেখো এখানে লং লিডটা দেওয়া আছে কোনটা দিয়ে, V5 দিয়ে লং লিডটা দেওয়া আছে, তাই না, লং লিডটা সাধারণত দেওয়া হয় V2 তে, লিড 2 তে, এখানে দেওয়া আছে 5 দিয়ে, তাহলে 1 2 3 4 5 6 7 8 8 মানে আমার 4টা 32 80 আমার 40 এরকম, তাই তো, আর এখানে হচ্ছে আমার 1 2 3 4 মানে 75 এর কাছাকাছি, তাহলে এইটা হচ্ছে আমার লিড, তাহলে এই হচ্ছে আমার ফাইন্ডিং গুলো, তাহলে কমপ্লিট হার্ট ব্লক। তাহলে আমাদের দেখো লেখা আছে কি, a 65-year-old woman presented with sudden chest discomfort and syncopal attack, তার মানে স্ট্রোক-অ্যাডামস সিনড্রোম ডেভেলপ করে গেছে। হ্যাঁ আচ্ছা, হার BP was 80/60 mm mercury, study the heart ECG and answer the following questions, write down 3 important ECG abnormalities in this tracing। আমরা কিন্তু অনেকগুলো বলে ফেলছি, এখানে কি কি আছে আমাদের। ওকে, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ECG ডায়াগনোসিস হয়ে গেল, তার মানে আমাদের এখানে একুডেমা উইথ কমপ্লিট হার্ট ব্লক হচ্ছে, তাই তো, আর সাথে রেসিপ্রোকাল চেঞ্জ, যেটা তো বলার কিছু নাই। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ হাইপারটেনশন? হাইপারটেনশন কেন? আরবি ইনফেকশন আছে, তার মানে আমাকে ওইখানে যদি এখান দিয়ে আমি তোমাকে এখন আগে চলে যেতে পারি যে আমি এখানে কি করবো, আরবি ইনফেকশনের জন্য কি কি চেঞ্জ থাকতে পারে, কি থাকতে পারে না পারে। হ্যাঁ আরবি ইনফেকশনের জন্য ওই জিনিসগুলো আমাদের কোশ্চেনগুলো আমরা চলে যেতে পারি। আচ্ছা আমরা এখানে যে যাই নেই, রাইট ডাউন 3 ইস্যুস ইন দি ম্যানেজমেন্ট অফ দিস পেশেন্ট, খেয়াল করো, রাইট ডাউন 3 ইস্যুস ইন দি ম্যানেজমেন্ট অফ দিস পেশেন্ট, 3 ইস্যুস। দেখো hypertension, management of hypertension চ্যালেঞ্জ, হ্যাঁ আমরা দেখো অনেক, হ্যাঁ আমাদের দেখো খেয়াল করে দেখো অ্যান্সার কিটা দেখো, আমরা একটু টেনে যাচ্ছি, এই দেখো কতগুলো মার্কিং আছে, দেখো কত কথা লেখা আছে, আমরা দুই একটা কথা বাদ দিয়ে গেলে চলবে, আমরা সবই বলে ফেলছি, অ্যাটোমেটিক্যাল ডিসিশন সবই বলা হয়ে গেছে আমাদের। দেখো একুট ইনফ্লামেটরি রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশন, দেখো এখন দেখো ইস্যুটা, ইস্যু দেখো আমরা কিন্তু ইস্যু বলছি বাবা, ইস্যু, আমরা কিন্তু ট্রিটমেন্ট চাইনি, কিন্তু আমরা কিন্তু ইস্যু বলছি, কিন্তু খেয়াল করে দেখো ইস্যু, ইস্যু মানে কি, কোন লাইনে তুমি কোনটা ধরে তুমি ট্রিটমেন্ট করবে, ইস্যু খেয়াল করে দেখো বাবা, প্রত্যেকটা কথা শব্দ চয়নের জন্য ইম্পর্টেন্স আছে, কিন্তু ইস্যু মানে তুমি টার্গেট যে করবা, তোমার কিন্তু এখানে কিন্তু এমআই ম্যানেজমেন্ট বলে কিন্তু হবে না, তোমার খেয়াল করে দেখো, আমার কিন্তু এখানে ছিল কিন্তু ইস্যু, সেই জন্য প্রশ্নটা করার সময় কিন্তু বলে গেছি, খেয়াল করো ইস্যু বারবার বলছি ইস্যুটা যখনই বলা হয় ইন দি ম্যানেজমেন্ট অফ, মানে ম্যানেজমেন্ট প্ল্যান, কোনটা ধরে তুমি কি ম্যানেজ করবা, তোমাকে আমরা বলি না হেডলাইন গুলো কি কি, তাহলে হেডলাইন হচ্ছে ম্যানেজমেন্ট অফ একুট এমআই, কারেকশন অফ ভলিউম উইথ আইবি ফ্লুইড, and treatment of bradycardia or heart block, IB atrophy অথবা টেম্পোরারি পেসমেকার।
যদি আমাকে যদি লেফট না হয়ে যদি সরি আমার যদি একুট আমার যদি হতো যদি অ্যান্টিরিয়র হতো তখন তাহলে আমি বলতাম পার্মানেন্ট। যেহেতু রাইট আমার এটা ওভারকাম করতে পারে, আমার টেম্পোরারি পেসমেকারে আমি চলে যাব। ওকে, খেয়াল করে দেখো এই শব্দ চয়নগুলোর জন্য পরীক্ষার সময় ভুল হয়ে যায়। এখানে সবাই কেউ কেউ লেখা শুরু করবে, শুধু একুট এমাইন ম্যানেজমেন্ট লেখা শুরু করবে। ওকে, তাহলে এই তিনটা নিয়ম হচ্ছে যে প্রথম যে তিনটা সেই তিনটাকে আমরা নিব। এই জিনিসগুলো তোমাদের আজকে অস্পির যে ক্লাসের উদ্দেশ্য হচ্ছে এই জিনিসগুলো আমরা যে শব্দগুলো ইউজ করি এই শব্দগুলোর সাথে তোমরা অভ্যস্ত না, যে জন্য তোমরা পারো কিন্তু অস্পি পরীক্ষা খারাপ হয়ে যায় অনেকের, এবং যারা পারো তাদের পরীক্ষাটা অনেক ভালো হয়ে যায়। আমরা কিন্তু বলিনি, আমরা তাহলে কিন্তু কখনো একটা একুট এমআইতে আমরা মাত্র 3টা ম্যানেজমেন্ট চাই না, আমরা চাই 5টা 6টা 7টা 8টা 9টা। কারণ এই ক্ষেত্রে যেহেতু তার আমার দিতে হবে কি, আমাকে দিতে হবে তাহলে একুট এমআই, তাহলে প্রথম কাজ আসতো এখানে সিসিইউ, তারপরে আমি বলতাম প্রাইমারি পিসিআই যদি দিতে না পারি তাহলে আমাকে দিতে হতে পারতে আমাকে স্ট্রেপ্টোকাইনেজম, আমাকে এটা দিতে হবে। আমি এখানে মরফিন দেবো না, কারণ এখানে আমার আরো হাইপোটেনশন আছে, মরফিন আমার এখানে দেওয়াই যাবে না। তাহলে আমি আবার যদি আইভি করি তাহলে আমি চলে যেতে পারি কোন প্রচন্ড বুকে ব্যথা হচ্ছে, তাহলে কোন অ্যানালজেসিকটা দিবা, তাহলে উত্তর হবে প্যাথিডিন দিব। আমি মরফিন দিব না কেন, মরফিন দিলে আমার হাইপারটেনশনটা আরো বেশি প্রলং করবে, কারণ কি মরফিন ইজ অলসো আমার ভ্যাজোডাইলেটর এন্ড স্পেশালি ভেনোডাইলেটর, তার মানে এই যে হাইপারটেনশনটাকে আরো বেশি পটেনশিয়েট করবে, সেজন্য মরফিন আমি দেব না। তাহলে এই কোশ্চেনগুলো আমরা আইইউতে আমরা চলে যেতে পারি, ইচ্ছা করলে আমরা আইইউতে নিতে পারতাম, কিন্তু আমরা এখানে একুট এমাইন ম্যানেজমেন্ট চাইনি, যেহেতু আমার এখানে 3টা প্রবলেম, কমপ্লিট হার্ট ব্লক, স্ট্রোক সিনড্রোম মানে পেশেন্ট সিমটোমেটিক, আর হচ্ছে আমার হাইপারটেনশন আসছে এটাও সিমটোমেটিক, এন্ড হচ্ছে এমআই তার হয়ে গেছে আন্ডারলাইং কজ। সেজন্য ইস্যু হচ্ছে 3টে ইস্যু ধরে আমি ট্রিটমেন্ট করব। কোনো কোশ্চেন আমি আগাবো নেক্সট টাইম? আচ্ছা, এটা আসো দেখো, এ 18-year-old man presented with acute pain and swelling of right knee after fall from chair. He had history of recurrent swelling of both knee joint since childhood. Study the displayed image and now counsel the patient regarding the disease status, treatment options and prognosis. খেয়াল করে দেখো এই শব্দগুলো খেয়াল করো, তোমরা ভুল করো যেটা ডিজিজ স্ট্যাটাস মানে ডায়াগনোসিস কি, ডিজিজটা এখন কোন লেভেলে আসছে, কি লেভেলে আসছে সেটা তোমাকে এস্টাবলিশ করতে হবে, রোগীটাকে বলতে হবে তুমি কি কি অপশন তোমার হাতে আছে, কি অপশনটা তুমি রোগীকে অফার করতে পারো, এবং এই অপশনগুলো দিলে তো রোগী কি হবে, অপশনগুলো যদি অ্যাভেল না করে তাহলে কি হবে, ট্রিটমেন্ট যদি ঠিক মতো না হয় তাহলে তার কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। এই জিনিসগুলো তোমাকে হাইলাইট করে বলতে হবে। এখন এটা তো তোমরা বুঝছোই যেটা কি কিসের একটা এক্সরে, এটা রাইট, এটা ক্লিন কাট, এটা একটা হেমার্থোসিসের ছবি দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমরা অ্যান্সার কিটা কিভাবে রেডি করি দেখো, গ্রেটিং অ্যান্ড সেলফ ইন্ট্রোডাকশন, এটা একটা ফালতু মার্ক, তবে রাখতে হয় দেখো 0.25, কারণ তুমি তো প্রথমে একটা ডায়াগনোসিস বলবা তোমাকে কাউন্সিল করার আগে, তাহলে ডায়াগনোসিস অফ দ্য ডিজিজ, ওকে অ্যান্সার কি হেমোফিলিয়া হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, ব্রিফ দ্য টেল দ্য মোড অফ ইনহেরিটেন্স, রোগীকে বলতে হবে, কারণ কি তার বলতে হবে কি, কারণ এটা হচ্ছে ম্যাটারনাল, তাহলে তার ভাই থাকতে পারে, ম্যাটারনাল কাজিনদের থাকতে পারে, মামাদের থাকতে পারে। ওকে, তাহলে এই জিনিসগুলো তাকে একটু বলে যেতে হবে। তাহলে আমার ডিজিজ, আমি বলছি ডিজিজ স্ট্যাটাস, এই যে স্ট্যাটাসের মধ্যে চলে যাচ্ছে, খেয়াল করে দেখো এটা হচ্ছে কিন্তু স্ট্যাটাস, আমাদের কথা হচ্ছে ডিজিজ স্ট্যাটাস, এগুলো বলতেছি আমরা এই ডিজিজ স্ট্যাটাস সম্পর্কে বলতেছি। টেল অ্যাবাউট দ্য ন্যাচারাল কোর্স অফ দ্য ডিজিজ, তার মানে কোর্সটা এখানে কিন্তু কোর্সের মধ্যে চলে আসছে, তার মানে আপনাকে এটা ট্রিটমেন্ট করতে হবে, ট্রিটমেন্ট না করলে ব্লিডিং হবে, ব্লিডিং হলে আপনার জয়েন্ট ডিফর্মিটি হবে, তো আপনাকে যদি শ্বাস মাসেল ওখানে যদি হয় তাহলে নার্ভ ডিফর্মিটি হবে, অনেক সময় অন্য জায়গায় ডিফর্মিটি হতে পারে, মাসেল ওয়েস্টিং হবে, এটা হলে আপনার আলটিমেটলি বেড বাউন্ড আপনি আলটিমেটলি হয়ে যাবে। তার মানে দেখো এই জিনিসটা তাকে বলা, তার মানে ন্যাচারাল কোর্সটা সংক্ষেপে এটা তোমাকে বলে যেতে, অ্যান্সার কি আমাদের দেওয়া থাকে, অ্যাসোসিয়েটেড ডিফর্মিটি, মাসেল ওয়েস্টিং, নিউরোলজিক্যাল ড্যামেজ অ্যান্ড কিউটিনাস ব্লিডিং মাঝে মধ্যে হতে পারে। দেখো তারপর হচ্ছে আমাদের কনফার্মেটিভ ডায়াগনোসিস কিভাবে কনফার্ম করবো সেটা বলতে হবে, এস্টাবলিশ দ্য ডায়াগনোসিস। দেখো সিবিসি উইথ পিভিএফ করবো, কারণ কি সিবিসি উইথ পিভিএফ করে আমি এখানে খুব একটা কিছু পাবো না, আমি একটু ব্লিডিং বেশি হলে এনিমিয়া পেতে পারি, নাও পেতে পারি। আচ্ছা ঠিক আছে, কারণ এটা করা কেন, কারণ এটি যে ব্লিডিং হচ্ছে দিস ইজ নট ডিউ টু থ্রম্বোসাইটোপেনিয়া, সেটা ডিফারেন্সিয়েট করার জন্য, তাই তো, তার মানে প্লাটলেটটা কারণ নর্মালটা দেখার জন্য। আমাদের এটা করার পরে আমরা চলে যাব ক্লোটিং টাইম, ক্লোটিং টাইম প্রলংড হবে, ক্লোটিং টাইম প্রলংড হতে পারে দুটো কারণে, একটা হতে পারে তাহলে তোমার এক্সচেঞ্জিক পাথওয়ে, একটা হতে পারে ইন্ট্রিজিক পাথওয়ে, এটা হচ্ছে আমার ইন্ট্রিজিক পাথওয়ে, তার মানে আমি চলে যাব এপিটিটিতে, এপিটিটি উইল বি প্রলং, এপিটিটি যখন প্রলংড হবে তখন আমি করে ফেলবো ফ্যাক্টর 8 অথবা ফ্যাক্টর 9 এসে, দুটো এসে আমি করব, করে যেটা আমি পাই, আর ওইটা জয়েন্টটাতে আমি টোটাল দেখবো যে জয়েন্টটার কি অবস্থায় আছে। ওকে, আমি যদি চাই ইচ্ছা করে এটাকে ভন উইলবেন ফ্যাক্টর দিকেও নিয়ে যেতে পারি, তখন আমি এত ভন উইলবেন ফ্যাক্টরে কখনো সিভিয়ার ব্লিডিং হয় না, তখন তোমার কি হবে, ব্লিডিং টাইমও বাড়বে, কোয়াগুলেশন টাইমও বাড়বে এবং এপিটিটি তো বাড়বেই, কারণ ফ্যাক্টর ভন উইলবেন্টের কাজ হচ্ছে ফ্যাক্টর 8 কে ক্যারি করা
এবং হচ্ছে প্ল্যাটলেট প্লাককে ফর্মেশন করা, কারণ ভলিউমিন ফ্যাক্টর ইজ দি অ্যাঙ্কর প্রোটিন ফর দি প্ল্যাটলেট, তার মানে প্ল্যাটলেট প্লাক ফর্মেশন হবে না। আমি চল ভলিউমিন ফ্যাক্টর এটা দিয়ে বানিয়ে দিতে পারি, যে দিতে পারি আপনার সিভিয়ার আপনার সার্জারি অথবা আপনার সার্কামসিশন দিতে পারি, আপনার টুথ এক্সট্রাকশন, এভাবে করে আমি একটু ইসে দিয়ে যেতে পারি যে তারপরে প্রলং ব্লিডিং হচ্ছে সেটা আমি দিতে পারি, আমি বেরোতে পারি। কিন্তু স্পন্টেনিয়াস ব্লিডিং কখনই ভলিউমিন ফ্যাক্টরে হবে না। এখন দেখো আমাদের বলছে ট্রিটমেন্ট অপশনটা বলতে হবে। ট্রিটমেন্ট অপশন দেখো, ট্রিটমেন্টটা দুটো জিনিস, আপনাকে এখন ব্লিডিং হচ্ছে এখনকার ট্রিটমেন্ট, আপনি ভালো হয়ে যাচ্ছেন, ভালো হয়ে যাওয়ার পর মানে আপনি সেটেল করার পরে তারপরে আপনার ট্রিটমেন্ট অপশন। তাহলে এইটা যদি হয় তাহলে কি কি আমরা ট্রিটমেন্ট করবো, তাহলে ইমোবিলাইজেশন, দেখো ইমোবিলাইজেশন, তাহলে না করলে আমাকে তাহলে ব্লিডিংটা বাড়তে থাকবে। ইমোবিলাইজেশন করার জন্য আমাকে স্প্রিন ব্যবহার করতে হবে, আমাকে তাহলে শুরু করতে হবে আইবি, তাহলে ফ্যাক্টর 8 অথবা ফ্যাক্টর 9 আমি দিব। আর যদি দেখো কিভাবে দিব, অ্যান্ড ডেস শুড বি অ্যাডমিনিস্টার্ড এভরি 24 আওয়ার্স আনটিল কমপ্লিট রেজলিউশন অফ দ্য পেন। ডেভিডসন থেকে তোলা, এটা না বললে হবে, ডেভিডসনে তোমরা পেয়ে যাবে, একটা ডেভিডসন থেকে লাইন বাই লাইন তোলা। আমরা ডেসমোপ্রেসিন এসিটেট দিতে পারি, এনএসআইডি কন্ট্রাইন্ডিকেটেড, ব্যথার জন্য দিব না, আমাদের দিতে হবে কি ট্রামাটাল হাইড্রোক্লোরাইড বা এই জাতীয় আমরা দিব, মরফিন এগুলো আমরা দিব। আবার দেখো যখনই সেটেল হয়ে যাবে আর্লি মোবিলাইজেশন, কারণ মোবিলাইজেশন যদি তুমি না করো তাহলে ডিফর্মিটিটা ডেভেলপ করে তাড়াতাড়ি, তাহলে আমার অ্যাঙ্কলোস্ট হয়ে যাওয়ার তাড়াতাড়ি, তাহলে মোবিলাইজেশন করতে হবে, ফিজিওথেরাপি করতে হবে। এই রোগীগুলোকে দেখো হেপাটাইটিস এ বি ভ্যাকসিনেশন করে নিতে হবে তাড়াতাড়ি, কারণ এটা লেখাটা দরকার ছিল না, এটা না দিলে হতো, কারণ বিটা লেখা উচিত ছিল, ওই ডেভিডসনে লিখছি কিন্তু আসলে বিটা হচ্ছে যেহেতু আমার ট্রান্সমিশন হয়। প্রোফাইলেকটিক আইবি ইনফেকশন অফ দ্য ফ্যাক্টর 8 এটা দিতে হবে, যে মাঝে মধ্যেই দিতে হবে, কারণ সে যেহেতু আমার স্পন্টেনিয়াস পড়ে গিয়ে ব্লিডিং হচ্ছে, তার মানে এটা সিভিয়ার হেমোফিলিয়া, যেহেতু সিভিয়ার হেমোফিলিয়া আমাকে তাহলে মাঝে মধ্যেই তাহলে আমাকে এটা কন্টিনিউ করতে হবে, তাই তো, টু মেনটেন দ্য লেভেল মোর দ্যান 1%। তারপরেই দেখো ট্রানেক্সিমিক অ্যাসিড আমি দিব, তারপর দেবো দেখো এপসিলন অ্যামোনিক অ্যাসিড, আমি এগুলো দিতে পারি। যদি এখানে মেনোরেজিয়া, তো এটা তো মেনোরেজিয়ার কথাটা বাদ যাবে, এটা লেখা ছিল ই থেকে, মেনোরেজিয়া এখানে আসবে না, কারণ ফিমেলের কি হেমোফিলিয়া হতে পারে, হ্যাঁ ফিমেলের হেমোফিলিয়া হতে পারে, যদি মনে করো যে এটা আমরা অনেক সময় কোশ্চেনটা করি, যদি মা থাকে তোমার কেরিয়ার, বাবা থাকে সাফারার, তখন হতে পারে। তাহলে বাবা যদি সাফারার হয়, মা যদি কেরিয়ার হয়, তখন হতে পারে। এটার একটা কোশ্চেন আমরা অনেক সময় করি, এটা যে কখন এটা অ্যাবনর্মাল কন্ডিশনে, আদারওয়াইজ তো এটা সবসময় ছেলেদের রোগ, মেয়েদের কখনো হয় না। বাট মেয়েদের হতে পারে কখন, মা যদি থাকে কেরিয়ার, তাহলে মা যদি থাকে কেরিয়ার, মার এক্সটা হচ্ছে খারাপ, বাবার এক্স তো খারাপই, তাহলে বাবা হচ্ছে ডিজিজ, তাহলে এরকম যদি কখনো হয় তখন তাহলে মেয়েরাও সাফারার হতে পারে। কন্ট্রাইন্ডিকেটেড ইন হেমাচুরিয়া, তাহলে এগুলো দেওয়া যায় না, সার্জারি অ্যান্ড প্রোফাইলিসিস। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন আসো, তারপরে আমরা বলবো কি ইম্পর্টেন্স অফ দ্য গুড কমপ্লায়েন্স এন্ড রেগুলার ফলো ফিডব্যাক ফ্রম দি পেশেন্ট। এটা প্রত্যেকটা তোমরা মুখস্থ করবা, পারো আর না পারো, এগুলোর জন্য হসপিটাল কিছু মার্ক পেয়ে যাওয়া যায়। অ্যান্ড অ্যাসুরেন্স অ্যান্ড রিঅ্যাসুরেন্স অ্যান্ড এন্ডিং উইথ থ্যাঙ্কস। ঠিক আছে, এটা কারো কোশ্চেন আছে, কারো কোশ্চেন আছে বাবা? কারো কোশ্চেন থাকলে আনমিউট করে কোশ্চেন করতে। না স্যার, কারো কোনো কোশ্চেন নাই, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আগাই। তাহলে এবার এটা দেখো, ট্রাইজোমি 21। ভেরি গুড, তাহলে ট্রাইজোমি 21 ঠিক আছে, পেয়ে গেছো তাহলে, তাই তো? দেখো যারা খেয়াল করেনি তারা একটু খেয়াল করো, এটা হচ্ছে আমার ট্রাইজোমি 21, তিনটে আমার ট্রাইজোমি 21। হ্যাঁ আচ্ছা, আসো স্টাডি দ্য ক্যারিওটাইপিক ফাইন্ডিং অফ দ্য 20-year-old man and answer the following question. Mention the karyotyping of the displayed image. তো পেয়ে গেছো তুমি, হয়ে গেছে ট্রাইজোমি। আচ্ছা তাহলে আসো, what is the most likely underlying cause of this abnormality? Down syndrome. Down syndrome. আচ্ছা নট ডিসজাংশন, ঠিক আছে, নট ডিসজাংশন এটা হচ্ছে তোমার। আচ্ছা আন্ডারলাইং কজ, আচ্ছা আন্ডারলাইং কজ অফ দ্য অ্যাবনর্মালিটি। আচ্ছা তাহলে এটা নট ডিসজাংশন, এটা হচ্ছে তুমি যদি প্যাথোলজিতে চলে যাও তখন হচ্ছে তোমার ডিসজাংশন, আবার যদি ডিজিজের কারণটা চিন্তা করো তখন হচ্ছে তাহলে ডাউন সিনড্রোম, তাহলে এটা হতে পারে। আচ্ছা দেখো এই প্রবলেমগুলো দেখো কি অ্যাড্রেস করে, দেখো পরে দেখো মেনশন 4 ক্রানিওফেশিয়াল ফাইন্ডিংস অফ দিস কন্ডিশন, মেনশন 4 এক্সপেক্টেড কার্ডিয়াক অ্যাবনর্মালিটিস ইন দিস কেস। কার্ডিয়াক অ্যাবনর্মালিটিস তো সহজই, চারটেই আছে, চারটেই দিতে হবে, তাই না? বিএসডি, ফিএসডি, এসডিপি, ডিএ, কোয়ার্টার, মুখস্থ কথা সবই যা আছে সবই হয় এখানে। আর মেনশন 4 ক্রানিওফেশিয়াল ফাইন্ডিংস অফ দি কন্ডিশন, কারণ এখানে অনেকগুলো থাকে, তুমি যেটা লিখতে পারো, এটা সবই জানো, তাই না? লো সেট, ইয়ার, ইকুইকেন্টিক ফোল্ড, এইটা সেট, এটা আছে, কতগুলো, তাই না? স্মল, যা যা লেখো এই জিনিসগুলো বাবা। তাহলে এই জিনিসগুলো যদি দেখো এখন দেখো তুমি দেখো নট ডিসজাংশন যে লিখছো সেও ঠিক আছে, সেই জন্য যে আমরা তো বলছি কজ, তোমরা যখন এরকম যখন কনফিউশন যখন অ্যারেজ করবে, তোমরা বাবারে দুটা জিনিসই অবলিক দিয়ে লিখে রাখো, আমরা তখন টিচাররা ধরে নিই, কারণ এই কোশ্চেনগুলো অনেক সময় ভেগ থাকে, বোঝা যায় না।
যে টিচার কোনটা চাচ্ছে, সেজন্য নট ইনজাংশনও তুমি দিতে পারো, অবলিক দিয়ে রেখে দিও ডাউন সিনড্রোম, কারণ আমরা তো ডিজিজটা কোন ডিজিজটা যাচ্ছি সেটা চাচ্ছিলাম আসলে। তাহলে ডাউন সিনড্রোমও ঠিক আছে। আবার তুমি যদি নট ইনজাংশন লেখো, সেটা হচ্ছে ওই যে আমি মনে করি যে হ্যাঁ বাবার বা মার যখন এটা যখন হচ্ছে ওই যে তখন জাইগোট যখন ফর্মেশন হচ্ছে তখন ওইটা যখন তার স্পার্ম বা ওভামের সময় একটা তোমার নট ইনজাংশন হয়ে তোমার 21 এক্সট্রা চলে আসছে, তাই না? ট্রাইজেমি 23 হতে পারে, আমার আর একটা হতে পারে কি এডওয়ার্ড সিনড্রোম হতে পারে, পাটাও সিনড্রোম হতে পারে, যাই হোক না 13 হতে পারে, 18 হতে পারে, 21 যেটাই হোক না কেন, সবগুলো হচ্ছে ডিজিজ ডিউ টু নট ইনজাংশন। তাহলে নট ইনজাংশনের জন্য হতে পারে। আচ্ছা, বাট এটা কিন্তু কখনো কখনো তোমার নট ইনজাংশন না হয়ে আর একটা প্রসিডিউর হতে পারে রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন দিয়েও কিন্তু হতে পারে, বুঝছো? হোয়াট ইজ রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন? What is Robertsonian translocation? So যখন parts of chromosome will displaced by two reciprocal translocation, sir. Reciprocal translocation, very good. Reciprocal, এখন খেয়াল করো, reciprocal translocation করতে যে ডাউন সিনড্রোমটা যে জায়গাটার জন্য দায়ী সেই জায়গাটার জন্য যদি একটা ক্রোমোজোমের মধ্যে চলে আসে তখন কি হয়? তখন কি নট ইনজাংশন লাগে? আমি কথা কি বুঝাইতে পারছি? প্রত্যেকটা একটা ক্রোমোজোম তো একটা অনেক কিছু, বডিতে সবচেয়ে বড় ক্রোমোজোম কোনটা বলতো? সবচেয়ে বড় ক্রোমোজোম কোনটা? সবচেয়ে বেশি ইনফরমেশন আলা ক্রোমোজোম কোনটা বডিতে? সবচেয়ে দামি ক্রোমোজোম কোনটা? ওয়াই স্যার। না রে বেটা, ওয়াই একটা ফালতু ক্রোমোজোম বেটা, কোনো দরকারই নাই, ওটা একটা অর্থ। ওয়াই কাজ কি বেটা? ওয়াই সবচেয়ে ছোট ক্রোমোজোম, ওয়াইতে ওয়াই তো একটা ফালতু, কেন বোঝো না? বোকার মতো উত্তর দিলা কেন বোকা? তাহলে কি মেয়েরা কি তাহলে অপদার্থ জাতি বেটা? তাহলে এটা কেন বললা? এইটা ওয়াইটা না রে বাবা, না রে বাবা, না রে বাবা, ওয়াইটা শুধু দেখো কেন, ওয়াইটা হচ্ছে শুধু স্পার্ম প্রোডাকশন করার জন্য লাগে, আর কিছু না। আর ছেলেদের কানে চুল হয়, মেয়েদের কখনো কানে চুল হয় না, কোনো মেয়ের কানে চুল দেখবা না। কানে চুল হইতে গেলে ওয়াই লাগে, তে কানে চুল হইলো কি না হইলো এটা কোনো দরকার আছে? বরঞ্চ এটা তো একটা ঝামেলা, কানে চুল বেশি হলে দেখতে তো খারাপ দেখে, কেমন বন্য মানুষের মতন। তো এটা একটা ফালতু ক্রোমোজোম। তাহলে এক্স দরকার, এক্স সবচেয়ে ইম্পর্টেন্ট ক্রোমোজোম, বডিতে সবচেয়ে বড় ক্রোমোজোম, ইম্পর্টেন্ট ক্রোমোজোম হচ্ছে এক্স ক্রোমোজোম। এক্স দেখো, এক্স এর ডিজিট সবচেয়ে বেশি, দেখো দুনিয়ার লিস্ট দেখো, একটা ক্রোমোজোমের জন্য কতগুলো ডিজিট দেখো, দেখছো? একটা কোনো জন্য হেমোফিলিয়া বলো, এইটা বলো, লেশনায়ান সিনড্রোম বলো, গ্রুপ 6 ফসফেট ডিহাইড্রোজেনেস বলো, মানে এইটার জন্য ডিজিজের অভাব নাই, কালার ব্যালেন্স ফ্ল্যাশ থেকে শুরু করে কি ডিজিজ না সব দেখো এক্স এর জন্য। ক্রোমোজোমের লেংথ স্যার যদি স্যার ক্রোমোজোমের লেংথ গুলো স্যার 1 2 এবার স্যার না ওই লেন না, আমি তো আমরা ওয়েটেজ বলি বাবা, একটা মানুষ হচ্ছে গিয়া ধরো তাহলে তো সবাই অ্যাক্রোমেগালি হইতো বাবা, তুমি অ্যাক্রোমেগালি হবা না কেন বলো বাবা? অ্যাক্রোমেগালি তো বাবা, অ্যাক্রোমেগালি তো স্যার ক্রোমোজোমটা স্যার ভাগ হইছে স্যার লেংথ অনুযায়ী না স্যার এক না ওইটা দ্যাটস রাইট। আমরা বলি ওয়েটেজ বলতে মিন করি একটা এক্স সবচেয়ে দামি ক্রোমোজোম হচ্ছে এক্স বাবা। এইজন্যই দেখো একটা ফিমেলের সবসময় বারবডি থাকে। বারবডি থাকে কেন বাবা? বারবডি থাকে এইজন্যই বারবডিটা থাকে যে একটা ফিমেল, রাইট, তাহলে তো একটা ফিমেল আবার মেলের থেকে অনেক সুপিরিয়র হয়ে যাবে। তার দুইটি একটা ক্রোমোজোম দিয়ে সে যা কাজ করে সে দুটো ক্রোমোজোম দিয়ে অনেক বেশি বেশি করে ফেলাবে, ছেলেদের সবসময় দাবাই রাখবে, বুঝো না? সেজন্যই আল্লাহ দেখা একটা বারবডি করে রেখে দেয়। ওই বারবডিটাই হচ্ছে ডায়াগনোসিস করার জন্য ওইটা। এই জন্যই বলা হয় যে একটা ফিমেল তোমার হতে পারে হিমোফিলিয়া হতে পারে কখন? ডিউ টু লায়নাইজেশন। লায়নাইজেশনের সময় যদি ভালো বাবার বা মারটা যদি ভালো এক্সট্রা যদি র্যান্ডমলি যদি ইনঅ্যাক্টিভেশন যেটা হয় ব্লাস্টোসিস লেভেলে 5 থেকে 6 ডে লেভেলে, তখন যদি ওটা যদি মারটা বা বাবাটা যদি সব যদি ভালোটা যদি ইনঅ্যাক্টিভেটেড হয়ে যায় র্যান্ডমলি, খারাপটা যদি ভালো হয়ে থাকে তাহলে সে হিমোফিলিয়া হতে পারে, তাইলে সে পারে। আচ্ছা পারে, আচ্ছা গেল এটা, মানে এই জন্য বলি যে এটা পারে, কারণ দেখা হলো যে খারাপ ক্রোমোজোমটা যেটা আছে সেটাই ভালো আছে, ভালোটা সব ইনঅ্যাক্টিভেটেড হয়েছে তাহলে হতে পারে। আবার যদি টার্নার্স হয় তাহলে হতে পারে, আর হতে পারে যেটা বললাম এইটার কথা বললাম, সেজন্য এক্স ক্রোমোজোমটা হচ্ছে সবচেয়ে, আর হোয়াইট তো হচ্ছে তোমার এখানে দরকার নাই বেশি একটা। হ্যাঁ, তাহলে এটা যদি মনে করো তাহলে হচ্ছে আমরা বলবো এটা দেখ রবার্টসনিয়ান ট্রান্সলোকেশনটা কি জিনিস, যে ক্রোমোজোমের যে জায়গাটাতে তোমার ইনফরমেশন যেটা থাকে সেই ইনফরমেশনটা যদি একটা ক্রোমোজোমের মধ্যে চলে আসে যে তোমার এই যে ট্রান্সলোকেশনের সময় সেটা তখন তোমার তাহলে এই যে বলা হয় সেদিন আজকে একটু পড়বা ডাউন সিনড্রোম মেকানিজম, যেটা একটা হচ্ছে নন ডিজাকশন আর হচ্ছে এটা রবিনসে ভালো লেখা আছে, আর হচ্ছে তোমার রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন, দুটো মেকানিজম দিয়ে হতে পারে। তবে সবাই বলে রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন নট আর নট ডিজাকশন, বাট রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন ক্যান বি হ্যাপেন। ওকে, এখন আসো তাহলে স্মল লো সেট ইয়ার্স, এপিকেন্ডিক ফোল্ডস, ফ্ল্যাট নেজাল ব্রিজ, ফ্ল্যাট অক্সিপুট এন্ড স্মল মাউথ। ওকে, আমরা এটা যাচ্ছি। এখন আসো এই ছবিটা দেখো, আর মনে হয় এটা দিয়ে শেষ করতে হবে, বুঝছো? নুসাইবা তুমি যদি সুযোগ দাও আমি আরেকদিন আবার নিতে পারি যদি আমাকে পারমিশন দাও। আচ্ছা স্যার, তাহলে আমরা আবার আরেকদিন দেখি কোন একটা যদি পারো আমাকে একটা শুক্রবার দিন দিও, আমাকে দরকার হলে আমি ওরা যদি করতে চাই ওরা প্র্যাকটিসে না যায় শুক্রবার দিন তো আমি ফ্রি থাকি, কোন এক শুক্রবার রাতে আমি নিলাম।
দুপুরে বা রাতে নিলাম শুক্রবারে চাই করুন পারলে একটা দিও আমাকে খুবই ইন্টারেস্টেড স্যার আচ্ছা স্যার দিও আগামী শুক্রবার দেন স্যার আগামী শুক্রবার না শুক্রবার ঢাকার বাইরে যাও এই শুক্রবার আমি ঢাকার বাইরে যাব বাবা ঢাকার বাইরে যাচ্ছি তো এই শুক্রবার হ্যাঁ রাতে এই শুক্রবার পর শুক্রবার আমি নিয়ে নেব এই শুক্রবার আমি ঢাকার বাইরে যাব 9টার পর এনি টাইম স্যার এনি টাইম তাহলে 5 তারিখে শুক্রবার আছে বা 5 বা 9 সবার সাথে আলাপ করে আমি স্যার যদি পারমিশন দেয় আচ্ছা স্যার আমি তাহলে কথা বলে আজাদ স্যার মানে বড় আজাদ স্যারের সাথে কথা বলে জি হ্যাঁ আজাদ স্যার কথা বলে আমি পারলে একটা দিয়ে দাও আমি দিয়ে দেব না আচ্ছা কালকে শুক্রবার তাহলে আমি একটু জান এই সময় ঢাকা থাকব না ঢাকার বাইরে যাব থাকবেন না ঢাকায় না আমি একটু আমার ওই বাবার কবর আছে তো আমি একটু কবরটা জিয়ারত করি ঢাকার বাইরে বাবার কবরটা আচ্ছা যাও আমি কালকে রাতে অবশ্য চলে আসব তোমরা যদি মনে করো তাহলে আমি নিতে পারি কিন্তু আস্তে আস্তে যদি প্লেন দেরি করে বাবা আমার একটা রিস্ক থেকে যায় বাবা ঢাকায় ঢুকতে ঢুকতে বাসায় ঢুকি এক দৌড়দৌড়ি হয়ে যায় আর যদি মনে করো তোমরা চাও স্যার পারমিশন দেয় তাহলে আমি চেষ্টা করব খুবই ইম্পর্টেন্ট স্যার আমাদের তাহলে 9টা থেকে বসতে পারি তোমরা যদি বলো 9টা থেকে আমি বসতে পারি আমি প্লেন 9টার মধ্যে চলে আসব ইনশাআল্লাহ জি স্যার তাহলে হোক যদি আগে আদার স্যারের পারমিশন নিতে হবে জি স্যার আদার স্যার যদি পারমিশন দেয় তখন আচ্ছা দেখো আচ্ছা তাহলে দেখো এটা স্যার পারমিশন আচ্ছা না আগে স্যার পারমিশন দিলে তখন টাইম আগে পারমিশন স্যারের আমি ওই আজাদ স্যারের সাথে কথা বলে তারপরে হচ্ছে এই আজাদ স্যারের কনভেনিয়েন্ট টাইম দিয়ে আমি হচ্ছে করে দিব আমাদের তো গ্রুপ আছে ওখানে বা আপনারা মেসেজ পেয়ে যাবেন থ্যাংক ইউ ম্যাম স্যারের পারমিশন নিতে হবে আগে স্যার পারমিশন না দিলে না কারণ আমি একটার বেশি কেউ তো নিচ্ছে না বাবা আমি কেন দুইটা নেব বাবা আমার তো দুইটা নেওয়ার রাইট নাই আচ্ছা দেখো এখন ছবিটা দেখো এটা দিয়ে শেষ করি আমরা কারণ নালে আমি যাই স্যার মাইন্ড করবেন হ্যাঁ দেখো এটা এই ছবিটা দেখো এটা একটা ইম্পর্টেন্ট এই ছবিটা ভালো করে দেখো একটু ভালো করে দেখো এই ছবিটার সাথে তোমরা খুব একটা অভ্যস্ত না বাট ওয়ার্ডে পাও আবার ওকে আমি আগাবো দেখো a 25-year-old woman presented with arthalgia and persistent skin rashes এই তো এত সহজ না বলছো ওয়ার্ডে প্রায় পাও এরকম ছবি বাট এটা ওয়ার্ডে তোমরা প্র্যাকটিক্যালি পাও না আমি একটা কথা বলছি খেয়াল করছো আচ্ছা a 25-year-old woman presented with arthalgia and persistent skin rashes study the photograph and answer the following questions mention the positive findings তুমি ছবিটা একটু খেয়াল করো বাবা এই যে ছবিটা দেখো এইটা দেখো এটা দেখলে কিছুটা মনে হয় যেন সোরিয়াসিসের মতো মনে হয় না এসিলিতে কিরকম থাকে এসিলিতে থাকে তোমার ইরিথেমাটাস র্যাশ থাকে ম্যাকুলোপপুলার থাকতে পারে নেজোপ্লেবিয়াল ফুলটাকে তোমার স্পেয়ার করে যায় দ্যাটস রাইট এখানে স্পেয়ার করে গেছে এখানে তোমার এখানে দেখো কতগুলো দেখো ডিসকয়ার শেপের খেয়াল করছো গোল গোল সবগুলো খেয়াল করছো বাবা এখানে দেখো গোল গোল এখানে ম্যাকুলোপপুলার না কিন্তু প্রত্যেকটা দেখো ডিসকয়ার দেখো গোল হয়ে আছে দেখো এটা ইরিথেমাটাস দেখো এটা ইরিথেমাটাস ঠিক আছে ভিতরে দেখো স্কেলি হয়ে আছে প্রত্যেকটা দেখো স্কেলি হয়ে দেখো দেখো সাথে দেখো মনে হয় এটা ডিএলই স্যার ডিএলই রাইট ভেরি গুড দিস ইজ ডিএলই এখানে দেখো ক্রাস্ট হয়ে আছে দেখো এখানে ক্রাস্টিং আছে দেখো ডিএলই রাইট ক্রাস্টিং এবং দেখো এই দেখো ক্রাস্ট ফর্মেশন আছে দেখো এটা ক্রাস্ট আছে দেখো তাহলে এই জায়গাটা ক্রাস্ট আছে এই জায়গাটা ক্রাস্ট আছে এই জায়গাটা ক্রাস্ট আছে এইজন্যই বাবা লাভ দিতে হয় না কখনো লাভ দিতে হয় না লাভ দিছো মানে পরীক্ষা ফেল করে গেছো হ্যাঁ নিউটনের গল্প তো জানোই তাই না সরি আর্কিমিডিসের সেই এটা স্যার ঠিক কথা বলছেন স্যার সে আর্কিমিডিস তখন লাভ দিল আর্কিমিডিস তখন কিন্তু ল্যাংটা ছিল তা তো জানো যখন ইউরেকা বলে সে দৌড় দিছে যখন সূত্রটা আবিষ্কার করছে তখন তো বাট্টা বেশি গোসল করতেছিল তোমাদের অবস্থা সেরকম হয়ে যাবে হ্যাঁ তো স্যাররা যেন কোনোভাবে তোমাদের ল্যাংটা করতে না পারে বাবা এটা খেয়াল রাখতে হবে ফেল করা যাবে না বাবা পাস করতে হবে তাহলে এটা দেখো এই যে দেখো এইটা দেখো এই ছোট ছোট ফলিকুলার প্লাগিং আছে বলতে হবে হ্যাঁ আছে অবশ্যই ফলিকুলার প্লাগিং এটা ইম্পর্টেন্ট ফলিকুলার ক্যাটাসিস বলে আমরা প্লাগিং আছে এটাকে বলে ফলিকুলার ক্যাটাসিস বলে এটা টার্ম আছে একটা হ্যাঁ এটাকে নাম আছে কার্পেট ট্রাকসাইন অনেক সুন্দর সুন্দর নাম আছে এটাকে দেখো এই তাহলে ফলিকুলার প্লাগিং তাহলে এটা আমরা আগে অ্যানসার দিতে চলে যাই তাহলে আমরা চলে যাই দেখো তা মেনশন দ্য পজিটিভ ফাইন্ডিংস চলে যাই আমরা সঠিক উত্তরটা চলে যায় দেখো ইরিথেমাটাস দেখো ইরিথেমাটাস যারা ওই এসিলি চলে যাবে তারা দেখো এখানে 2.25 এর মধ্যে ম্যাক্সিমাম 0.5 বা 0.75 পাবা দেখো ইরিথেমাটাস স্কেলি প্লাক লাইক র্যাশ তোমরা লিখবা কি ইরিথেমাটাস র্যাশ মাঝখানের গুলো সব ছুটে গেল ইনভলভিং কোথায় কোথায় সব জায়গাগুলো লিখতে হয় চেকস হ্যাঁ দেখো ব্রিজিং অফ দ্য নেস নাকের উপরে দেখো দেখো স্পেয়ারিং দ্য নেজোলেবিয়াল ফ্লুইড এটা তোমরা সবাই পারবা স্কেয়ারিং এটা তোমাদের বাদ পড়ে যাবে এখন দেখো ডিসফিগারমেন্ট ইজ প্রেজেন্ট আমরা এখানে ফলিকুলার প্লাগিংটা লিখি নাই কারণ ফলিকুলার প্লাগিংটা আছে কিন্তু লিখি নাই কারণ এটা বাদ দিয়ে যে আমরা অনেক কিছু আমি যখন অ্যান্সার কিটা যখন একটু ডিটেইলস লিখছি তোমাদের পড়ানোর জন্য সেখানে ফলিকুলার প্লাগিং লিখছি বাট এখানে আমি লিখি নাই কেন আমরা যখন কোশ্চেনটা করি অনেক টিচাররা দুইজন তিনজন বসে করি টিচার পারবে স্টুডেন্ট পারবে না পারবে না বাদ দিয়ে দেন আমরা বাদ দিয়ে আছে এটা তো এটা আমি আসছে পরে আসছে তোমাকে আমি দেখাবো এখানে আসছে
এখানে আছে, কিন্তু আমরা একটা বাদ দিয়ে গেছি। কেন বাদ দিয়ে যাই? বাদ দিয়ে যাই এই জন্য তোমরা যেন পারো। এই জিনিসগুলো অবভিয়াস দেখা যাচ্ছে, কিন্তু ফলিকুলার ক্যাটাসিস যদি বলি, ফলিকুলার ক্যাটাসিস বলতে গেলে আমাকে চলে যেতে হয় কোন জায়গাটায় বাবা? একটা চুল থাকতে হয়। চুল তো ফেজের মধ্যে মেয়ে মানুষ, এখানে তো চুল আমি কোথায় পাবো বলো তো বাবা? সেই জন্য তুমি ফলিকুলার ক্যাটাসিস তো থাকে একটা হেয়ার ফলিকলে। কথা বোঝো নাই? ফলিকুলার ক্যাটাসিস থাকবে কোথায়? ফলিকলে। একটা ফিমেলের তো তোমার মুখে তো পশম থাকে না, ছেলেদের। আর এখানে তো পশমটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, যেহেতু দেখা যাচ্ছে না সেই জন্য ফলিকুলার ক্যাটাসিস আমি রাখিনি। কিন্তু ফলিকুলার ক্যাটাসিস ইজ এ ডায়াগনস্টিক অফ ডিএলই। এখন যদি কাছ থেকে আমি ছবিটা পাইতাম, একটা দুইটা পশম পাইতাম, ওটা স্কেলটা তুলে ফেলতাম, গোড়াটা বের করতাম, তাইলে আমি দেখতে পারতাম। যেহেতু নাই, আমি তোমাকে দিতে পারতেছি না। আমার দেওয়ার কোনো রাইট নেই, তোমাকে ফেল করানোর কোনো রাইট নাই। আমি পরীক্ষার নিয়ম হচ্ছে পারলে তোমাকে আমি পাস করাবো, তোমাকে আমি ফেল কোনোভাবে করাইতে পারি না। কথা বুঝছো? সেই জন্য দেখো, খুন করার পরেও কিন্তু পার করে যায়। খুন করার পরে নিয়ম কি? তুমি যে খুন করো নাই সেটা প্রমাণ করতে হবে। বুঝছো কথাটা? হ্যাঁ, খুন মানে কথা বুঝছো না? তুমি যে খুন করছো সেটা প্রমাণ করতে হবে। খুন মানে সাসপেক্ট হলে কিন্তু ফাইন দেওয়া যায় না সবসময়, কিন্তু ওইটা থেকে সবসময়। এই জন্য বলা কিন্তু আমাদের বলা কি নাল হাইপোথিসিস, তাই না? এইটা না, নাল হাইপোথিসিস কিন্তু এস্টাবলিশ করতে হয় সবসময় সবকিছু। সেই জন্য আমরা তোমাদেরকে পাস করাবো, এটা নিয়ে চলে যায়। হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? দেখো ডিএলই। এখন দেখো মার্কটা কতখানি মার্ক রাখা আছে, দেখো ডিএলই তে দেখো 1.5। খেয়াল করছো? 1.5, এটাতে মার্কিং অনেক বেশি। এবং যে বলছে এসিলি, যারা বলবে এসিলি, তারা এটাতে শূন্য পেয়ে যাবে। এবং এই স্টেশনটা সবাই খারাপ করবে পরীক্ষার সময়, এবং এটাই স্বাভাবিক। এই বলা হয় না যে কয়েকটা স্টেশন দেওয়া থাকে কঠিন, যেটাকে ক্র্যাশ করা স্টেশন দেওয়া হয়। বলা হয় যে দুইটা স্টেশন কঠিন থাকে, যেটা দিয়ে ছেলে ভালো ছেলে খারাপ ছেলে জাজ করা হয়। এই স্টেশনটা হচ্ছে এরকম একটা স্টেশন, যেটা ভালো ছেলে খারাপ ছেলে জাজ করা হবে, যে কে আসলে পড়াশোনা বেশি করছে, কে কম করছে, ভাষা করছে। যারা ডিপে চলে গেছে তারা এটা পারবে, ভাষাটা এটা কেউ পারবে না। আচ্ছা দেখো, এসএলই ডিডি হচ্ছে এসএলই। ডিডি দেখো এসএলই, সাবকিউটেনিয়াস লুপাস এরিথেমাটিস, এটা আরেকটা টার্ম। এমসিডিডি তে থাকতে পারে ওভারল্যাপের জন্য, স্যার অনেক সময় স্যার। বলো বাবা, বলো। অনেক সময় স্যার ডায়াগনোসিস ভুল করে স্যার অন্যান্য স্টেম দিয়ে কি ওই নাম্বার কি পাওয়া যাবে স্যার? এইটা দিয়ে দিই আমরা, কিন্তু এটা নিয়ে আমাদের কথা হয়, এটা আসলে আমাদের দেওয়া উচিত না। নিয়ম অনুযায়ী এটাতে শূন্য পাওয়া উচিত। এটাই তোমাদের অস্পিড। যেমন এই কোশ্চেনটা স্যার, যেমন 2 নাম্বার অনেকে ভুল করলো, কিন্তু অন্যগুলোদের নাম্বার পেয়ে গেল। পেয়ে যাচ্ছ তো কিন্তু পাস হয়ে যাচ্ছে। অস্পিতে এটাই সমস্যা। এই জন্য যখন ভাইবা ছিল ফেল হতো অনেক বেশি, অস্পি আসার পরে আর আইবি আসার পরে পাসটা অনেক বেড়ে গেছে। তুমি বুঝতেছো না তোমরা পাসটা যে অনেক বেড়ে গেছে কেন? পাসটা বেড়ে যাওয়ার কারণে তো এটা, যে ভাইবার ওইটা ছিল প্লাস পয়েন্ট, যে তোমাকে নলেজটা করা যেত। অস্পিড আবার এটা হচ্ছে ভাইবাতে আবার ডিমেরিটস হচ্ছে কি, যাকে আমি পছন্দ করি তাকে সোজা কোশ্চেন করলাম, যাকে পছন্দ করি না তাকে একটু কঠিন কোশ্চেন করলাম। এইটা একটা খারাপ জিনিস। আর ভাইবার মানে মেরিটস হচ্ছে এটা, যে পারলো না তাকে শূন্য দিয়ে দিতে পারলাম। আর এখানে যে পারলো না, কিছুই পারে না, সেও দেখা যাচ্ছে যে মার্ক পেয়ে চলে আসতেছে। এটা হচ্ছে অস্পিড ডিমেরিটস এবং ভয়াবহ ডিমেরিটস এটা। এখন দেখো ট্রিটমেন্ট, দেখো এটা তারপরে কোশ্চেনটা ছিল কি, দেখো যে হোয়াট আর দ্য মেনশন 5 clinical characteristics of such skin lesion which is typical for diagnosis। এইটা তো আর কেউ পারবে না বাবা। এটাতে জন্য এটা হচ্ছে একেবারে ক্রাশ বলে যে ক্রাশ করার স্টেশন। এটা দেখো, এইটা আর কেউ পারবে না। দেখো পারবা এটা তো তুমি আনতে কোনোভাবে পারবে না। ওই যে বলতেছিল যারা পারো তারা বলতেছিল ফলিকুলার ক্যাটাসিস বলতেছিল, যেটা বা তোমরা বলতেছিল ফলিকুলার প্লাগিং, যে ফলিকুলার প্লাগিং বলবে তাকে আমি মার্ক দিয়ে দেবো। খেয়াল করছো? এইটা হচ্ছে সেজন্য বলা হয় এটা হচ্ছে ক্রাশ স্টেশন থাকবেই, একটা দুইটা ক্রাশ স্টেশন থাকে। এটা হচ্ছে ক্রাশ স্টেশন। যেমন যে ডিএলই পড়ে নাই কোনোদিন, সে এই অ্যান্সার কিতে পাবে 2 তে পাবে 0, এবং যে 1.5 এ পাবে 0। তার মানে 8 এর মধ্যে 3.5 সে টাচই করতে পারবে না। তার মার্কিংটা হবে 4.5 এর মাঝখানে, এবং 4.5 এর মাঝখানে তার অনেক কিছু উপরে বাদ পড়ে যাবে। ডিডির মধ্যে সে এসসিলি তার মুখ থেকে আসবে না, এসসি আর এমসিডি ওভারল্যাপ আসবে কিনা সন্দেহ। তাহলে এখানেও তাহলে 0.75 বাদ পড়ে যাবে। তার মানে এইটাতে স্টেশনে সে 2 থেকে 3 এর বেশি পাবেই না, যাদের পড়াশোনা কম করা আছে। এই স্টেশনটাতে না পড়ে কেউ 8 এর মধ্যে 8 বা 6 7 পাবে না। তার জানতে হবে, তার পড়া থাকতে হবে। এই জন্য অস্পিতে এরকম 2টা 3টা স্টেশন থাকবেই, এটা হচ্ছে নিয়ম। দেখো এটা কি আছে, ইনডিউরেটেড রেড প্লাস, এটা বই থেকে তোলা একেবারে। ইনডিউরেটেড রেড প্লাস, হাইপার পিগমেন্টেড প্লাক আমাদের এখানে আছে। আচ্ছা দেখো ফলিকুলার ক্যারাটোসিস, এখানে ফিমেল মানুষ বোঝা যাচ্ছে না। ফলিকুলার ক্যারাটোসিসটা কখন বোঝা যায় ভালো? কারণ এখানে ছোট ছোট যে চুলগুলো থাকে ওই ক্রাস্টগুলো তুলে ফেললেই দেখা যায়। আচ্ছা দেখো স্ক্যারিং উইথ টিস্যু লস, স্ক্যারিং টিস্যু লস এখানে এখনো ওরকম হয় নাই, কিন্তু কিছু কিছু জায়গায় স্ক্যারিং লেশন মোস্ট লাইকলি ইন দি সান এক্সপোজ পার্ট। এটা হচ্ছে টিপিক্যাল ক্যারেক্টার, এটা বললাম, এটা তো আমার বলার কিছু নাই। ওকে আচ্ছা এখন আসো এটা দেখো।
আচ্ছা এটাতে আমার কার্পেট ট্রান্সসাইনটা আচ্ছা বুঝছি আমি এটা যেটা করছি এটা বাদ পড়ে গেছে কোন একটা আমি আরেকটা স্লাইডের মধ্যে রেডি করা সরি আমি চেম্বার পিজিতে বসে নিচ্ছি তো আমার বাসাটার মধ্যে রেডি করে রাখলাম এটা আমি তোমাদেরকে দেখাই দেবো না আমি ক্লাস সময় দেখাই দেবো সাইডগুলো কি কি আছে কার্পেট ট্রান্সসাইন থেকে শুরু করে কার্পেট ট্রান্সসাইন সব দিয়ে দেবো আচ্ছা অসুবিধা নেই এটা বলো এটা আচ্ছা আচ্ছা আজকে বাদ আমার মনে হয় বাদ 900 বাদ দিয়ে দিই আমার মনে হয় বুঝছো 900 বা 900 বা স্যার এই যে স্যার আনমিউট করতে স্যার জি স্যার একটা বেজে গেছে আর স্যার তো আপনি বলতেছিলেন যে আমি বাসায় গিয়ে আমাকে এটা রেখে আমি আমার ইসে যেতে হবে একটু মিটিংটা আমার আরেক জায়গায় যাই স্যারের সাথে তো তাহলে তুমি আদার স্যারের সাথে একটু আলাপ করো আর যদি পারমিশন দেয় তাহলে আমি একদিন আপনার সাথে যোগাযোগ করে ফ্রাইডে একটা ফ্রাইডেতে স্যার আমরা ক্লাস ইয়া আমার সাথে এক ফ্রাইডে দিয়ে দাও আমার অসুবিধা নেই ঠিক আছে থ্যাংক ইউ তাহলে সবাইকে থ্যাংক ইউ ওয়ান্স अगेन আপনি স্যার এত ডিটেইল ইয়া করে বলছেন স্যার থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম থ্যাংক ইউ স্যার ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম স্যার বাবারে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম স্যার থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওকে স্যার আল্লাহ হাফেজ